বেসিক থেকে শুরু করতে হবে, কারণ এই একটা সিরিয়াল তুমি নাচ বুঝলে পাতা আলাদা করা যায় না বা সঙ্গ দেখি এ কথা মানে তাদের কি ভাস্কুলার সিস্টেম লাগবে? তো নামে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, কিন্তু আসলে কি নিরাবশ্যক শৈবাল। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আজকে ইনশাল্লাহ আমাদের ক্লাসের টপিক হলো রাইফেটা এবং নগ্নবীজি। আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসে সহজ করে সবকিছু পড়ানোর চেষ্টা করব, সবকিছু সহজ করে দিব। তো বেসিক থেকে শুরু করতে হবে, কারণ এই একটা সিরিয়াল তুমি নাচ বুঝলে, সিরিয়াল না বুঝলে তোমার কাছে এটা একটু কঠিন লাগবে, ঠিক আছে? আমার সিরিয়ালটা খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমাদের যেটা নিয়ে পড়তে হবে সেটা হলো ভাইরাস ব্যাকটেরিয়া। আমরা পড়ছি ঠিক না? ভাইরাস তো অকোষীয়, ব্যাকটেরিয়া, এরপরে চলে আসার একটা কথা সায়ানো ব্যাকটেরিয়া, ঠিক না? আমরা সেই পুরাতন আমল থেকে শুরু করতে করতে আমরা নগ্নবীজি আবৃত্তি পদ্ধতি পর্যন্ত যাবো। সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো, নতুন মার্কার নিলাম, সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া তো তোমরা চিনি, এটার অপর নাম কি? নিরাবশ্যক শৈবাল, ঠিক না? আচ্ছা, নিরাবশ্যক শৈবাল। এরপরে চলে আসছে আমাদের শৈবাল সিরিয়ালে, আমাদের তো সিরিয়াল জানতে হবে। শৈবাল, এরপরে চলে আসছে যেটা সেটা হলো ছত্রাক, মানে অনুন্নত থেকে উন্নত, অনুন্নত থেকে উন্নত দিকে যাইতেছি আমরা। আমরা বেসিক থেকে পড়বো যাতে আমাদের বেশি দিন মনে থাকে, কারণ উদ্ভিদ বিজ্ঞান এমনি মনে থাকে না, বলা হয় না, ঠিক আছে? তো তুমি একটু বেসিক ক্লিয়ার রাখতে পারো, তুমি দেখবে যে অনেক কিছু মুখস্থ না করে অনেক সময় আনসার করতে পারবা। আর তুমি শর্টকাটে পড়ে যাবা, কোন রকম পড়ে যাবা, এই 7 দিন 1 মাস পরে তুমি ভুলে যাবে, ঠিক না? তো আমাদের একটু মাথায় রাখতে হবে করোনাগুলো। শৈবাল, ছত্রাক, এরপরে চলে আসছে ব্রায়োফাইটা, যেটা আমরা মসবর্গীয় বলি, যেটা আমরা আজকে পড়বো আর কি। শৈবাল ছত্রাক কিন্তু ক্লাস হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, ব্রায়োফাইটা, এরপরে কি টেরিডোফাইটা। আমার শৈবাল লাইকেন যে ক্লাসটা, এটা কিন্তু সেই রিচ পাইছে, বুঝছো? পোলাপাইন খুব পছন্দ করছে সবাই, এটা দেখে অনেকে ভর্তি হয়েছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদের চাইলে তোমরা জানিয়ে দিতে পারো, এখানে ভালো ক্লাস হয়। এরপরে চলে আসছে নগ্নবীজি আবৃতবীজি, ঠিক আছে? আজকে মূলত আমরা কি পড়বো বলতো? আজকে মূলত আমরা সেই ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং নগ্নবীজি পড়বো। আবৃতবীজি পরের ক্লাসে হবে। তারপরে কি নগ্নবীজি, আবৃতবীজি। দেখবা কতটা গুছাইয়া দেই, তুমি ক্লাস শেষে বুঝতে পারবা যে তোমার আগের অবস্থা কি ছিল আর পরের অবস্থা কি ছিল, এবং তুমি ইউটিউবে আরো তিনটা প্ল্যাটফর্মের ক্লাস করে তুমি মিলিয়ে বলতে পারবা যে ভাই আসলে ভালো পড়াইছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো তুমি মনে রাখবা এই যে সায়ানো ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আদিকোষী। এটা কি আদিকোষী? এটা হচ্ছে একটা আদিকোষী জিনিস। এখানে এই সিরিয়ালে সবচেয়ে আদিকোষী কোনটা? এই সিরিয়ালে সবচেয়ে আদিকোষী হলো এটা, আর বাকি সব প্রকৃতিকোষী, মনে রাখো। বাকি এখন যা পড়তে সবগুলো কি প্রকৃতিকোষী। তো এটা একটা বেসিক কথা, এটা আমাদের না জানলেও চলবে। এটার অপর নাম কি? নিরাবশ্যক শৈবাল, ঠিক না? তো নামে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, কিন্তু আসলে কি নিরাবশ্যক শৈবাল। সায়ানো মানে নীল আর কি, নিরাবশ্যক শৈবাল, বা অনেকে নস্টক বলে, এটাকে নস্টক, বুঝছো না? যাই হোক, কথা হচ্ছে আমরা বলছিলাম যে এখানে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা। এখানে মনে রাখবা এই যে 5টা, এই যে তোমার এই 4টা সিরিয়াল, এই 4টা হচ্ছে তোমার কোনো ফুল দেয় না। কি দেয় না? কোনো ফুল দেয় না। তো মনে রাখো যে এই 4টা কি দেয় না? কোনো ফুল দেয় না। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এই যে সিরিয়ালটা আছে এখানে ফুল দেয় না, অর্থাৎ এই 4টাতে বলা হয় সিরিয়ালে ক্রিপ্টোগ্যামেটস। কি বলা হয়? ক্রিপ্টোগ্যামেটস। আমরা আগে বলছিলাম এর মধ্যে এটা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামেটস, এটা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামেটস, আর এই দুটোটা বলে হায়ার ক্রিপ্টোগ্যামেটস, ঠিক আছে না? হায়ার মানে এরা 4 জনে কিপটা, মানে ফুল দেয় না, ফুল দেয় না। তাহলে এরা আসলে কি? এরা আসলে আমাদের ক্রিপ্টোগ্যামস। নাম কি? ক্রিপ্টোগ্যামস নাম দিই আমি, ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে যারা ফুল দেয় না, অর্থাৎ অপুষ্পক। ফুল দেয় না মানে কি? অপুষ্পক। তাহলে এই যে 4টা সিরিয়াল পড়তেছো, তোমাদের বইয়ের সিরিয়াল অনুযায়ী কিন্তু এটা এই হলো তোমাদের 5 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে না? তাহলে তোমাদের 5 নম্বর এবং 6 নম্বর চ্যাপ্টার যারা আছে সবাই কি ফুল দেয় না। ফুল দেয় না মানে কি? অপুষ্পক, ঠিক আছে না? এবং এদেরকে যেহেতু ফুল দেয় না, আমরা মনে রাখবো ফুল দেয় না, এটা তো কিপটা মানুষ। কিপটা থেকে মনে রাখবো কি? এটা ক্রিপ্টোগ্যামেটস। আর বাকি যে 2টা আছে এটা বলে ফেনোরোগ্যামেটস। কি বলে? ফেনোরোগ্যামস। এটা আমরা আগে পড়াইছি, ঠিক না? এটা কি বলা হয়? ফেনোরোগ্যামস। ফেনোরোগ্যামস, এই কথাটা আমরা আগে পড়াইছি শৈবাল ছত্রাক পড়ানোর সময়, ঠিক না? তো এখান থেকে আরেকটা চিন্তা ভাবনা আমরা করতে চাই। বলো তো ভাইয়া, এই যে ক্রিপ্টোগ্যামস মানে কি? ফুল দেয় না মানে কি? অপুষ্পক। ফুল না দিলে আমরা জানি ফুলের একটা অংশের নাম ডিম্বক, ডিম্বক থেকে বীজ উৎপন্ন হয়। তাহলে বীজ কি উৎপন্ন হইব? ফুলই নাই, তার মানে ডিম্বকও নাই। ডিম্বক নাই মানে কি? বীজও নাই। তাহলে আমরা বলতে পারি তার বীজও নাই, বলতে পারি তার বীজও থাকবে না, কারণ ফুল নাই। ফুল থাকলে না বীজ উৎপন্ন হইতো। তখন তো তুমি এটা বলতে পারো কি যে অপুষ্পক, অবীজি অপুষ্পক। কি বলতে পারো? অবীজি এবং এরা কি? অপুষ্পক। বলতে পারো কিনা? বলতেই পারো। আর এখানে কি আছে? ফুল আছে। কি আছে? ফুল আছে। ফুল থাকলে অবশ্যই বীজও থাকবে। ফুল থাকলে কি থাকবে? বীজও থাকবে, বীজও থাকবে। আর যদি ফুল থাকে, বীজও থাকে, তখন তুমি তাইলে এটা বলতে পারো কি? স্ববীজি এবং সপুষ্পক। স্ববীজি প্লাস হচ্ছে এটা কি? সপুষ্পক। সপুষ্পক মানে কি? পুষ্প আছে বা ফুল আছে। আচ্ছা, তুমি এখানে একটা চিন্তা করো তো ভাইয়া, যদি এই যে আমি বললাম অবীজি মানে বীজ নাই মানে এরা তাহলে বংশবৃদ্ধি করবে কিভাবে, বা নতুন উদ্ভিদ কিভাবে সৃষ্টি করবে? স্পোর দ্বারা।
বীজ নাই মানে স্পোর্ট দ্বারা বংশবৃদ্ধি করবে, তাহলে এটা আমরা চিন্তা করে রাখলাম। তাহলে এটা একটু অনুন্নত, এটা হচ্ছে উন্নত, ঠিক না? যারা একটু ফুল আছে, বীজ আছে এবং কি আছে এদের হচ্ছে এই কথাগুলো আছে, ঠিক না? তাহলে আমরা এই কথাগুলো বলতেই পারি, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে বীজ নাই মানে কি, এখানে স্পোর্ট দ্বারা বংশবৃদ্ধি করবে, এটা আমরা চিন্তা করে রেখে দিলাম, এরকম আমাদের টেনশনের কোনো কারণ নাই। এবার আসো আরেকটু চিন্তা ভাবনা করি এখান থেকে। এই যে বললাম ভাইয়া অনুন্নত, এই অনুন্নতর মধ্যে সবচেয়ে উন্নত কোনটা বলো? আমরা একটা কথা বলি না, মন্দের ভালো, মানে খারাপ মানুষ তো অনেকে আছে, খারাপের মধ্যে মোটামুটি ভালো কোনটা, ঠিক আছে না? মনে করো একজন চুরি করে ডাকাতি করে, দুজনই তো খারাপ, তো যে চুরি করে ডাকাতের সে ভালো, ঠিক না? এইরকম একটা কথা। তো মনে করো যে এই চারজনই কি, চারজনই অনুন্নত, চারজনই অনুন্নত, এর মধ্যে সবচেয়ে লেটেস্ট ভার্সন কোনটা? টেরিডোফাইটা না? চারজনই অনুন্নত, চারজনই সুর, এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? চারজনই কিপটা, কিপটার মধ্যে বা কিপ্টোগেমের চারজন কিপ্টোগেমের মধ্যে সবচেয়ে ভালো কোনটা বা সবচেয়ে উন্নত কোনটা? টেরিডোফাইটা না? তো মনে রাখো মোটামুটি উন্নত, নগ্নবীজের ভিতরে উন্নত, নগ্নবীজের ভিতরে কি উন্নত, উন্নতর কাছাকাছি কোনটা? টেরিডোফাইটা না? তো মনে রাখো নগ্নবীজের ভিতরে যে উন্নত বৈশিষ্ট্যগুলো আমরা পাবো, সেই উন্নত বৈশিষ্ট্যগুলা টেরিডোফাইটার সাথে কিছুটা মিলে, কিছুটার সাথে মিলে। তো আমরা এখান থেকে আমরা এটাই খেয়াল রাখবো যে টেরিডোফাইটা হচ্ছে কিপটা, কিপ্টোগেমেট ফুল দ্বারা, তবে মোটামুটি উন্নতের সাথে কানেক্টেড বা সবচেয়ে কাছাকাছি কোনটা? টেরিডোফাইটা, ঠিক আছে? আমরা এই জিনিসটা মনে রাখবো, ঠিক আছে? তো কি মনে রাখবো দেখো, তো কেন তারা বলতেছে একটু উন্নত, একটু উন্নত বা একটু মানে উন্নতর কাছাকাছি টেরিডোফাইটা, এটা তো আমরা আমার সিরিয়াল থেকে বুঝতে পারতেছি। তো মনে রাখবা এই যে তিনজন আছে, এই যে তিনজন আছে, এই তিনজনেরই কিছু কমন বৈশিষ্ট্য আছে। তো মনে রাখবা যে ভাইয়া এদের মূল কাণ্ড পাতা নাই, তো মূল কাণ্ড পাতা আছে কিন্তু আলাদা করা যায় না, এদের মূল কাণ্ড পাতা আলাদা করা যায় না। আমরা আগে পড়ছি, এটা সবল চট্টকে পড়ছি, ঠিক না? আলাদা করা যায় না। মূল কাণ্ড পাতা আলাদা করা যায় না মানে কি, তার দেহের সব অঙ্গ, যেমন মূল কাণ্ড পাতা, এগুলো সব কি একই না, সমান সমান না? তাহলে তুমি যেহেতু মূল কাণ্ড পাতা আলাদা করা যাচ্ছে না, তাদেরকে তুমি বলতে পারো সমাঙ্গ দেহি, মানে কি এদের সব অঙ্গ সমান, এদের দেহের মধ্যে সব অঙ্গ কি সমান সমান। একটা মানুষের যদি দেহের মধ্যে সব অঙ্গ সমান হয়, ফ্ল্যাট হয়, তখন তুমি মূল কাণ্ড পাতা আলাদা করতে পারবা না। তাহলে এদের মূল কাণ্ড পাতা আলাদা করা যায় না, তো সব মাটির সাথে মিশে থাকে, বুঝছনি? তাহলে এটা বলা যায় সমাঙ্গ দেহি। কি বলা হয়? সমাঙ্গ দেহি। আমরা বেসিক পড়তেছি এখন। এই সমাঙ্গ দেহের আরো একটা নাম আছে, থ্যালোয়েড বলে, এটা থ্যালোফাইটাও বলা হয়। কি বলা হয়? থ্যালোফাইটাও বলা হয়, ঠিক আছে না? অথবা থ্যালোয়েড, এরকম কথা ইউজ করা হয়। থ্যালোয়েড, যারা থ্যালোফাইটা তাদেরকে বলে থ্যালোয়েড, ঠিক আছে? এই কথাগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এবার তুমি আরেকটা চিন্তা করে রাখবা, এই যে তিনজন যারা অনুন্নত, তাদের মূল কাণ্ড পাতা আলাদা করা যায় না বা সঙ্গ দেহি, এ কথা মানে তাদের কি ভাস্কুলার সিস্টেম লাগবে? তারা সবার লেখেন ক্লাসটা করছো, তারা আরো ভালো বুঝতেছে এগুলা, যে যেহেতু তারা মূল কাণ্ড পাতা আলাদা করা যায় না, মাটির সাথে মিশে থাকে, তাদের কি আলাদা করে জাইলেম ফ্লুয়েম দিয়ে মাটির উপরে খাবার উঠাইতে হইব বা মাটির উপর থেকে নিচে নামাইতে হইব? এরকম তো দরকার নাই, কারণ তাদের মূল কাণ্ড পাতা যাই আছে সব কি মাটির সাথে মিশানো, ফ্ল্যাট, ঠিক না? অথবা আমরা বলতে পারি এটা যদি মাটি হয়, তাদের হয়তো এরকম এরকম, তারা হচ্ছে এরকম এরকম, তাদের কি আলাদা করে কি উপর উঠানো লাগবো জাইলেম ফ্লুয়েম দিয়া? আমরা জানি জাইলেম কি করে, মূল থেকে খাবারটাও পাতায় পৌঁছে দেয়, পাতায় প্রস্তুতকৃত খাবারটা ফ্লোয়েম সারা দেয়, পৌঁছে দেয়। তো এরকম কি তাদের লাগবে না? তাহলে তুমি বলবা যে এদের জাইলেম ফ্লোয়েম বা সংবহন টিস্যু লাগবে না, ঠিক আছে না? পরিবহন টিস্যু লাগবে না। পরিবহন টিস্যু দুই রকমের, জাইলেম এবং ফ্লোয়েম। এটার আরেকটা অপর নাম কি? ট্রান্সফিউশন টিস্যু, কারণ এটা ট্রান্সফার করে, খাবার ট্রান্সফার করে। একবার একজন কি করে, জাইলেম কি করে, মূল থেকে পাতায় পৌঁছে দেয়, পাতার থেকে মূলে পৌঁছে দেয় কে, বা সারা দেয় পৌঁছে দেয় কে? ট্রান্সফার করে, যেহেতু নাম হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। তাহলে অষ্টম অধ্যায় এগুলো নিয়ে আরো বিস্তারিত আছে, জাইলেম ফ্লুয়েম নিয়ে, ঠিক না? তো আমরা জানি জাইলেম 4 রকমের আছে, ফ্লুয়েম 4 রকমের আছে, এটা আমরা 9 10 পড়ছি, এখনো আমরা জানি। তো মনে রাখবা যে যেহেতু সমাঙ্গ দেহি, এটা ভাস্কুলার সিস্টেম লাগবে না, পরিবহন টিস্যু তন্ত্র কি থাকবে না, তাহলে এটা কি বলবো যে এদের পরিবহন টিস্যু থাকবে না। পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু বা আরেকটা নাম কি? ট্রান্সফিউশন টিস্যু। আরেকটা নাম কি? ট্রান্সফিউশন টিস্যু বা জাইলেম ফ্লুয়েম থাকবে না, থাকার দরকারও নাই, ঠিক না? এই কথাগুলো চাইলে আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে বলো এতটুকু কথা তুমি বুঝছো কিনা বলো? এবার তাহলে বলো যে এতটুকু কথা তুমি বুঝছো কিনা? তাহলে এটা ছিল আমাদের বেসিক, যে একটা অনুন্নত থেকে উন্নত কিভাবে আসলো। তাহলে আমরা আজকে পড়বো কোনটা বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে এই যে বায়োফেরাটেরিডোফাইটা এবং নগ্নবীজি পড়বো, ঠিক আছে? বায়োফেরাটেরিডোফাইটা, এই যে এই সিরিয়ালটা পড়বো, সবাল ছট্টকে আমরা আগে পড়ে ফেলছি। তাহলে বলো এই ঘটনাগুলো চিন্তা করা যায় কিনা, বুঝে মনে রাখা যায় কিনা বলো? তুমি ভালো করে পড়লে সব জায়গার প্রশ্নই পারবা, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? এবং তাহলে আরেকটু কথা চিন্তা করে রাখি, বলতো এই যে বায়োফাইটা, মিস্টার বায়োফাইটা, এই যে মিস্টার বায়োফাইটা, বলতো তার দলের এই যে 4 জন মিলে তার দল না, এই একটা দল, 4 জনের দল যারা হচ্ছে ক্রিপ্টোগেমার্স, এই তার দলের মাঝখানে সবচেয়ে যে উন্নত আছে, তার নাম হলো টেরিডোফাইটা।
এবং তার আগে সবাই কি, সবাই অনুন্নত। এর মাঝখানে বলো তো একটা কানেক্টিং লিঙ্ক কিনা, বলো একটা কানেক্টিং লিঙ্ক কিনা। এই যে মোটামুটি সুরদের মধ্যে সবচেয়ে ভালো যায় তার সাথে একবারে খারাপ সুরের সাথে একটা কানেকশন কিনা। এজন্য এটা বলে যে সংযোগকারী, ঠিক আছে না, মধ্যবর্তী একটা জিনিস বলা হয়, ঠিক না, এরকম একটা কথাবার্তা বলা হয়। তো এই জন্য ব্রায়োফাইটার বলা হয় কি, সংযোগ সৃষ্টিকারী, মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। তাহলে বলতে পারি যে কম উন্নত থেলোফাইটা, দেখো এই দুটো বলতে পারি কম উন্নত থেলোফাইটা। থেলোফাইটা না, সবাই থেলোফাইটা। এই তিনজনের মধ্যে কি, এই তিনজন কি থেলোফাইটা। এর মধ্যে এই দুটো বলতে পারি, শৈবাল ছত্রাকটা বলতে পারি কি যে কম উন্নত থেলোফাইটা, আর এটার নাম কি উন্নত থেলোফাইটা, ঠিক না। এটার মধ্যে একটা কানেকশন কি ব্রায়োফাইটা। হ্যাঁ, এই জন্য ব্রায়োফাইটার বলা হয়েছে কি যে মধ্যবর্তী একটা গ্রুপ, এরকম একটা কথাবার্তা বলা হয়েছে, ঠিক আছে। তো তোমরা এটা রিডিং দিলে বুঝতে পারবা। তাহলে বলো প্রথম দিকের যে এই কথাগুলা, এগুলো তুমি বুঝছো কিনা। হ্যাঁ, তো যেহেতু দেখো এই তিনজন যেহেতু ভাস্কুলার টিস্যু নাই, তাহলে মনে রাখবা টেরিডোফাইটার কি আছে, ভাস্কুলার টিস্যু আছে। ওই যে সে যেহেতু উন্নতর কাছাকাছি, টেরিডোফাইটা কি উন্নতর কাছাকাছি না, এজন্য তার কি আছে উন্নত একটা বৈশিষ্ট্য যে ভাস্কুলার টিস্যু আছে। তাহলে এই তিনজনের কি নেই, ভাস্কুলার টিস্যু নাই, কিন্তু টেরিডোফাইটা যেহেতু উন্নতর কাছাকাছি, এই জন্য তার কি আছে, তার হচ্ছে ভাস্কুলার টিস্যু, সংক্ষেপে লিখলাম বিটি, ভাস্কুলার টিস্যু যন্ত্র কি আছে, ঠিক আছে না। এই কথাগুলো আমরা পরেও পাবো। তাহলে এতটুকু আশা করি বুঝছো। এখান থেকে অনেক ধরনের এমসিকিউ আসতে পারে, অনেক ধরনের বেসিক লেভেলের প্রশ্ন আসতে পারে, আমরা আশা করি এখান থেকে আনসার করতে পারবো, ঠিক আছে। ওকে, এবং আরো দুইটা কথা ক্লিয়ার করে রাখি যে একটা শব্দের নাম হলো স্পোরোফাইট, একটা হলো স্পোরোফাইট, আর একটা হলো গেমেটোফাইট। এই দুটো শব্দ ক্লিয়ার করে ফেলি, দেখো কারণ বারবার তুমি পাবা স্পোরোফাইট গেমেটোফাইট, স্পোরোফাইট গেমেটোফাইট, তো তোমাদের এটা প্যাচ লেগে যাবে, অনেকেরই প্যাচ লেগে যাবে, ঠিক আছে না। আমি স্পোরোফাইট এবং গেমেটোফাইট এই কথাটা ক্লিয়ার করি, ঠিক আছে। আমরা এখানে কি ক্লিয়ার করবো, একটা বেসিক বা একটা জিনিস যেটা অনেক জায়গায় তুমি পাইবা। তুমি বৈশিষ্ট্য পড়তে গেলে দেখবা যে এই দুটো শব্দ আছে, একটা নাম কি স্পোরোফাইট, স্পোরোফাইট, আর আরেকটা হলো কি স্পোরোফাইট ভার্সেস, যেটা বলতেছিলাম যে স্পোরোফাইট এবং গেমেটোফাইট। হ্যাঁ, স্পোরোফাইট গেমেটোফাইট নিয়ে আমরা কথাবার্তা বলবো, গেমেটোফাইট, ঠিক আছে। এই দুটো তোমরা প্যাচ লাগাই ফেলো, এই দুটো তোমরা প্যাচ লাগাই ফেলো। দেখো ফাইট মানে উদ্ভিদ, অত সবুজ উদ্ভিদ বোঝায়। ফাইট মানে কি উদ্ভিদ বোঝায়, ঠিক আছে না, উদ্ভিদ বোঝায়। তো স্পোরোফাইট মানে যারা স্পোর উৎপন্ন করে, যারা কি উৎপন্ন করে, স্পোর উৎপন্ন করে। আর গেমেটোফাইট মানে হচ্ছে যারা গ্যামেট উৎপন্ন করে, কি উৎপন্ন করে, গ্যামেট উৎপন্ন করে। তো গ্যামেট মানে তো জনন কোষ, তুমি মনে রাখবা গ্যামেট মানে জনন কোষ। জনন কোষ কি হয়, হ্যাপ্লয়েড হয় না, মনে আছে, দেহকোষ, জনন কোষ, ওই যে প্রথম অধ্যায় পড়ছিলা, জনন কোষ কি হয়, হ্যাপ্লয়েড হয়, আমরা সবাই জানি। শুক্রাণু ডিম্বাণু কি হয়, হ্যাপ্লয়েড হয়, বুঝছো। তাহলে মনে রাখবা গেমেটোফাইট মানে গেমেটোফাইটরা যারা গেমেট উৎপন্ন করে তারাও হ্যাপ্লয়েড হবে, এমনি মনে রাখবা, ঠিক আছে। তাহলে গেমেটোফাইট মানে কি মনে রাখবা, হ্যাপ্লয়েড, কি মনে রাখবা, গেমেটোফাইট মানে হচ্ছে হ্যাপ্লয়েড বা এন বোঝায়, এন। আর তাহলে এটা যদি হ্যাপ্লয়েড হয় এটা কি হবে বলো, এটা ডিপ্লয়েড হবে, এটা কি হবে, ডিপ্লয়েড। এইটার মধ্যে কি ফার্স্ট লাগেও না, ঠিক আছে। এই কথাটা মনে রাখো, ঠিক আছে, যে কারা হ্যাপ্লয়েড কারা ডিপ্লয়েড, কারা হ্যাপ্লয়েড কারা ডিপ্লয়েড। তাহলে বুঝছো কিনা। তাহলে বলো সবাই একটু কমেন্ট করে জানাও যে হ্যাপ্লয়েড কারা, হ্যাপ্লয়েড হলো কারা বলো তো, হ্যাপ্লয়েড কারা। তুমি মনে রাখবা যে স্পোরোফাইট গেমেটোফাইট, গেমেট মানে জনন কোষ, জনন কোষ মানে এটা তো হ্যাপ্লয়েড হইব, তাহলে বাকি যেটা আছে ডিপ্লয়েড, শেষ। তাহলে এটা তোমার মাথায় ঢুকে রাখতে হবে, স্পোরোফাইটিক কারা, গেমেটোফাইটিক কারা, ঠিক আছে না। তাহলে স্পোরোফাইট মানে হচ্ছে 2n বা ডিপ্লয়েড, আর গেমেটোফাইট মানে হচ্ছে n বা হ্যাপ্লয়েড, ঠিক আছে না। তাহলে আমরা বেসিক ক্লিয়ার করে নিলাম। একটু পরে যদি শব্দগুলো দেখি আমরা আশা করি বুঝতে পারবো, ঠিক আছে না। তাহলে এবার আসো তোমার একটা জিনিস দেখাই লাস্ট, সেটা হলো আশা করি এটা বুঝছো। হ্যাঁ, তো মনে রাখবা যে এই যে আমার এই যে তিনজন এরা সবাই কি, এরা সবাই হলো আমাদের মনে রাখবা যে এরা তিনজনই কি আমাদের এন বা স্পোরোফাইটিক, এরা কি আমাদের স্পোরোফাইটিক, ঠিক আছে। এরা তিনজনই কি স্পোরোফাইটিক বা সংক্ষেপে লিখলাম এসপি, স্পোরোফাইটিক বা এন। আর বাকি তিনজন যে আছে না, এই তিনজন হলো আমাদের ডিপ্লয়েড বা গেমেটোফাইটিক, জিপি লিখলাম, ঠিক আছে না। তাহলে মনে রাখো এই যে প্রথম তিনজন হলো আমাদের কি স্পোরোফাইটিক, আর পরের তিনজন হলো কি, সরি কি বললাম, প্রথম তিনজন হলো গেমেটোফাইটিক, উল্টা বলছি, সরি, প্রথম তিনজন হলো গেমেটোফাইটিক যেটা হলো এন, আর পরের তিনজন হলো স্পোরোফাইটিক বা হচ্ছে কি 2n। তো 2n মানে ডিপ্লয়েড মানে তো উন্নত বোঝায়। তো উন্নত কারা, এই তিনজন হলো উন্নতর মধ্যে আছে, তারা হলো কি স্পোরোফাইটিক বা 2n, আর উপরের তিনজন হলো কি গেমেটোফাইটিক বা হ্যাপ্লয়েড, ঠিক আছে না। কথা ক্লিয়ার কিনা। তাহলে বলো এতটুকু বুঝছো কিনা, সবাই বলো যে এতটুকু বুঝছো কিনা, সবাই বলো যে মোটামুটি এই ঘটনাগুলো বুঝছো কিনা, কারা ফুল দেয় না, কারা কি আছে না সবকিছু বুঝছো কিনা বলো। গুণগত ক্লাস তো 2টা হয়ে গেছে, আর ওই যে শেষের দিকে যে অল্প একটু অংশ ছিল সেটার কন্টেন্ট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ক্লাস দেওয়া হয় নাই, ঠিক আছে। অল্প একটু পার্ট, যেটা পাতন ক্রোমাটোগ্রাফি, ওই যে পার্টটা,
ওটা তোমাদের কন্টেন্ট দিয়ে দেওয়া হয়েছে ওই দিনই, কিন্তু ক্লাস দেওয়া হয় না, রেকর্ড করা হয় না ওই পার্টটা। ঠিক আছে, স্ক্রিনশট নিতে পারো। 1 2 3 শেষ, আমাদের বেসিক কথাবার্তা শেষ। এবার আসলে আমাদের সরাসরি বইয়ের একদম কোর জায়গায় চলে যায়, মেন কথায় চলে যায়। ঠিক আছে, স্পোরোফাইটিক কি, গেমেটোফাইট কি, এবং কারা স্পোরোফাইটিক কারা গেমেটোফাইটিক আমরা বুঝছি। যারা অনুন্নত তারা হচ্ছে এন বা গেমেটোফাইটিক, আর যারা উন্নত তারা হচ্ছে আমাদের 2N বা স্পোরোফাইটিক। ঠিক আছে, এই কথাগুলো বুঝলাম, শেষ। এবার আসো ব্রায়োফাইটা। এবার কি করবো, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। এখান থেকে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয় হয়, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এবং তুমি মনে রাখবা, তুমি যদি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য ভালো করে পড়ো, তখন তোমার যদি কখন জিজ্ঞাসা করে টেরিডোফাইটার বৈশিষ্ট্য কোনটি বা কোনটি নয়, তখন তুমি অপশন বাদ দিয়ে পারতে পারবা। ঠিক আছে, তোমার ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা দুই জায়গাতে মিলিয়ে অপশন দিবে, অথবা প্রশ্ন বানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তখন তুমি যাতে পারো। ঠিক আছে কিনা? আর আলাদা করে যদি জিজ্ঞাসা করে যে নিচের কোনটি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, তখন তুমি পারবা। তোমার যত রকম প্রশ্ন আসুক না কেন, তুমি যদি একটা সাইড ভালো করে ফেলে ফেলো ব্রায়োফাইটা, তো টেরিডোফাইটা নিয়ে যে কোনো প্রশ্ন করলেও তুমি অপশন বাদ দিয়ে পারবা। তাহলে আমাদের ব্রায়োফাইটাটা ভালো করে মাথায় ঢুকানো দরকার। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। তাহলে কি করবো এখন, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, ব্রায়োফাইটা। এবং দেখবা তুমি আগে কখনো এভাবে পড়ো নাই ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, কোন টিচার এভাবে পড়ায় নাই। ঠিক আছে, হ্যাঁ, আশা করি সবাই বুঝতেছো। তাই গুণগত লাস্ট পার্টটা নিয়ে একটা, হ্যাঁ দিব ইনশাল্লাহ, সামনে একটা দিয়ে দিব, সমস্যা নাই। আমার সময় পেতেছি না, আমি জানি এই পার্টটাতে অনেক সমস্যা আছে, তো আমি একটু গুছাই দিতে হবে জিনিসটা। ঠিক আছে, কন্টেন্ট কিন্তু দেওয়া হয়েছে। দেখো ব্রায়োফাইটার মধ্যে প্রথমে ব আছে কিনা বলো, ব্রায়োফাইটার লিখতে গেলে কি আছে, ব দিয়ে শুরু, এই ব দিয়ে আমরা সব শেষ করে ফেলবো। ঠিক আছে, আমরা শৈবালে স দিয়ে শেষ করে ফেলছিলাম না, তো আমি অনেক অনেক মাথা খাটাইয়া অনেক চিন্তা ভাবনা কইরা ব দিয়ে সব মিলাই দিতেছি। ঠিক আছে, তো দেখো, তো মনে রাখবা ব ফর ব্রায়োফাইটা, ব ফর কি, বায়োফাইটা। তোমরা কেউ দিবে না, শিওর থাকো। ব্রায়োফাইটা কিন্তু আসলে উদ্ভিদের নাম না, ব্রায়োফাইটা একটা বর্গ বা একটা প্রজাতি। ঠিক আছে, ব্রায়োফাইটা একটা দল, এই দলের অন্তর্ভুক্ত যারা তাদের বলে ব্রায়োফাইট। তাহলে ব্রায়োফাইটা কিন্তু উদ্ভিদ না, ব্রায়োফাইট হচ্ছে উদ্ভিদ। তাহলে ব্রায়োফাইটার মধ্যে অন্তর্ভুক্ত যারা তাদের বলে ব্রায়োফাইট বা বায়োফাইটস, আর যারা টেরিডোফাইটের মধ্যে আছে তাদের বলে টেরিডোফাইট। তাহলে ফাইট যেটা, এটা কিন্তু উদ্ভিদ আসলে, বুঝছো? তাহলে মনে রাখবা, যারা বায়োফাইটের মধ্যে আছে তাদের কি বলা হয়, ব্রায়োফাইট। ঠিক আছে, নাম্বার 1 তথ্য। নাম্বার 2, এই ব্রায়োফাইটার নামকরণ করছে কে? এটা নামকরণ করছে কে? এবার ব্রায়োফাইটার নামকরণ করছে কে? তুমি মনে রাখবা, বতে ব্রায়োফাইটা, বতে ব্রাউন, রবার্ট ব্রাউন, নাম কি, ব্রাউন। তাহলে ব্রাউন কি করছে, আমাদের ব্রায়োফাইটা নামকরণ করছে। ঠিক আছে, তো এই রবার্ট ব্রাউন কিন্তু আরেকটা কাজ করছে, তোমরা জানো না? ব্রাউনের ন দিয়ে মনে রাখবা নিউক্লিয়াস, ব্রাউনের ব্রা দিয়ে মনে রাখবা যে ব্রায়োফাইটা নামকরণ করছে, নতে নিউক্লিয়াস আবিষ্কার করছে কে, রবার্ট ব্রাউন। তুমি মিলিয়ে দেখো। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে আসো বতে মনে রাখবা যে বহুকোষী, কি বলবা, বহুকোষী। এই চ্যাপ্টার অনেকে ছোট, কিন্তু অনেকে ভয় পায়, মুখস্থ থাকে না, মনে থাকে না, তো তোমার এই জন্য গুছিয়ে দিতেছি আমি। ঠিক আছে, তো বতে মনে রাখবা বহুকোষী, তোমার এরা হচ্ছে বহুকোষী উদ্ভিদ। এটা কি, বহুকোষী উদ্ভিদ। নাম্বার 1 তথ্য। নাম্বার 2 তথ্য হলো এদের জননাঙ্গ হচ্ছে বহুকোষী। এদের জননাঙ্গ কি, জননাঙ্গ। আল্লাহ আল্লাহ করে যদি কারেন্টটা না যায়, অনেক সুন্দর একটা ক্লাস হবে, বলছিলাম না? জননাঙ্গ হলো বহুকোষী। এবং মনে রাখবা, এদের জননাঙ্গ ভন্ডাকোষ দ্বারা আবৃত থাকে। ভন্ডাকোষ মানে কি, যে কোষগুলো জননে অংশগ্রহণ করে না, অর্থাৎ এদের কাজ হলো জনন কোষের বাইরে একটা আবরণ তৈরি করে রাখা, যাতে করে জনন কোষগুলো প্রটেক্ট থাকে বা প্রতিরক্ষার মতো একটা কাজ করে, বা হচ্ছে সুরক্ষিত থাকে। এই জন্য এদের জননাঙ্গের বাইরে কি আছে, একটা আবরণ আছে। আবরণের নাম কি, বন্দাকোষ। বন্দাকোষ মানে হচ্ছে, অনেক সময় একটা কথা দেখবো, বন্দা নারী, যে কথা, বন্দা নারী কথাটার মানে হলো যে নারী বাচ্চা উৎপাদন করতে পারে না। ঠিক আছে না? তাহলে বন্দাকোষ মানে হচ্ছে অক্ষম, প্রজননে অক্ষম। তাহলে প্রজননে যারা সক্ষম তাদের বাইরে একটা আবরণ থাকে, তার নাম হলো বন্দাকোষ। ঠিক আছে না? আচ্ছা, 3 নম্বরে পড়বা যে এদের যেহেতু জননাঙ্গ বহুকোষী, এদের ভ্রূণটা কি হবে, বহুকোষী হবে। ভ্রূণটা কি হবে, বহুকোষী হবে। ঠিক আছে না? শেষ। তাহলে বহুকোষী দিয়ে 3টা কথা তুমি মনে রাখবা। ঠিক আছে, বতে তুমি মনে রাখবা বাই, বতে মনে রাখবা কি, বাই। বলতো বায়োলজিতে বাই অথবা ডাই, এই কথাগুলো মানে কি বলতো, দুই বোঝায় না, দুই বোঝায়, আমরা সবাই জানি। ঠিক না? অথবা তুমি মনে রাখতে পারো যে বি, এই যে বি বললাম, বা এই যে বি কথাটা বললাম, এটা কি 2 নাম্বার বর্ণনা? 2 নাম্বার বর্ণনা। তো বায়োলজিতে বাই ডাই এই কথা মানে দুই বোঝায়। অথবা এই যে বললাম ব্রায়োফাইটার বি আছে, এটা তো 2 নাম্বার বর্ণ। তো বাই দিয়ে মনে রাখবা 2, কি মনে রাখবা, 2 নিয়ে কিছু কথাবার্তা এখানে আছে, 2 নিয়ে কথাবার্তা আছে। তো 2 দিয়ে মনে রাখবা যে এদের ডি ফ্লাজেলা, শুক্রাণু কি, ডি ফ্লাজেলা বিশিষ্ট। তো শুক্রাণু কিন্তু ফ্লাজেলা বিহীন হইতে পারে, বহু ফ্লাজেলা বিশিষ্ট হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ফ্লাজেলা দিয়ে কিন্তু শুক্রাণু চলাচল করতে পারে। তো শুক্রাণু মনে রাখবে যে দ্বি ফ্লাজেলা বিশিষ্ট,
দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে তোমরা যদি কখনো জিজ্ঞাসা করে দ্বি ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু কার ক্ষেত্রে দেখা যায়, তুমি বলবে দ্বি মানে দুই দিয়ে মনে রাখবে বি বর্ণ অথবা ব্রায়োফাইটা, ঠিক আছে না? শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? দুই ফ্লাজেলা বিশিষ্ট। বুঝতেছো কিনা? না বড় করে লিখলে বোর্ডের মধ্যে জায়গা হবে না। তুমি কি বড়, তুমি ফোনটা রোটেট করে নাও, ফোন আছে না তোমার, মোবাইল আছে না, মোবাইলটা ঘুরে নাও, অর্থাৎ এভাবে দেখো, তুমি ক্লাস এভাবে দেখো, তাহলে তোমাদের আরো ক্লিয়ার দেখা যাবে, বুঝছো? হ্যাঁ, তো ব্রায়োফাইটা হলো দ্বি ফ্লাজেলা বিশিষ্ট এবং দুই দিয়ে মনে রাখবা, এটা দুইটি দশা আছে। কি আছে? এটা দুইটি দশা আছে, দুইটি দশা আছে, দুইটি দশা আছে। এই দুইটি দশার নাম কি? একটা দশার নাম হলো স্পোরোফাইটিক, আর একটা হলো যে গেমেটোফাইটিক, ঠিক আছে? একটা দশার নাম কি? স্পোরোফাইটিক, আর একটা নাম হলো গেমেটোফাইটিক। দুইটা দশা আছে। তো এখানে তোমাদের অনেক কনফিউশন আছে এই জায়গার মধ্যে, অনেকে ভুল করে, ঠিক আছে? আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। দুইটা দশার নাম কি? একটা হলো স্পোরোফাইটিক, গেমেটোফাইটিক। তাহলে স্পোরোফাইটিক গেমেটোফাইটিক আমরা চিনছি, আমরা পড়ছি, তাহলে মনে রাখবে একটা হলো কি স্পোরোফাইটিক, এটার নাম কি? স্পোরোফাইটিক, স্পোরোফাইটিক। আরেকটা কি? গেমেটোফাইটিক। আরেকটা কি? গেমেটোফাইটিক, গেমেটোফাইটিক, ঠিক আছে? তাহলে দুইটা দশা আছে, স্পোরোফাইটিক এবং কি? গেমেটোফাইটিক। এটার বাংলা কি ভাই? এটার বাংলা কি তুমি মনে রাখবা? স্পোরোফাইটিক এর স্পোর মানে কি? রেণু না? স্পোর মানে কি? রেণু। তো তাহলে এটার কি হবে বলতো? এবং আমরা জানি এটা অবশ্যই কি হবে? স্পোরোফাইটিক মানে কি? এন নাকি টু এন? আমরা আগেই বলছি স্পোরোফাইটিক মানে হচ্ছে টু এন, আর গেমেটোফাইটিক কি? এন হবে আমরা জানি, বা হ্যাপ্লয়েড হবে এটা আমরা জানি, ঠিক আছে না? এরপর তুমি বলো তো এটা একটা বাংলা যদি বলে বাংলা কি হইতে পারে, তুমি মনে রাখবা। দেখো কি কি পড়াইছিলাম আমি আরেকবার বলি, আবার যদি চলে যায় ইয়া দিব, রেকর্ড দিব, বেনুরিতা, বেনুরিতা। আবার যদি কারেন্ট চলে যায় আমি রেকর্ড দিয়ে দিব, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। ওকে, আরে ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো আমরা কি কি পড়াইছিলাম দেখো, আমরা বলতেছিলাম যে বায়োফাইটার বৈশিষ্ট্য পড়তেছিলাম। ব ফর ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা বর্গের অন্তর্ভুক্ত হলে তাকে বলে ব্রায়োফাইট, এবং নামকরণ করছে ব দিয়েই, নাম হচ্ছে ব্রাউন। ব্রাউনের আরেকটা কাজ কি? নিউক্লিয়াস আবিষ্কার করছে। ওকে, বতে বহুকোষী, এরা বহুকোষী উদ্ভিদ, এটা জননাঙ্গ বহুকোষী, এটা ভ্রূণ বহুকোষী, এবং জননাঙ্গের বাইরে একটা ব দিয়ে আবরণ থাকে, না বলে বন্ধাকোষ। সব ব দিয়ে মিলে গেছে, গেল। বতে বাই, বাই মানে হচ্ছে দুই বুঝায়, তো দুই দিয়ে মনে রাখবা যে এখানে শুক্রাণু হলো দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, এবং দুই দিয়ে মনে রাখবা দুইটি দশা থাকে। কয়টি দশা থাকে? দুইটি দশা থাকে, একটা হলো স্পোরোফাইটিক দশা, একটা হলো গেমেটোফাইটিক দশা। আমরা প্রথমেই বলছি গেমেটোফাইট মানে হচ্ছে এন, আর স্পোরোফাইটিক মানে টু এন। গেমেট মানে যেহেতু জনন কোষ, মানে হ্যাপ্লয়েড হবে এটা। এখন এটার একটা বাংলা আছে, স্পোর মানে যেহেতু রেণু, স্পোর শব্দের অর্থ কি? রেণু। তার মানে স্পোরোফাইটিক এর বাংলা হইলো রেণুধর। নাম কি? রেণুধর, ঠিক আছে? ধর মানে ধারণ করে যে, ধর মানে যে কি? ধারণ করে যে, রেণুধর। আর গেমেট মানে তো জনন কোষ, আমরা জানি জনন কোষ গুলা একসাথে হইয়ে কি লিঙ্গ উৎপন্ন করে বা লিঙ্গ ধারণ করে, এই জন্য এটার বাংলা নাম হলো লিঙ্গধর। নাম কি? লিঙ্গধর। তাহলে একটা হলো রেণুধর, একটা হলো কি? লিঙ্গধর, ঠিক আছে? তাহলে কোনটা রেণুধর, কোনটা লিঙ্গধর, আশা করি বুঝবো। তাহলে আবারও বলি, স্পোরোফাইটিক হচ্ছে ডিপ্লয়েড বা টু এন, বাংলা হলো রেণুধর, আর গেমেটোফাইটিক হচ্ছে এন বা হ্যাপ্লয়েড, এটা হচ্ছে লিঙ্গধর, ঠিক আছে না? আশা করি এটুকু আমরা বুঝছি, ঠিক আছে? এখন তোমাদের একটা প্রশ্ন, দেখো আমি তো একটু আগে পড়াইছি যে ব্রায়োফাইটা কি বলছিলাম, এটা তো অনুন্নত হইলে কি হবে? এন নাকি টু এন হবে? অবশ্যই এন হবে। এন মানে কি? এন মানে কি? গেমেটোফাইটিক না? তো তুমি মনে রাখবা এদের প্রধান দশা হইলো গেমেটোফাইটিক। এর প্রধান দশা কি? গেমেটোফাইটিক। গেমেটোফাইটিক কি? প্রধান। যেহেতু এটা প্রধান, এটা অপ্রধান, তাহলে এটা যদি প্রধান হয়, এটা হচ্ছে বডিগার্ড। বডিগার্ড কি? তাহলে আমরা বলতে পারি এই যে স্পোরোফাইটিক দশাটা, এটার আরেকটা নাম কি? গৌণ দশা। গৌণ, এটার নাম কি? গৌণ দশা। তাহলে এটা কি? প্রধান। এটা কি? প্রধান। তাহলে প্রধান কোনটা? প্রধান কোনটা? যেটা হচ্ছে এন। কথা হচ্ছে ভাই যদি ভুলে যাই কেমনে হবে? কোনটা প্রধান যদি ভুলে যাই কদিন পরে? এমন তো হইতেই পারে যে ভাই আপনি বললেন যে দুইটা দশা আছে, গেমেটোফাইটিক, স্পোরোফাইটিক, কয়দিন পরে গিয়ে যদি ভুলে যাই যে কোনটা প্রধান ছিল। একটা যদি প্রধান হয় একটা গৌণ হবে, আমরা বুঝতে পারছি। একটা যদি প্রাইমারি হয় একটা হবে সেকেন্ডারি, আমরা বুঝতে পারি। কিন্তু কোনটা প্রাইমারি বা কোনটা প্রধান এই দুটো দশার মধ্যে, এটা কেমনে বুঝবো? একটা হলো বেসিক দিয়ে, তুমি চিন্তা করতে পারো বেসিক দিয়া। কেমনে বেসিক দিয়া? যে আমি একটু আগে বললাম যে শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা এরা হচ্ছে অনুন্নত লেভেলে আছে। অনুন্নত যারা হবে তারা হবে এন বা হ্যাপ্লয়েড হবে। হ্যাপ্লয়েড মানে তো গেমেটোফাইটিক। তুমি বেসিক দিয়ে মনে রাখতে পারো চাইলে। আর বেসিক দিয়ে যদি মনে রাখতে না পাও তাহলে তুমি টেকনিক দিয়ে মনে রাখতে পারো। টেকনিকটা কি? তুমি মনে রাখবে, দেখো তো এই যে কোনটা প্রধান, এটা কি আমরা কয়দিন যদি না পড়ি, অনেকদিন না পড়লে কি ভুলে যাবো না? তো পড়ার মধ্যে যদি গ্যাপ থাকে, অনেকদিন পড়ার মধ্যে গ্যাপ পড়ে গেলে আমরা কি ভুলে যাবো না? এটা তুমি কি মনে রাখবা? গ্যাপ দিয়া। কি মনে রাখবা? গ্যাপ। কি মনে রাখবা? গ্যাপ। তুমি কি মনে রাখবা? গ্যাপ। গ্যাপ দিয়ে মনে রাখবা গ দিয়ে গেমেটোফাইটিক, প দিয়ে প্রধান। তাহলে বলো এখানে প্রধান কোনটা?
আমরা কেমনে মনে রাখবো, বলবো যে এই যে কোনটা প্রধান, এটা তো আমরা কয়দিন পড়ার মতো যদি গ্যাপ দিই তাহলে ভুলে যাবো। গ্যাপ দিয়ে তুমি মনে রাখবা যে এখানে কি গেমিটোফেটিকটা হয়েছে প্রধান। অনেক টিচার তোমাকে এভাবে শিখাবে গম, গম দিয়ে মনে রাখতে বলে, গম দিয়ে মনে রাখবে গেমিটোফেটিক মজবর্গীয়। মজবর্গীয়টা কি বা কি বলে, গম দিয়ে অনেকে এভাবে মনে রাখতে বলে যে গেমিটোফেটিকটা কি মেইন, ম দিয়ে কি মেইন, মেইন মানে কি প্রধান না। তো অনেকে এভাবে বলে, কিন্তু আমার কাছে এটা সুন্দর লাগে যে গেমিটোফেটিক প্রধান, গেমিটোফেটিক প্রধান। তো এটা যদি প্রধান হয়, এটা অপ্রধান বা গৌণ, তাহলে বলো তো কে কার উপর নির্ভরশীল? প্রধানের উপরে কি অপ্রধানটা নির্ভরশীল? তাহলে মনে রাখবা এই যে স্পোরোফাইটিকটা আছে এটা হচ্ছে প্রধানের উপর নির্ভরশীল। তাহলে বলতে পারো কি, তাহলে এখানে যদি একটা প্রশ্ন, এখানে যদি আমি একটা তোমার ভেজাল লাগাই দিই, দেখো এখানে অনেক রকমের প্রশ্ন বানানো যায়। তাহলে বলো তো গেমিটোফাইটিক কি স্পোরোফাইটিকের উপর নির্ভরশীল নাকি স্পোরোফাইটটা গেমিটোফাইটের উপর নির্ভরশীল? তুমি মনে রাখবা যে প্রধানের উপর তো অন্যগুলো নির্ভর করে। তুমি চিন্তা করো যে একটা কোম্পানির মালিক, মালিকের উপরে কি কর্মচারীরা নির্ভর করে না? এখানে মালিক বা প্রধান কে? গেমিটোফাইটিক। টেকনিক কি? গ্যাপ। গেমিটোফাইটিক প্রধান, গেমিটোফাইটিক প্রধান। তাহলে গেমিটোফাইটিক যদি প্রধান হয়, স্পোরোফাইটিক অপ্রধান, তাহলে এই প্রধানের উপরে তো অপ্রধানটা নির্ভর করবে। তাহলে অপ্রধান কোনটা? স্পোরোফাইটিক। তো স্পোরোফাইটিকটা গেমিটোফাইটিক নির্ভরশীল। তাহলে তোমার এখানে দুইটা অপশন দিয়ে ভেজাল লাগিয়ে দিতে পারে, গেমিটোফাইটিক স্পোরোফাইটিক নিচের কোনটি সত্য নয়, ব্রায়োফাইটার ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়। প্রশ্ন করতে পারে গেমিটোফাইটিক স্পোরোফাইটিকের উপর নির্ভরশীল অথবা স্পোরোফাইট গেমিটোফাইটের উপর নির্ভরশীল। তখন তুমি কবে আরে কি জানে পড়ছিলাম, তোমার পুরাই প্যাচ লাগিয়ে দেবো। তুমি জাস্ট এটাই মনে রাখবা যে এখানে প্রধান কোনটা, গ্যাপ দিয়া গেমিটোফাইটিক প্রধান, এবং প্রধানের উপরে অন্যগুলো নির্ভর করে। কথা ক্লিয়ার কিনা বলো? তাহলে বলো এই কথাগুলো বুঝছো কিনা বলো, যে কে কার উপর নির্ভরশীল হবে, এই কথাগুলো বুঝছো কিনা বলো? ঠিক আছে। এবং দুই দিয়ে মনে রাখবা এটা দুইটা জায়গায় বসবাস করে। কয়টা জায়গায় বসবাস করে? দুই জায়গায় বসবাস করে। তাহলে মনে রাখবা যে বসবাস কয় জায়গায়? দুই জায়গায়। দুই দিয়ে মনে রাখবো দুই জায়গায় বসবাস। তাহলে যদি বলে বসবাস কয় জায়গায়, তুমি বলবো যে দুই জায়গায় বসবাস করে। ঠিক আছে, জলে এবং স্থলে, জল এবং স্থলে দুই জায়গায় বসবাস করে। যেহেতু জল এবং স্থলে দুই জায়গায় বসবাস করে, এদেরকে আমরা বলতে পারি কিনা উভচর উদ্ভিদ বলা যায়? বলাই যায়। ঠিক আছে না? তাহলে মনে রাখবা এটা দুই জায়গায় বসবাস করে, কি জলে, স্থল যদি আগে লিখি স্থলে এবং কি জলে, স্থল এবং জল, জল। ঠিক আছে, তো জলে বসবাস করে। ঠিক আছে না? তাহলে এই জন্য আমরা বলতে পারি কি এরা হচ্ছে উভচর উদ্ভিদ। কি বলতে পারি? এরা হচ্ছে আমাদের উভচর উদ্ভিদ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো? হ্যাঁ, কোনো কথার মধ্যে ভেজাল নাই। না কারেন্ট যায় নাই তো? কারেন্ট তো ঠিক আছে, ঠিক আছে তো? তুমি কিছুই দেখতে পারতেছো না মানে কি বুঝলাম না। তুমি একটু ফেসবুকটাকে ইয়া করে আবার আসো, ফেসবুকে ঢুকো। ঠিক আছে না? অথবা তুমি মোবাইলটা রোটেট করো, রোটেট করলে দেখবে, দেখতে পারবা। তাহলে বলতে পারি এটা কি উভচর উদ্ভিদ। কি বলতে পারি? এটা হচ্ছে উভচর উদ্ভিদ। উভচর উদ্ভিদ বা বাংলা ইংরেজিতে বলবো কি অ্যাম্ফিফেটিক উদ্ভিদ, অ্যাম্ফিফেটিক প্লান্ট। ঠিক আছে না? আচ্ছা, এই কথাটা আমরা বলতে পারি। দার্জিলিং, দার্জিলিং নাম শুনছো? দার্জিলিং, দার্জিলিং কে বলা হয় ব্রায়োফাইটা স্বর্গ। এটা অন্য বইয়ের তথ্য, এটা এমসিকিউ তে আসার মতো না। দার্জিলিং কে কি বলা হয়? ব্রায়োফাইটা স্বর্গ। ব্রায়োফাইটা স্বর্গ কাকে বলা হয়? দার্জিলিং কে বলা হয়। বললাম, এটা লিখে রাখতে পারো বইয়ের পাশে। এবার কথা হচ্ছে ভাই, স্থলতে বুঝছি একটা উদ্ভিদ তো স্থলে থাকবে, এটাই নর্মাল। ম্যাক্সিমাম উদ্ভিদ কোথায় থাকে? স্থলে থাকে, এমনি বলতে পারো। ঠিক আছে না? কিন্তু জল কেন লাগে মনে রাখবা, জলটা লাগে নিষেকের কারণে। তুমি এমনি চিন্তা করো, ব্রায়োফাইটার মনে হয় গরম লাগছে, এই জন্য পানির মধ্যে নেমে গেছে নিষেক করবার লেগে। ঠিক আছে না? আমাদের এখন গরম লাগতেছে না, এরকম ভাবে মনে রাখবা যে এর মনে হয় গরম লাগছে। মনে রাখো তার নিষেকের জন্য কি দরকার? নিষেক, নিষেক ঘটানোর জন্য কি দরকার? জল দরকার। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে ব্রায়োফাইটা জল এবং স্থলে থাকে, এই জন্য আমরা উভচর উদ্ভিদ বলতেছি। এবং জলটা কেন লাগে? তুমি বলবো জল লাগে হচ্ছে নিষেকের জন্য, নিষেক প্রক্রিয়া ঘটানোর জন্য কি লাগে? জল লাগে। ঠিক আছে, তাহলে পানিতে বা পানির দরকার হয় কখন, বা জলের দরকার হয় কখন? নিষেকের সময়। অর্থাৎ এরা যখন নিষেক করবে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করবে এবং এদেরকে নিষেক ঘটানোর প্রয়োজন হবে, তখন ব্রায়োফাইটা উদ্ভিদটা পানির মধ্যে কি করে? এই কাজটা সম্পন্ন করে। ঠিক আছে, তখন তুমি বলবা যে এরা হচ্ছে আমাদের উভচর হিসেবে ভেবে কাজ করে। বুঝছো? তাহলে বুঝছো কিনা বলো? দুই দিয়া দ্বি ফাজলা, দুই দিয়া দুটি দশা, দুটি দশা নিয়ে কথাগুলো খেয়াল রাখবা। এবং দুই দিয়া মনে রাখবো দুই জায়গায় বসবাস করে। ঠিক আছে, দুই জায়গায় বসবাস করে, এই জন্য উভচর উদ্ভিদ বলতেছি। আবার যদি ক্লাস কারেন্ট চলে যায় তাহলে আমরা রেকর্ড দিব এটা। ঠিক আছে, ফাইনাল কথা এটা গেল। ওকে, আমরা এই কথাগুলো ক্লিয়ার। এবার তুমি আরেকটা কথা বলো তো, যেহেতু গেমিটোফেটিক দশাটা আমরা গ্যাপ দিয়ে মনে রাখছি, গ্যাপ গেমিটোফেটিক প্রধান, গেমিটোফেটিক প্রধান। তো প্রধান দশা যেহেতু, এটা কি স্ববুঝি না, স্বতন্ত্র না, তাহলে এটা বলতে পারি এটা যেহেতু প্রধান, তাহলে মানে কি এটা হচ্ছে আমাদের স্বতন্ত্র, মানে কারোর উপর নির্ভর করে না, কারোর উপর নির্ভর করে না, এবং এটা স্ববুঝি, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, তো
তাহলে আমরা এই কথাগুলো আশা করি বুঝতে পারছি। এবার আসো ব দিয়ে আর কি মনে রাখা যায়। আচ্ছা, এই যে বললাম স্পোরোফাইটিক মানে কি, স্পোর উৎপন্ন করবে কিনা বলো। স্পোরোফাইটিক মানে কি, স্পোর উৎপন্ন করবে। তাহলে স্পোরোফাইটিক মানে কি, এরা স্পোর উৎপন্ন করবে, স্পোর উৎপন্ন করবে, করলো। কথা হচ্ছে ভাই এদের স্পোর গুলা কি রকম, এদের স্পোর গুলা কি রকম, এটা একটা প্রশ্ন। মনে রাখবা এদের স্পোর গুলা সেম সেম হয়। কি হয়, সেম সেম। তোমার স্পোর সেম সেম হয়, মানে হোমো স্পোরাস। তাহলে মনে রাখবা এদের স্পোর গুলা কিরকম, হোমো স্পোরাস। হোমো স্পোরাস, হোমো মানে কি সেম, হোমো মানে সেম, স্পোরোস মানে স্পোর। তাহলে এদের স্পোর গুলো কি সেম সেম হয়, সেম সেম মানে মাইক্রো স্পোর, মেগা স্পোর অথবা স্ট্রি রেনু, পুং রেনু, এই রেনু গুলো কি সেম সেম হয়। অর্থাৎ একজনের তো একজন বড়, একজনের তো একজন ছোট, এরকম কোনো ঘটনা নাই, এরা সেম সেম হয়। ঠিক আছে, যারা উন্নত প্রাণী তাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, কিন্তু অনুন্নত যায় এই কারণে সেম সেম হয়, তো ডিফারেন্স দেখা যায় না, এতটা বৈচিত্র্য দেখা যায় না, এর মধ্যে কি সেম সেম দেখা যায়। ঠিক আছে, এবং যদি বলি যে স্পোর গুলা থেকে কি উৎপন্ন হয়, বাচ্চা, এই ব্রায়োফাইট এটা একটা বাচ্চা উদ্ভিদ তৈরি হয়, তাহলে আমরা বলছি না এটা হচ্ছে স্পোরোফাইটিক বা স্পোর, এর স্পোর গুলো উৎপন্ন হয় স্পোর। তাহলে স্পোর যে উৎপন্ন হয়, স্পোর থেকে কি উৎপন্ন হবে, আসলে একটা উদ্ভিদ সৃষ্টি হবে। তাহলে এই যে ব্রায়োফাইটার ক্ষুদ্র উদ্ভিদ বা ক্ষুদ্র একটা উদ্ভিদ সৃষ্টি করবে স্পোর থেকে, এই উদ্ভিদের নাম কি, উদ্ভিদের নাম হলো থ্যালাস। নাম কি, থ্যালাস। তাহলে মনে রাখো স্পোর অঙ্কুরিত হয়ে, স্পোর অঙ্কুরিত মানে কি, স্পোরটা আরো একটু বিভাজিত হয়ে একটু বড় মোটা সোটা হয়ে, যেমন আমরা কি ভ্রূণ থেকে তৈরি হয় না, আমাদের শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে ভ্রূণ তৈরি করে, জাইগোট তৈরি করে, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়। এরকম ভাবে আমাদের স্পোর গুলা, হোমোস্পোরাস যেগুলো উৎপন্ন হয়েছে, হোমো স্পোর মানে অনেকগুলো স্পোর তৈরি হয়েছে যেগুলো কি সেম সেম। তো এই স্পোর গুলো যে একসাথে হয়েছে, ওই কি একটা উদ্ভিদ সৃষ্টি করবে না, এই উদ্ভিদের নাম কি, অথবা বাচ্চা ব্রায়োফাইটার উদ্ভিদের নাম কি, নাম হলো থ্যালাস। নাম কি, তাহলে এই উদ্ভিদ গুলা অঙ্কুরিত হয়ে কি হয়ে, অঙ্কুরিত হয়ে কি উৎপন্ন করবে, থ্যালাস উৎপন্ন করবে। তো ভালো করে সতর্কতার সাথে খেয়াল রাখবা, প্রো থ্যালাস না। তাহলে মনে রাখবা এটা কি উৎপন্ন করবে, থ্যালাস উৎপন্ন করবে। থ্যালাস, এই থ্যালাসের একটা অপর নাম হলো প্রোটোনেমা। নাম কি, প্রোটোনেমা, প্রোটোনেমা, প্রোটোনেমা। তাহলে এই কথাটা বুঝছো কিনা বলো। তাহলে এখানে ভালো করে খেয়াল রাখবা যে ব্রায়োফাইটার ক্ষেত্রে স্পোর অঙ্কুরিত হয়ে থ্যালাস উৎপন্ন করে, নট প্রোথ্যালাস, নট প্রোথ্যালাস। প্রোথ্যালাস হলো টেরিডোফাইটার ক্ষেত্রে। মনে রাখো প্রোথ্যালাস কি করে, টেরিডোফাইটার ক্ষেত্রে। এই যে বলতেছি যে তুমি যদি একটু কষ্ট করে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য করে খেয়াল রাখতে পারো, তাহলে তুমি টেরিডোফাইটার বৈশিষ্ট্য জিজ্ঞাসা করলে তুমি অপশন বাদ দিয়ে পারবা। বুঝছো কিনা, তাহলে বলবা যে এখানে প্রোথ্যালাস না। আমি ভালো করে লিখে দিই, এখানে প্রোথ্যালাস না, প্রোথ্যালাস হবে না, প্রোথ্যালাস হবে না, ভালো করে লিখে দিলাম। ঠিক আছে, তবে যদি জিজ্ঞাসা করে প্রোটোনেমা, তাহলে কিন্তু বলবা ঠিকই আছে। তাহলে থ্যালাসের একটা অপর নাম কি, প্রোটোনেমা। তাহলে ভালো করে মনে রাখো এই কথাগুলো। ঠিক আছে, পারতেই হবে। তাহলে বলো এই কথাগুলো বুঝছো কিনা। তাহলে এই যে বললাম এই গেমেটোফাইটিক, গেমেটোফাইটিক থেকে আরেকটা কথা তোমার পড়তে হবে। গেমেটোফাইটিক মানে গেমেট উৎপন্ন করবে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করবে, ঠিক না। এবং শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করলে তাদের গেমেট গুলা মিলনের ধরনটা বলে ওগ্যামাস। যেমন আমরা শৈবাল লাইকেন যারা ক্লাস করছো তারা দেখছো অনেকগুলো প্রকারভেদ আছে, আইসোগ্যামাস, হেটারোগ্যামাস। হ্যাঁ, আছে না নাম, আছে। হেটারোগ্যামাসের মধ্যে আইসোগেমি আর একটা কি এন আইসোগেমি, এরকম ছিল না। তো অনেক রকম প্রকারভেদ ছিল, আইসোগেমি, এন আইসোগেমি, এমনকি উগেমি। তো উগেমিটা এক্ষেত্রে দেখা যায়, এটা মনে রাখো। ঠিক আছে, তো মনে রাখো যে স্পোর থেকে তুমি কথাটা মনে রাখবা, স্পোরোফাইটিক থেকে মনে রাখবা স্পোর উৎপন্ন করে, স্পোরটা অঙ্কুরিত হয়ে উৎপন্ন করে থ্যালাস। আর গেমেটোফাইটিক থেকে মনে রাখবা গেমেট উৎপন্ন করে, গেমেট মানে শুক্রাণু এবং ডিম্বাণু। গেমেট মানে কি, শুক্রাণু এবং ডিম্বাণু, এবং শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ধরন বা শুক্রাণু ডিম্বাণুর ধরন গুলো হলো ওগ্যামাস। ঠিক আছে, তাহলে তুমি মনে রাখো যে এখান থেকে কি উৎপন্ন হয়, শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হয়। তাহলে এখান থেকে তুমি কি মনে রাখবা, গেমেটোফাইটিকের মধ্যে গেমেট উৎপন্ন হবে অবশ্যই। তাহলে গেমেট উৎপন্ন হবে, গেমেট গুলা কি শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু মাতৃকোষ শুক্রাণু উৎপন্ন করবে এবং উৎপন্ন করবে কি ডিম্বাণু উৎপন্ন করবে, এবং এটা যে মিলে, এই মিলনের প্রক্রিয়াটা কি বলে আমরা জানি, আমরা পড়ছি শৈবাল লাইকান অধ্যায়ে পড়ছি যে শুক্রাণু কি হয়, সচল হয় এবং ছোট হয়। শুক্রাণু মধ্যে চলতে পারে কিন্তু সে ছোট, আর ডিম্বাণু চলতে পারে না, সে হলো বড়। বুঝছো, তো এরকম যে ডিম্বাণু নিশ্চল, বড় এবং নিশ্চল, শুক্রাণু ছোট এবং সচল, এই যে এরকম টাইপের শুক্রাণু ডিম্বাণুর মধ্যে যে নিষেক হয়, এটা বলে ওগ্যামাস। কি বলে, ওগ্যামাস। তাহলে একটু ভালো করে মনে রাখো এদের কি ওগ্যামাস। ঠিক আছে, তাহলে বলো এই কথাগুলো মনে রাখতে পারবা কিনা। তাহলে তোমার এখানে সব শেষ, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য শেষ, তুমি পারবা। ব দিয়ে আরো কথা তোমরা শিখাবো একটু পরে। তাহলে দেখো আবারও বলি, দুটি দশা থাকে এদের, স্পোরোফাইটিক, গেমেটোফাইটিক। স্পোরোফাইটিকটা 2n আগে বলছি, এবং যেহেতু স্পোর মানে রেণু, তাদেরকে কি বলা হয়, রেণুধর, মানে রেণু ধারণ করে, রেণুরে ধারণ করে। আর গেমেটোফাইটিক এন, গেমেট মানে যেহেতু জনন কোষ, তো এনই হবে, আমি আগে ক্লিয়ার করছি।
তো এদেরকে বলে লিঙ্গধর, কারণ আমরা জানি গেমেট গুলোই মূলত লিঙ্গ নির্ধারণ করে, ঠিক না? তো বলছে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা দশা প্রধান হবে। মনে রাখার টেকনিক বলছে যে গ্যাপ গেমেটোফাইটিক প্রধান, তাহলে এটা হবে কি প্রধান। এটা যেহেতু প্রধান, এটা তো আর কারোর উপর নির্ভর করবে না, তাহলে নির্ভর করবে কোনটা? এটা। তাহলে আমরা বলবো স্পোরোফাইটিকটা নির্ভর করে কার উপরে? গেমেটোফাইটিকের উপরে। আচ্ছা, এটা যেহেতু প্রধান, এটা নির্ভর করবে না, এটা স্বতন্ত্র, এটা সব বুঝি হবে, এটা বুঝছি। আচ্ছা, এবার স্পোরোফাইটিক মানে স্পোর উৎপন্ন করবে। স্পোরগুলা কি টাইপের হবে? হোমোস্পোরাস। এবং স্পোরগুলা যখন অঙ্কুরিত হবে, মানে একটু বড় সড়ো হবে, তখন একটা ক্ষুদ্র বাচ্চা ব্রায়োফাইটা উদ্ভিদ তৈরি করবে, তার নাম থ্যালাস, নট প্রোথ্যালাস। এই থ্যালাসের একটা অপর নাম হলো প্রোটোনেমা। আর গেমেটোফাইটিক মানে গেমেট উৎপন্ন করবে, গেমেট মানে শুক্রাণু ডিম্বাণু, এবং এদের মিলনের ধরনটারে বলবো কি? ওগেমাস। এটা মনে রাখবো, ঠিক আছে? তাহলে বলো আরিকার রহমান, আমি কিন্তু আরেকবার বলছি, গেমেটোফাইটিক মানে গেমেট উৎপন্ন করবে। আর তুমি এটাও মনে রাখতে পারো যে এক্ষেত্রে স্ত্রী জননাঙ্গের নাম কি, যেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হবে, আর পুং জননাঙ্গের নাম কি, যেখান থেকে তোমার শুক্রাণু উৎপন্ন হবে, ঠিক আছে? এটাও মনে রাখতে পারো। তাহলে বলো এতটুকু বুঝছো কিনা? ওগেমাস কি সেটা আমি আগেও পড়াইছি। হ্যাঁ, একটা কথা তো মনে রাখো, এদের মূল কাণ্ড পাতা আলাদা করা যায় না, তবে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, এটা বলো। মূলের পরিবর্তে কি থাকে? বইয়ের মধ্যে লাগাই রাখো, মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড থাকে, এটা লাগাই রাখো, ঠিক আছে? তাহলে বলো এতটুকু বুঝছো কিনা সবাই? দেখো, এদের স্ত্রী জননাঙ্গ বলে আর্কিগোনিয়াম, আর পুং জননাঙ্গ বলে অ্যান্থিরিডিয়াম। তো এটা আমাকে প্যাচ লাগিয়ে ফেলে, কোনটা আর্কিগোনিয়াম আর কোনটা অ্যান্থিরিডিয়াম। দেখো ভাইয়া, অ্যান্থার শব্দের অর্থ কি? পরাগধানী না? তাহলে পরাগধানী কি পুরুষের ক্ষেত্রে কানেক্টেড না? এভাবে মনে রাখবা যে অ্যান্থিরিডিয়াম হলো পুং জননাঙ্গ, আর আর্কিগোনিয়াম কি? স্ত্রী জননাঙ্গ, ঠিক আছে? এছাড়াও যারা নগ্নবীজি আবৃতবীজি পড়ছো তারা পড়ছো না, আর্কিগোনিয়াম সৃষ্টি হয় স্ত্রীদের ক্ষেত্রে। মনে রাখো আর্কিগোনিয়াম কি? স্ত্রী প্রজননাঙ্গ, এবং অ্যান্থিরিডিয়াম হচ্ছে পুং জননাঙ্গ। পুং জননাঙ্গ থেকে শুক্রাণু আসে, স্ত্রী জননাঙ্গ থেকে ডিম্বাণু আসে, এবং এটার মিলনের ধরনটারে বলবো কি? ওগেমাস টাইপের। কি টাইপের? ওগেমাস টাইপের, ঠিক আছে? ঠিক আছে, কোথায় ইয়ে দিছে? তাহলে এখানে আমরা কিন্তু ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলছি। দেখি তো বইয়ের মধ্যে সব কভার হয়েছে কিনা। একটা লাইন তুমি বইয়ের মধ্যে লাগাই নিও, মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড থাকে, শেষ। তাহলে মোটামুটি সবকিছু বলছি, ওকে ডান। বহুকুশি বলছি, সবকিছু বলছি, ওকে ডান, ঠিক আছে? তো আমরা গুছাই পড়ার ট্রাই করছি জায়গাটা। তাহলে আশা করি অনেকেই বুঝছো, অনেকেই এই জায়গাটা বুঝছো। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়লা, এখান থেকে প্রশ্ন আসবে কি হবে যে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য 9 কোনটি, হয় কোনটি। তোমাদের যদি প্রশ্ন করে টেরিডোফাইটার বৈশিষ্ট্য 9 কোনটি, হয় কোনটি, তখন তুমি অপশন বাদ দিয়ে পারবা। এই যে ভালো করে পড়ছো এই জায়গাটা, তোমার কাজে লাগবে, দেখবা। তাহলে বলো তো কতগুলো লাইন আমরা ব দিয়ে মিলাই দিছি টেকনিক্যালি, দেখছো? তাহলে স্ক্রিনশট নিতে পারো তোমরা, স্ক্রিনশট আমি মুছে দিব জিনিসটা। 1 2 3, আমরা বোর্ডে যা লিখি তাই নোট হয়ে যাবে। তাহলে আমি যেটা বলতেছিলাম লিখে নিও, আমি তারপর এটা একটু বলে দিই গুরুত্বপূর্ণ লাইনটা। হলে মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড থাকে, রাইজয়েড থাকে, ঠিক আছে? এই কথাটা লিখে দিলাম। আচ্ছা, আরেকটু কথা, যেমন একটু পরে দেওয়া আছে ব্রায়োফাইটার শ্রেণী বিভাগ। কি দেওয়া আছে? শ্রেণী বিভাগ। এটা আমি এখানে লিখে দিব নাকি? এখানে লিখে দিব কিনা যে ব্রায়োফাইটার শ্রেণী বিভাগ? এখানে লিখে ফেলি, ব্রায়োফাইটার শ্রেণী বিভাগ। নাম কি? শ্রেণী বিভাগ। তাহলে একটা বোর্ডের মধ্যে সব লেখা থাকবে, শ্রেণী বিভাগ। কত কঠিন পড়া ছিল না? কতগুলো বৈশিষ্ট্য আমি ব দিয়ে মিলে দিছি টেকনিক্যালি। এটার নাম হলো পড়ালেখার স্টাইল। অনেকে বলো যে ভাই আমি পড়তে গিয়ে টাইম লাগে। তোমার যে এই যে টেকনিক্যালি মনে রাখাই দিলাম, তোমার কি আবারও গিয়ে বইয়ের মধ্যে এতক্ষণ সময় দেওয়া লাগবে? লাগার কথা না, ঠিক আছে? শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ নিয়ে 3টা শ্রেণী বিভাগ লেখা আছে, 3টা শ্রেণী বিভাগ। 1 2 3। তো সবচেয়ে অনুন্নত যে শ্রেণী বিভাগটা, তার নাম হলো কি? সবচেয়ে অনুন্নত যেটা, সেটার নাম হলো হেপাটিকি। হেপাটিকি মানে কি বলতো? হেপাটিকি মানে হইলো যে হেপাটো মানে কি? যকৃত না, লিভার না? এদেরকে লিভারের মতো আকৃতি আছে এদের, এই জন্য বলে হেপাটিকি। তাহলে একটা কি? হেপাটিকি আমি নীল কলম দিয়ে লিখি, হেপাটিকি। হেপাটো মানে তো যকৃত। একটা শ্রেণী বিভাগের নাম কি? হেপাটিকি। 2 নাম্বার যেটা নামটা আছে অ্যানথেরোসিটি। নাম কি? অ্যানথেরোসিটি, ঠিক আছে? 3 নাম্বার যেটা দেওয়া আছে তার মধ্যে মাসাই। নাম কি? মাসাই কথাটা কোথা থেকে আসছে? মস থেকে আসছে। কারণ ব্রায়োফাইটা শব্দের অর্থ কি? মস বর্গীয়। ব্রায়োফাইটা অর্থ কি? মস বর্গীয়, ঠিক না? তো মনে রাখবা
এখানে মাসাইটা হচ্ছে সবচেয়ে উন্নত, সবচেয়ে উন্নত কোনটা? মাসাই। 95% ব্রায়োফাইটা এটার অন্তর্ভুক্ত, ঠিক আছে? 95% কি এটার অন্তর্ভুক্ত, এবং সবচেয়ে উন্নত কোনটা? এটার সবচেয়ে উন্নত, ঠিক আছে? তাহলে যদি বলি ব্রায়োফাইটার 3টা শাখা আছে, 3টা শাখার মধ্যে সবচেয়ে উন্নত কোনটা? তুমি বলবা মাসাই, ঠিক আছে? আচ্ছা, মাসাই কথাটা কোথা থেকে আসছে? মস থেকে আসছে। আচ্ছা, তো অ্যান্থেরোসিটি, এখানে যে তোমার ইয়েগুলো আছে, নাম কি, ব্রায়োফাইটা গুলো আছে, সেগুলোর আকৃতি হলো হর্ন আকৃতি। হর্ন মানে কি? শিং এর মতো আকৃতি, এই জন্য বলা হয় যে অ্যান্থেরোসিটি। তো এটা লেখা রাখতে পারো, না পড়লে সমস্যা নাই। তোমাদের বেন বইয়ে নাই, হাসান স্যারের বইয়ে নাই। এটা কি? হর্ন আকৃতি, হর্ন আকৃতি হয় আর কি। এক্সট্রা তথ্য বললাম। আর ব্রায়োফাইটার স্বর্গ বলা হয় কোনটারে? দার্জিলিং বলছিলাম কিন্তু, ঠিক না? আর হেপাটিকি যেটা, এটার একটা অপর নাম হলো লিভার ওয়ার্ট। নাম কি? লিভার ওয়ার্ট। লিভার মানে তো যকৃতের তো আমরা বলি হেপাটো কথাগুলো কোন ক্ষেত্রে ইউজ করি? যকৃতের ক্ষেত্রে ইউজ করি না? তাহলে তুমি মনে রাখবা যে হেপাটিকির আর একটা অপর নাম কি? লিভার ওয়ার্ট। নাম কি? লিভার ওয়ার্ট। লিভার মানে কি? তো যকৃত, ঠিক না? এবং আমাদের যে ব্রায়োফাইটা অধ্যায়ে যে ব্রায়োফাইটার উদ্ভিদের মধ্যে যে একটা উদাহরণ রিক্সিয়া নিয়ে পড়বো আমরা, রিক্সিয়া কিন্তু হেপাটিকের মধ্যে অন্তর্ভুক্ত, বুঝছো? তাহলে আমরা এখানে কি পড়বো? এখানে হচ্ছে রিক্সিয়া নিয়ে এখানেই পড়বো, রিক্সিয়া। তাহলে একটু পর আমাদের পড়াশোনা শুরু হয়ে যাবে রিক্সিয়া নিয়ে। কি নিয়ে শুরু হয়ে যাবে? রিক্সিয়া নিয়ে পড়াশোনা শুরু হয়ে যাবে। তাহলে শ্রেণী বিভাগটা বুঝছো কিনা বলো? শ্রেণী বিভাগটা বুঝছো কিনা? যে হেপাটিকি, এন্টারোসিটি, প্রশ্ন আসতে পারে নিচের, প্রশ্ন আসতে পারে কি? প্রশ্ন আসতে পারে নিচের কোনটি আমার ব্রায়োফাইটার শ্রেণী বিভাগ নয়? নাম্বার 1 টাইপের প্রশ্ন। নাম্বার 2 টাইপের প্রশ্ন হলো যে রিক্সিয়া কোন বিভাগের অন্তর্ভুক্ত? তখন তোমার পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে উন্নত কোনটা? তুমি বলবা যে মাসাই। তাহলে এই 3 টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে, এটা খেয়াল রাখবা। প্রশ্নের টাইপ বোঝা ইম্পর্টেন্ট। এরপর আরেকটা টপিক আছে যেটা তোমাদের বিভিন্ন কোচিং এর পরীক্ষায় প্রায় দেয়, যে এই যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, এখানে কিছু আদি বৈশিষ্ট্য আছে, কিছু উন্নত বৈশিষ্ট্য আছে। তুমি যদি ক্লাস মনোযোগ দিয়ে পড়ো, দেখবা যে বইয়ের পড়া শেষ হয়ে যাচ্ছে। আমি তোমার কি পড়াইতেছি এখানে? বইয়ের পড়া তো পড়াচ্ছি। তো তুমি ক্লাসে মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবা যে ম্যাক্সিমাম পড়া তোমার এখানেই শেষ। তোমার দেখেন, তখন তোমার হয়তো বা 10-20% পড়া বাকি থেকে যাবে, বা একটু রিডিং দিয়ে দেখতে হবে। তখন দেখবা যে তুমি পারতেছো, বেশি সময় লাগার কথা না। তো যারা বলো যে আসলে ক্লাস করার পরও অনেক সময় লাগে শেষ করতে, তারা কেন বলো? আমি আসলে এটা লজিক খুঁজে পাই না, বুঝছো? অন্তত আমাদের ক্লাস করার পর তো এই প্রশ্নের আমি লজিক খুঁজে পাই না। অনাকৃতি। হ্যাঁ, বিতে বঙ্গবন্ধু, ঠিক আছে। সাইমা একটা সুন্দর সুন্দর কমেন্ট করে মাঝে মাঝে। রাবিয়া খাতুন প্রশ্ন করছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাইয়া কোনগুলা উন্নত বৈশিষ্ট্য, আদি বৈশিষ্ট্য অনেকে ব্যস্ত লাগে ফেলে। তুমি মনে রাখবা এতক্ষণ যা করছি না, এগুলা হচ্ছে তোমার আদি বৈশিষ্ট্য। এছাড়া যদি উল্টা পাল্টা কোনো কথা পাও, তাহলে উন্নত বৈশিষ্ট্য। কথা বুঝছো কিনা? আবার বলি, এতক্ষণ তুমি যা যা পড়ছো, যা যা শুনছো আমার মুখে থেকে, যা যা লিখছি, এগুলো সব আদি বৈশিষ্ট্য। এছাড়া যদি উল্টা পাল্টা কোনো শব্দ পাও, তাহলে ধরে নেবে এগুলো কি? এগুলো হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। শেষ। তাহলে আমি উন্নত বৈশিষ্ট্যগুলো একটু বলি, দেখো তুমি লিখি না, টেকনিক্যালি পড়তে হবে। তুমি বকচকর ভাবে পড়লে হইতো না। তো উন্নত বৈশিষ্ট্যগুলো হলো লেখা আছে বইয়ের মধ্যে, যে অ্যান্থোরিসিস উদ্ভিদের ক্যাপসিউলে অবস্থিত কলোমেলা। কি মেলা মেলা নাম দিছে, কলোমেলা। উল্টা পাল্টা নাম দিলে, নাম শুনছি না, এটা উন্নত বৈশিষ্ট্য হইব। এরপর বলছে যে স্টোমাটাযুক্ত এপিডার্মিস। এটা এতক্ষণ শুনছো, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে শুনো নাই, তাহলে এটা কি হবে? উন্নত বৈশিষ্ট্য। এরপর বলছে ভাস্কুলার টিস্যু নেই, না সরি, কি বলে, ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান। এটাকে এখানে শুনছো, শুনো নাই। তাহলে এখানে যা যা শুনো নাই সবগুলো কি? উন্নত বৈশিষ্ট্য। তোমার প্রশ্ন করবে নিচের কোনটি উন্নত বৈশিষ্ট্য নয়, তখন তুমি দেখবা যে এখানে কোনো বৈশিষ্ট্য আছে কিনা, এরকম উন্নত বৈশিষ্ট্য নয়। তাহলে এখানে যা যা পড়ছে এগুলো আসলে কি? আদি বৈশিষ্ট্য। আর বাকি যা উল্টা পাল্টা শব্দ শুনবা, ক দিয়া যদি কোনো শব্দ শুনো, যে কলো মেলা, ক্যাপসিউল, তারপরে তোমার কি কি বলে এটারে, যদি বলে যে ক্যাপসিউলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, মানে এইখানে যা শুনো নাই সবগুলো কি? উন্নত বৈশিষ্ট্য। তাহলে বলো আদি বৈশিষ্ট্য এবং উন্নত বৈশিষ্ট্য নয়, এরকম যদি প্রশ্ন জিজ্ঞাসা করে, পারবা কিনা বলো? পারবা কিনা? বলো এই বৈশিষ্ট্যগুলো পারবা কিনা বলো? তাহলে এখান থেকে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য এবং ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য, অনন্ত বৈশিষ্ট্য, ব্রায়োফাইটার শ্রেণী বিভাগ, এই কথাগুলো তুমি পারবা কিনা বলো? তুমি যদি পারো, দেন হচ্ছে আমি রিক্সিয়াতে চলে যাবো। রিক্সিয়া নিয়ে আমাদের আলাদা করে পড়াশোনা করা লাগবে। পারবা। টেকনিক্যালি পড়তে হবে, টেকনিক্যালি পড়লে পড়া অনেক সহজ। এবং তোমাকে দেখতে হবে যে তুমি আসলে, তুমি দেখো তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ড এই জায়গাটাই পড়বে, অনেকের ক্লাস করবে, সে এগুলা মুখস্থ করবে, অথবা তারে হচ্ছে বা স্লাইড আইন না, বইয়ের মধ্যে স্লাইড আইন না, গুলা দিয়ে চলে যাবে, ঠিক আছে না? দুই একটা তথ্য তো তারা মনে রাখার জন্য বলে দিবে। কিন্তু আমরা করছি কি বলতো? আমরা করছি একটা বেস্ট কাজ, যেটা দিয়ে সব মিলে দিছি। ব ফর ব্রায়োফাইটা, ব ফর ব্রাউন, ব ফর বহুকুশি, ব ফর বাইফ্লাজেলেট, ব ফর আর কি পড়ছি, বসবাস 2 রকমের, ঠিক আছে না? আরো কি?
আরো তারপরে এই যে স্পোরোফাইটিক কি বেসিক, তারপরে তোমার এই যে গেমেটোফাইটিক কি ক্লিয়ার করছি, এখানে কোনটা কি প্রশ্ন আসবে ক্লিয়ার করছি, এবং কোনটা কি ভুল হইতে পারে সব ক্লিয়ার করছি, এইভাবে পড়ছি, আমাদের বেশি মনে থাকবে, বুঝছো? পড়া টেকনিক্যালি করতে হয়। ওকে, তাহলে এবার আমরা বুঝতে পারি, এবার অনেক কিছু পড়ছি, এবার আমরা বুঝতে পারি। স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিলাম, 1 2 3। সুন্দর একটা জিনিস, এই তোমরা এই স্ক্রিনশটটা তুইলা গ্রুপে পোস্ট দিও, এই বোর্ডের থেকে একটা এমসিকিউ চলে আসতে পারে, বুঝছো? পারবা ইনশাল্লাহ। পোলাপাইন দেখুক কেমনে পড়ালেখা করানো লাগে, মুখস্থ না কইরা। কারো কোনো প্রশ্ন থাকলে এখানে বলে ফেলবা আমাকে, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ওকে, আমরা প্রায় এটা নিয়ে পড়ে ফেলছি, এবার রিক্সিয়া নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? রিক্সিয়া, পড়বো রিক্সিয়া নিয়ে। তো তুমি যেহেতু ব্রাই ফাইটার বৈশিষ্ট্য করে ফেলছো, তো রিক্সিয়ার বৈশিষ্ট্য তো অনেকগুলোই সেম হবে, তাই না? সেম হওয়ার কথা। তো এখানেও আমরা বয়ের কাহিনী দেখবো, অনেক অনেক বয়ের কাহিনী দেখবো, টেনশন কারণ নাই, অনেক বয়ের কাহিনী দেখবো। টেকনিক্যালি পড়বো আমরা এখন। দেখো, যদি বলে যে ভাই ব্রাই ফাইটার কয়টি কি আছে, কয়টি আছে, মানে সংখ্যা কয়টা, অর্থাৎ রিক্সিয়ার সংখ্যা কয়টা, কয়টা পদার্থী আছে, কয়টা পদার্থী আছে। তো মনে রাখো, আমরা বলছিলাম না ব্রাই ফাইটার মানে বাই, বাই মানে 2, অথবা বি, যে 2 নম্বর বলো না, ব্রাই ফাইটার লিখতে বি লাগে কিনা, বি দিয়ে লিখতে, বি 2 নম্বর বলো না, 2 দিয়ে মনে রাখবা। রিক্সিয়ার পদার্থী হলো 200টা, কয়টা? 200টা। এর মধ্যে 45টা বাংলাদেশে পাওয়া যায়। তবে একটা অনেকে এই জায়গায় প্রশ্ন করে, ভাই সংখ্যাগুলো কি পরীক্ষা আসবে, পদার্থী সংখ্যা কি পরীক্ষা আসবে? কথা হচ্ছে আসে না, তবে বাংলাদেশে কয়টা এটা আসে, বাংলাদেশে কয়টা পদার্থ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবসময় তো মনে রাখবা। যেমন আমাদের হাইডা বাংলাদেশে কয়টা, পৃথিবীতে কয়টা পারা লাগবে, তোমার গাছ, আনসার করো তো দেখি, প্রশ্ন করো তো, আর কি বলি, কমেন্ট করো, কমেন্ট করো কি হাইডা বাংলাদেশে কয়টা, পৃথিবীতে কয়টা, গাছ ফরিং এর কয়টা পদার্থ বাংলাদেশে আছে, কয়টা পৃথিবীতে আছে, দেখি তো কমেন্ট করো তো। এই বাংলাদেশে কয়টা, এটা বেশি পরীক্ষা আসে, ঠিক আছে? নঙ্গবীজি পড়বো, নঙ্গবীজি পড়ার সময় দেখবো যে বাংলাদেশে কয়টা, পৃথিবীতে কয়টা, এই সব বাংলাদেশে কয়টা, পৃথিবীতে কয়টা, এই সব একসাথে করে ফেলবা। একটা টেকনিক বলে দিলাম, যে করবে সে আগে যাবে, কথা শূন্য, মনোযোগ দিয়ে শূন্য, ঠিক আছে? রিক্সাতে, রিক্সাতে যাবো, রিক্সিয়া। আচ্ছা, তাহলে যদি পদার্থী কয়টা, পদার্থী সংখ্যা, পদার্থী সংখ্যা মনে রাখবো যে পৃথিবীতে হলো 200টা, এর মধ্যে বাংলাদেশে কয়টা, 45টা। তাহলে বলতো পৃথিবীতে বেশি হবে না বাংলাদেশে বেশি হবে? অবশ্যই পৃথিবীতে বেশি হবে, তাহলে এটা আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে? বাংলাদেশে কয়টা, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে 45টা আছে, এর মধ্যে একটা হলো জলজ, একটা কি জলজ, তাহলে জলজটার নাম কি? অনেকগুলো একটা আছে, এর মধ্যে 45টা বাংলাদেশের মধ্যে একটা পদার্থ হলো জলজ, জলজটার নাম কেন মনে রাখবো? জলজের নামটা তুমি খেয়াল করো, জলজের নামটা তুমি খেয়াল করো। রিক্সিয়া আর লিখলাম ফ্লুইটান্স, নাম কি? ফ্লুইটান্স। তো ফ্লুইটান্স মানে কি? ফ্লুইড, কি মনে রাখবা? ফ্লুইড, ফ্লুইড মানে কি? তরল না? তরল মানে কি? জলজ না? তাহলে মনে রাখবা এই সবগুলোর মাঝে একটি হলো জলজ, তার নাম হলো ফ্লুইটান্স, ঠিক আছে? জলজ কোনটা? ফ্লুইটান্স। এমনি মনে থাকবে টেকনিক্যালি। তুমি যদি 5 দিন 7 দিন পরও যদি তোমার এমসিকিউ তে কোনো জায়গায় আসে, তুমি বলো ফ্লুইটান্স, ফ্লুইড, ফ্লুইড মানে জলজ, শেষ, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আসো যে এদের বসবাস কোথায়। যেমন ব দিয়া তুমি মনে রাখবা বালিতে, ব দিয়া বসবাস কোথায়? বালিতে। এবং বর্ষাকালে জন্মায় এরা, ব দিয়া কি? বর্ষাকাল। তাহলে অনেকভাবে মিলিয়ে পড়া যায় যে এদের বাসস্থান, অবস্থান কোথায়, বাসস্থান, বসবাস কোথায়। তাহলে ব তে মনে রাখবা আনসার, যেহেতু এটা প্রায় ফেটার অন্তর্ভুক্ত, ঠিক না? মনে রাখবা যে এটা বালিতে জন্মায়, কই জন্মায়? বতে, বালিতে। এটা পরীক্ষা বালিতে, এটা আসবে না পরীক্ষায়, জাস্ট মিলে এর জন্য বলে দিতেছি, ঠিক আছে? বতে বর্ষাকাল, এটা বর্ষাকালে জন্মায়, ঠিক আছে না? মিলে গেছে তো, আমার তো দোষ নাই। মিলে গেলে কি আমার দোষ আছে? মিলে গেছে, ঠিক না? মিলে গেলে পড়া সহজ হয়ে গেছে আর কি, আমার তো দোষ নেই। আচ্ছা, বতে তুমি মনে রাখবা যে, বতে মনে রাখবা যে বস, যে বসটা একটু পরে বলতেছি। তুমি মনে রাখবা যে এখানে এতে মনে রাখবা যে বয়ের সাথে মিল আছে কি বলতো? বয়ের সাথে রয়ের মিল আছে কিনা বলো? বয়ের সাথে সবচেয়ে মিল সমৃদ্ধ কোনটা? র। একটা ফোঁটা দিলে কি হয়ে যায়? একটা বিন্দু দিলে কি হয়ে যায়? র হয়ে যায়। র তে মনে রাখবা এদের রুজের দশা দেখা যায়, রুজেট। বলতো রুজেট আর কোথায় দেখতে পারছো তুমি? এই রুজেট কথাটা আর কোথায় শুনছো তুমি বলো? তোমাদের বইয়েই শুনছো রুজেট। তাহলে যদি বলি রোজ, রোজ মানে কি? গোলাপ, গোলাপের পাপড়ির মতো দেখা যায়, এজন্য বলে রোজের দশা। বলতো আর কোথায় দেখা যায় রুজেট? বলতে পারবা? এবার তুমি আর রোজের দশা কোথায় দেখা যায়, কখন দেখা যায়, ঠিক আছে? এটা তুমি, এছাড়া তুমি মনে রাখবা বতে মনে রাখবা বস, মনে রাখবা বস, বস। বসের স দিয়ে মনে রাখবা সূচক। এটা হচ্ছে পরিবেশ দূষণের সূচক। এটা কি? পরিবেশ দূষণের সূচক। তাহলে এখানে তুমি ক্লিয়ার করো, এটা কি? পরিবেশ দূষণের সূচক। এটা কি? পরিবেশ দূষণের সূচক।
পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে, পরিবেশ দূষণের সূচক। আর নির্দেশক কোনটা বলো? ঠিক আছে, তাহলে অনেকে ফেস লাগে ফেলে কোনটা ধরনের নির্দেশক, কোনটা ধরনের সূচক। লাইকেন পড়ার সময় টেকনিক কিন্তু বলছিলাম, লটা কি নয়ের মতো কিনা, ল নয়ের মতো কিনা, ন দিয়ে আমরা নির্দেশক। তাহলে পরিবেশ দূষণের সূচক যদি বলে তাহলে আনসার করবো রিক্সিয়া, আর পরিবেশ দূষণের নির্দেশক জিজ্ঞাসা করলে বলবো যে লাইকেন। তাহলে নির্দেশক কোনটা? লাইকেন। পরিবেশ দূষণের নির্দেশক কোনটা? লাইকেন। বুঝছো? লাইকেন। তাহলে বলো কোনটা সূচক কোনটা নির্দেশক, পারবা কিনা বলো। এবং রিক্সিয়ারে বলা হয় সানফার্ন। পামফার্ন কোনটা? পামফার্ন হচ্ছে সাইকাস। ঠিক আছে, না সরি একটু ফেস লাগিয়ে দিচ্ছি, টেরিস হলো সানফার্ন, ফেস লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইন্ডিকেটর বা নির্দেশক হলো কি? হ্যাঁ, একটু পরে অন্য কিছু পড়বো। তাহলে আশা করি এতটুকু বুঝছো, নির্দেশক কোনটা সূচক কোনটা মনে রাখতে পারবা, কোনটা জলজ মনে রাখতে পারবা, শেষ। এবং এই যে আমাদের রিক্সার বৈশিষ্ট্য স দেওয়া বলছে না সূচক, স দিয়ে আরো কথা আছে। এই যে বললাম বস, রিক্সা কি বস, বা যারা রিক্সা চালায় তারা আসলে বস, ঠিক না? তারা রিক্সা চালায় তারা কি বস মানুষ। বসের স দিয়ে সূচক মনে রাখলাম, স দিয়ে আরো কথা মনে রাখতে পারবা। এতক্ষণ তো ব দিয়ে মিলাইছি, এতক্ষণ কি করছি? ব দিয়ে মিলাইছি, ব দিয়া বাই মানে 200, ব দিয়ে বালি, ব দিয়ে বর্ষাকাল। এবার আসলে স দিয়ে মিলাই, রিক্সাওয়ালা মামারা কি বস। স দিয়ে মনে রাখবা এদের স্পোরোফাইট সবচেয়ে সরল, এদের স্পোরোফাইট কি সবচেয়ে সরল। তুমি যদি ভালো করে পড়ো, তোমার এই যে মেডিকেল কভার তো হবেই, পাশাপাশি বা ভার্সিটি কভার হবে। ঠিক আছে, তোমার কথা হচ্ছে ভাই এই চ্যাপ্টারটা তো বেশি একটা প্রশ্ন আসে না। আমরাও মনে করতাম, আমাদের সময় কিন্তু এরকমই মনে করতাম যে জীবের পরিবেশ সংরক্ষণ বিস্তার 12 নম্বর অধ্যায় যেটা আসে না, 3টা না 4টা প্রশ্ন এসে বসছে হঠাৎ করে। এই জন্য আমাদেরকে এই বছর বা একটা ভালো প্রিপারেশনের ক্ষেত্রে কখনোই কোন চ্যাপ্টারকে কম গুরুত্বপূর্ণ ভাবা যাবে না। হইতেই পারে এই চ্যাপ্টারতে প্রশ্ন আসে না, কিন্তু হঠাৎ করে তোমাদের সময় আইসা 2টা থেকে 3টা প্রশ্ন করে দিল। তখন যদি তুমি ভালো করে পড়ে যাও, তুমি যে ভালো করে পড়ে গেলে তুমি 3টা প্রশ্ন আনসার করতে পারবা, এবং তুমি বাকিদের থেকে আগে যাবা, যারা এই ওদেরকে অগুরুত্বপূর্ণ মনে করে পড়ে নাই। বুঝছো কিনা? অগুরুত্বপূর্ণ করে গুরুত্ব দেয় নাই আর কি, বুঝছো কিনা? তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কি গুরুত্ব দিয়ে পড়বো, এবং যাতে আমরা কি থাকি, কি বলে, সেফ জোনে থাকি, সেফ জোন। ঠিক আছে না? তো বলতে মনে রাখবা, শতে মনে রাখবা স্পোরোফাইট। নাম কি? স্পোরোফাইট। এদের স্পোরোফাইট হলো সরল। স্পোরোফাইটটা কি? সবচেয়ে সরল প্রকৃতির। শতে মনে রাখবা কি? সরল। স্পোরোফাইট কি? সবচেয়ে সরল। আমাদের রিক্সা প্রায় শেষের দিকে। শতে মনে রাখবা এদের সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। আমরা বলছি না স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। মনে রাখবা যে শতে মনে রাখবা যে নির্ভর করে কার উপরে? গ্যামেটোফাইটের উপরে। সম্পূর্ণরূপে নির্ভরশীল, জি লিখলাম। সম্পূর্ণরূপে নির্ভর করে গ্যামেটোফাইটিকের উপরে, জিপি লিখলাম, গ্যামেটোফাইটিক। ঠিক আছে না? শতে মনে রাখবা শুধুমাত্র শতে মনে রাখবা কি? শুধুমাত্র মিলাই দিছি আর কি। আমি অনেক মাথা টাথা খাটাইয়া অনেকক্ষণ বসে মিলাইছি যে কিভাবে সবচেয়ে সহজ হয়, কিভাবে তোমার সহজে সবচেয়ে মনে রাখানো যায়। শতে মনে রাখবা এদের ক্যাপসুল থাকে। কি থাকে? শুধুমাত্র ক্যাপসুল থাকে। একটা কথাবার্তা লেখা আছে, আমি একটু বই থেকে লাইনটা তোমাকে বলি। আসে কিন্তু এটা পরীক্ষায় আসে, এমসিকিউ তো কিন্তু আসে এটা, যে এদের গোলাকার ক্যাপসুল থাকে। শুধুমাত্র কি থাকে? এটা কিন্তু স্পোরোফাইটের, এটা কিন্তু কি বলতেছে? স্পোরোফাইটের বৈশিষ্ট্য। অর্থাৎ আমাদের যে রিক্সিয়ার স্পোরোফাইট আছে না, স্পোরোফাইটটা সরল হয় এবং সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। এবং স্পোরোফাইটের কি থাকে? গোলাকার ক্যাপসুল থাকে। শুধুমাত্র কি থাকে? স্পোরোফাইটে শুধুমাত্র গোলাকার ক্যাপসুল থাকে। গোলাকার মানে কি? এরকম আর কি, গোল কি থাকে? ক্যাপসুল থাকে। ঠিক আছে, এই কথাগুলো তুমি মনে রাখবা। ঠিক আছে, তাহলে বলো এতটুকু তো কথা মনে রাখতে পারবে না। এছাড়াও আরো কিছু কথা লেখা আছে। ড্যাগ্রো শাখা। ড্যাগ্রো মানে কি? ডি প্লাস অগ্র মানে সামনে 2টা ভাগ আছে। তাহলে কখনো যদি এমন হয় এটা কি ড্যাগ্রো না, এমন যদি করি যে এই জায়গাটা একটু মুচ্ছে এরকম করে দিছি, তাহলে বলো তো 2টা শাখা বেরিয়েছে কিনা? অগ্রে 2টা শাখা, এই জন্য বলে ড্যাগ্রো শাখা। ঠিক আছে, ড্যাগ্রো শাখার ইংরেজি কি বলা হয়? ড্যাগ্রোর ইংরেজি কি বলতো? লেখা আছে নাকি বইয়ে? ড্যাগ্রো শাখা। এপিক্যাল নচ, অগ্রস্ত খাজ, এখানে কি তৈরি হয়? ড্যাগ্রো শাখা তৈরি হয়। ড্যাগ্রো শাখা। ড্যাগ্রো মানে কি? 2টা শাখা। ড্যাগ্রোর ইংরেজি কি লেখা আছে? ড্যাগ্রো শাখা। তাহলে এখানে গোলাপের পাপড়ির মতো, রোজ মানে যেহেতু গোলাপ, এই জন্য বলে রোজেট। কি বলে? রোজেট। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এখানে আশা করি ঝামেলা হবে না। তাহলে রিক্সা যেহেতু ব্রায়োফাইটার অন্তর্ভুক্ত, তাহলে বলো তো এরা কি গ্যামেটোফাইটিক উদ্ভিদ নাকি স্পোরোফাইটিক উদ্ভিদ? আমি কিন্তু ওই প্রথমেই বেসিক পড়াইছিলাম, এটা কিন্তু গ্যামেটোফাইটিক হবে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আশা করি পারবো আমরা।
এবং এটার মূলে কি থাকে, এক কোষী রাইজোয়েট থাকে, এটা আমরা পড়ছি, মূলের পরিবর্তে রাইজোয়েট থাকে, এটাও পড়বা। বহুকোষী স্কুল থাকে, বহুকোষী স্কেল, এক কোষী রাইজোয়েট থাকে, এগুলো পড়ে নিবা। ডরসাল ফারো, এপিক্যাল নচেস, ক্যাপসিউল, হ্যাঁ ক্যাপসিউল। তাহলে বলো এতটুকু বুঝছো কিনা? রিক্সিয়া সম্পর্কে কি কি মনে রাখবা? আমি তোমার বলি, রিক্সিয়া সম্পর্কে মনে রাখবে, বতে বালিতে বর্ষাকালে জন্মায়। রিক্সিয়ার 45টা শাখা আছে, এর মধ্যে রিক্সিয়া ফ্লুইটান্স জলজ, এবং এরা স্পোরোফাইট সবচেয়ে সরল হয় এবং সম্পূর্ণরূপে নির্ভরশীল, এবং এরা হচ্ছে ক্যাপসুল গোলাকার থাকে। এতে রোজেট দেখা যায়, যেহেতু বড় হয় সাথে কানেক্টেড, তাহলে রতে মনে রাখবা রোজেট। ম্যালেরিয়াতে রোজেট দেখা যায়, ঠিক না? তোমরা বলো তো দেখি কে পারো, ম্যালেরিয়ার কোন দশায় রোজেট দশা দেখা যায়? রোজেট। এতটুকু বুঝছো কিনা বলো? সাইকাসও থাকে, কারণ তুমি একটু পরে গিয়ে পড়বা যে ফার্ন উদ্ভিদ আছে না, ফার্নের সাথে কিন্তু সাইকাসের মিল আছে অনেক, ঠিক আছে? ফার্ন উদ্ভিদ, তো এটা তো আমরা পড়তেছি মস, ফার্নের সাথে সাইকাসের মিল থাকে অনেক কিছু। মেরুজয়েদ না, মেরুজয়েদ দশায় কি দেখা যায়? রোজেট দেখা যায়। তো আমার এটা মনে নাই, তুমি একটু দেখে নিও বই থেকে, যে এই যে রোজেট দশাটা ম্যালেরিয়ার কোন দশায় দেখা যায়? ম্যালেরিয়ার মতে মেরুজয়েদ দশা দেখা যায়, ঠিক না? আচ্ছা, অনেকে বলছো মেরুজয়েট, তাহলে এতটুকু বুঝছো কিনা সবাই বলো? রিক্সিয়া সম্পর্কে মনে রাখতে পারবো কিনা এতটুকু? এবার আসো আরেকটু কথা, রিক্সিয়ার বিভিন্ন অঞ্চল নিয়ে পড়বো আমরা, ঠিক আছে? বিভিন্ন অঞ্চল, 3টে অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চল আছে। আমাদের লাইভ কতক্ষণ হয়েছে? নতুন লাইভ কতক্ষণ হয়েছে? তোমরা বুঝতে পারছো কিনা বলো, বুঝতেছো কিনা? এবার এই পার্টটা ছক করে পড়ি, এই জায়গাটারে, ঠিক আছে? একটু ছক করে পড়ে ফেলি এই জায়গাটারে। 3টা অঞ্চল আছে এটার মধ্যে, 3টা অঞ্চল, ঠিক আছে? নাম্বার 1 অঞ্চলের নাম হলো ফটোসিনথেটিক অঞ্চল। খেয়াল করো, এটা একটা উদ্ভিদ না? উদ্ভিদ যদি হয়, এই উদ্ভিদের সবার উপরে কি থাকতে হবে বলতো? 3টা অঞ্চল, যদি চিন্তা করো, 3টা অঞ্চল আছে, 1 2 3, 3টা অঞ্চল আছে, সবার উপরে কি থাকতে হবে? চিত্র কিন্তু বইয়ের মধ্যে আছে, আমি চিত্র বইয়ে টাকতেছি না, তুমি দেখবা বই থেকে, ঠিক আছে? যেহেতু উদ্ভিদ, তার মানে শালক সংশ্লেষণ করতে হবে। শালক, এরা কিন্তু মাটির সাথে মিশে থাকে, প্রায় মাটির সাথে, এই জন্য তো বলে মূল কাণ্ড পাতা আলাদা করা যায় না। তো এরা কিন্তু এরকম থাকে আর কি, মাটির সাথে এরকম 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 মাটির সাথে মিশে থাকে আর কি। তো সবার উপরে ফটোসিনথেসিস করতে হবে কিনা? ফটোসিনথেসিস করতে হবে, জন্য সবার উপরে কি ফার্স্ট, সবার উপরে মানে ফার্স্ট না, ফার্স্টে রাখছে কি ফটোসিনথেসিস অঞ্চল। তাহলে নাম কি? প্রথম, তাহলে 3টা অঞ্চলের নাম, অঞ্চলের নাম নাকি ফটোসিনথেটিক অঞ্চল। আমি সংক্ষেপে লিখলাম পিএস। আচ্ছা, সংক্ষেপে তাহলে ফটোসিনথেটিক অঞ্চল। ফটোসিনথেটিক মানে কি? শালক সংশ্লেষণ হবে না, এবং এটার একটা অপর নাম হলো আত্তীকরণ অঞ্চল। এর অপর নাম কি? আত্তীকরণ অঞ্চল। এক নাম্বার, এটা কি 1 নাম্বার, 1 নাম্বারে কি? আত্তীকরণ অঞ্চল, ঠিক আছে? তাহলে ফটোসিনথেটিক অঞ্চল, অপর নাম কি? আত্তীকরণ অঞ্চল। 2 নাম্বার, এই যে খাবারটা তৈরি করলা সবার উপরে, এই যে সবার উপরে খাবারটা তৈরি করলো, সঞ্চয় করে রাখতে হবে কিনা? এই জন্য 2 নাম্বার অঞ্চলের নাম হলো সঞ্চয়ী অঞ্চল। 2 নাম্বারে। 3 নাম্বারে যেটা সঞ্চয় করে রাখছো, এবার নিচের দিকে যে ত্বক আছে, এটা নিম্ন ত্বক, তাহলে ঊর্ধ্ব ত্বক, এটার নাম কি? ঊর্ধ্ব ত্বকে কি থাকবে? ফটোসিনথেটিক অঞ্চল থাকবে। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্ব ত্বক, সবার নিচে নিম্ন ত্বক, মাঝখানে সঞ্চয় করে রাখলাম। তাহলে ঊর্ধ্ব ত্বকে কি থাকবে? ফটোসিনথেটিক অঞ্চল থাকবে, মাঝখানে খাবারটা সঞ্চয় করে রেখে দিলাম, নিম্ন ত্বকে মূল টোল এগুলো থাকবে আর কি। তাহলে 3 নাম্বার অঞ্চলের নাম কি? 3 নাম্বার অঞ্চলের নাম নিম্ন ত্বক। এই হলো একটা কথা। 2 নাম্বার হলো আন্তঃকোষীয় ফাঁক আছে কিনা। সংক্ষেপে লিখলাম ফাঁক। তো ফাঁকা স্থান আছে কিনা, তুমি বলবা যে ভাই প্রথমটার মধ্যে ফাঁকা স্থান আছে, পরেরটার মধ্যে ফাঁকা স্থান নাই, ঠিক আছে? আছে নাই, ঠিক আছে না? কি থাকে এখানে? কি থাকে এই জায়গাগুলোর মধ্যে কি থাকে? তুমি চিন্তা করো তো ভাই, যেহেতু ফটোসিনথেটিক অঞ্চল, প্রথমটা যেহেতু ফটোসিনথেটিক অঞ্চলে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে, এবং বিভিন্ন বায়ু প্রকোষ্ঠ থাকবে। মনে রাখবা যে এখানে কি থাকে? ক্লোরোপ্লাস্ট। সংক্ষেপে লিখলাম সিএইচ, ক্লোরোপ্লাস্ট। সিপি মানে কি? ক্লোরোপ্লাস্ট। যেহেতু সালোক সংশ্লেষণ করতে হবে, তাহলে প্রথম অঞ্চলে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে, এবং এখানে বায়ুর সাথে কানেক্টেড, যেহেতু বায়ু প্রকোষ্ঠ থাকবে। মনে রাখবা কি থাকবে? বিভিন্ন বায়ু প্রকোষ্ঠ থাকবে। যেহেতু ফাঁকা স্থান, দেখো আন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে দেখে তো বায়ু বিভিন্ন প্রকোষ্ঠ তৈরি হয়েছে, ঠিক না? এটা যদি এরকম হয়, মনে করো
বিভিন্ন প্রকোষ্ঠ তৈরি হয়েছে কিনা বলো, বিভিন্ন খালি জায়গা তৈরি হয়েছে কিনা, বায়ু থাকার মতো তুমি চিত্র দেখে বুঝতে পারবা মেনলি, ঠিক আছে না? তাহলে বলো যেহেতু আন্তঃকোষীয় ফাঁকা স্থান আসতে, ফাঁকা স্থান থাকার কারণে বিভিন্ন বায়ু থাকার মতো জায়গা তৈরি হয়েছে, বায়ু প্রকোষ্ঠ তৈরি হয়েছে, তাহলে এখানে বায়ু প্রকোষ্ঠ থাকবে। আর এখানে তো তুমি তেমন কিছু একটা পড়ার দরকার নাই। তবে নিম্নতকে যেহেতু গাছের নিচের দিকে, উদ্ভিদের নিচের দিকে কি থাকবে, বিভিন্ন রাইজোয়েট থাকবে মূলের পরিবর্তে। রাইজোয়েট কি? মূলের মতো জিনিস। তাহলে মনে রাখবা এখানে কি থাকবে, এক কোষী রাইজোয়েট থাকবে, এক কোষী রাইজোয়েট থাকবে, এখানে রাইজোয়েট থাকবে। এবং বহুকোষী কি থাকবে, বহুকোষী স্কেল থাকবে। তাহলে আমরা মনে রাখবো যে এক কোষী, এক দিয়ে এক কোষী বুঝাইলাম, এক কোষী কি থাকবে, রাইজোয়েট থাকবে। আর বহুকোষী কি থাকবে, বহুকোষী মানে দুই দিয়ে বুঝাইলাম, ব দিয়া বললাম বহুকোষী, বহুকোষী স্কেল থাকবে। বহুকোষী কি থাকবে, স্কেল, বিভিন্ন স্কেল থাকবে, ঠিক আছে? স্কেল মানে কি বলতো, এরকম জিনিস না, ফিতার মতো জিনিস থাকবে এরকম নিচের দিকে, বুঝছো? এটা বলে স্কেল, ঠিক আছে না? তাহলে মনে রাখবে যে নিচের দিকে কি থাকবে, এক কোষী রাইজোয়েট, বহুকোষী স্কেল থাকবে। এছাড়া যদি বলে কাজ কি, কাজ, কাজ কি, কাজ তুমি বলবা যে প্রথম অঞ্চলের নাম হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, তাই জায়গায় খাদ্য তৈরি করবে। দুই নাম্বারটা অঞ্চলের নাম কি, সঞ্চয়ী অঞ্চল, তার মানে কি এই জায়গায় খাদ্য সঞ্চয় হবে। আর যখন এই সঞ্চয়ের কথা চলে আসে তখন প্যারেনকাইমা কথা চলে আসে। তো মনে রাখবা আমাদের 3 রকমের ছিল সরল টিস্যু, ঠিক না? কি কি বলতো, যে আমাদের প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা। এর মধ্যে প্যারেনকাইমার মেইন কাজ দেয় কি, খাদ্য সঞ্চয় করে রাখা। তাহলে এই জায়গার কাজ কি হবে, প্যারেনকাইমা কোষ খাদ্য সঞ্চয় করে রাখবে। আর নিচের দিকে কি থাকবে, যেগুলো বিভিন্ন মাটির সাথে কানেক্টেড থাকবে, ঠিক না, নিচের জায়গাটা। তাহলে কাজ আমরা এমনি পারবো, জাস্ট এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম আর কি। পারবা কিনা বলো? তাহলে একটু বুঝে বুঝে চিন্তা করে আমি আনসার করা যায় কিনা, যে সবার উপরে কোন অঞ্চলটা থাকা উচিত, ঊর্ধ্বতকে কোন অঞ্চল থাকা উচিত। খাবার, যেহেতু খাবার তৈরি করতে হবে, ঊর্ধ্বতকে কি থাকতে হবে, ফটোসিনথেটিক অঞ্চল। 2 নম্বরে কি থাকতে হবে, যেহেতু খাবার তৈরি করছো, সঞ্চয় করে রাখতে হবে 2 নম্বরে। 3 নম্বরে কি থাকবে, মূলের জন্য মাটির সাথে কানেক্টেড নিম্নতক থাকবে। খুবই কমন সেন্স দিয়ে বলা যায়। এবং যেহেতু উপরের দিকে একটু জায়গা দিতে হবে, বায়ুর সাথে কানেক্টেড হইতে হবে, এই জন্য বায়ু প্রকোষ্ঠ থাকবে এবং আন্তঃকোষীয় ফাঁকা ফাঁকা জায়গা থাকা লাগবে। আর পরের গুলোর মধ্যে ফাঁকা থাকা দরকার নাই। পরের জায়গাগুলোর মধ্যে খাবার সঞ্চয় করে রেখে দিলাম, ফাঁকা ফাঁকা জায়গা রাখা দরকার নাই, ঠিক আছে না? তাহলে বলো এই কথাটা তুমি পারবা কিনা বলো, এতটুকু কথা তুমি বুঝছো কিনা বলো, বলো এই কথাগুলো তুমি মনে রাখতে পারবা কিনা? এখন 36 মিনিট হয়েছে, দেখি আমরা কত, এই ক্লাস বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে, কারণ আজকে চ্যাপ্টারটা ছোট এবং আমি গুছিয়ে পড়ানোর কারণে তোমার কাছে আরো সহজ লাগবে, ঠিক আছে? তাহলে বলো এতটুকু বুঝছো কিনা? কেউ কোনো কিছু না বুঝলে আমাকে বলবা, ঠিক আছে? এরপর জনন নিয়ে কথাবার্তা বলা আছে, জনন আমি এখানে লিখে দিই, জনন। তুমি ঠিক এই সেম ক্লাসটা ইউটিউবের আরো 10টা প্ল্যাটফর্মের ক্লাস করবা, করার পর তুমি বুঝবো যে আজকের ক্লাস স্পেশাল কিছু পড়াইছি কিনা। গ্যারান্টি দিলাম, ঠিক আছে? এরপর আসলে জনন নাম কি হচ্ছে, ভাই আপনি আপনার নিয়ে এত গর্ব করেন, অহংকার করেন, হচ্ছে এটা না। আমি তোমাকে এটা বোঝাতে চাই যে তোমরা যার কাছে পড়তেছো, যাদের কাছে পড়তেছো তারা কম কিছু না, বুঝছো? তারা কম কিছু না, তারা কম এক্সপিরিয়েন্স না, ঠিক আছে? তোমাকে এটা বোঝাতে চাই। আমি এটা বোঝাতে চাই না যে আমি খুব ভালো খেরা, এটা না। কথা হলো যে তোমরা যার কাছে পড়তেছো, এত এত প্ল্যাটফর্ম রাখা, এত এত বড় বড় প্ল্যাটফর্ম, নামে দামি প্ল্যাটফর্ম রাখা, যে এত 20,000 টিকা কোচিং, হ্যাঁ 20,000 টাকার কোচিং, 6,000 8,000 8টা 10টা বইওয়ালা কোচিং, অনেক কোচিং এর তো, তারপরে তোমার অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম 8টা 10টা বই দেয়, সেই প্ল্যাটফর্ম বাদ দিয়ে যদি এখানে আসছো, তুমি লস হয় নাই, তোমার এটা বোঝাতে চাই আমি, বুঝছো? তুমি খারাপ কারোর কাছে আসো নাই, তোমরা বেস্ট কারোর কাছে আসছো, তোমাকে এটা বোঝাতে চাই আমি, বুঝছো কিনা? ভয় পাওয়ার কিছু নাই, তুমি চুপচাপ আমাদেরকে ফলো করো। হ্যাঁ, নিম্নতকের কাজ কি? আসলে নিম্নতকের কাজ হলো মাটির সাথে কানেক্টেড থাকা এবং মাটির সাথে বিভিন্ন মূলের সাথে পানি সঞ্চয় করা, পানি রেখা দেওয়া, এটাই হলো কাজ। নিম্নতকের কাজ লেখা হয় না বইয়ের মধ্যে, নিম্নতকের কাজ বইয়ের মধ্যে লেখা নাই। এবার আসো জনন। জনন 2 রকমের জনন এখানে বলা হয়েছে, যে অঙ্গজ জনন এবং যৌন জনন। অঙ্গজ জনন এবং কি অযৌন জনন লেখা, যৌন জনন লেখা আছে, অযৌন লেখা নাই। দেখি তো তোমরা পারো কিনা এই প্রশ্নের উত্তর, যে একই সাথে একটা প্রাণী আছে, নর্মালি পানিতে কি হয়, একটা জনন ঘটে, যৌন জনন ঘটে পানিতে, ঠিক না? একটাই প্রাণী আছে যে পানির মধ্যে যৌন এবং অযৌন একই সাথে প্রজনন ঘটে, বলো তো কোন প্রাণী? দেখি তো কে মনে করতে পারো। যৌন এবং অযৌন 2 রকমের এই ঘটে একটা পানির দেহে, কে কে আছে এরকম, বলো তো? আচ্ছা, অঙ্গজনন একটাই মনে রাখবা, যে অঙ্গজনন গিমার মাধ্যমে হয়, গিমা এবং টিউবারের মাধ্যমে হয়, শেষ। গিমা এবং টিউবার 2টা শব্দ মনে না রাখতে পারলে বাদ, অঙ্গ থেকে জনন থেকে যে কোনো প্রশ্ন আসে না। গিমা এবং হচ্ছে গিমা অগ্রভাগ থেকে কি আসে বলতো? মনে রাখবা যে গিমা রাইজয়েডের অগ্রভাগে গিমা, থ্যালাসের উপরে টিউবার। গিমা এবং টিউবার, গিমা এবং টিউবার, এটা মনে রাখবা, 2টা শব্দ মনে রাখবা।
ঠিক আছে না, শেষ। মনে না রাখতে পারলে প্যারা নেওয়ার কিছু নাই। আর যৌন যৌন তো পড়ে ফেলছি না, যে আর্কিগোনিয়াম থাকে, এনথেরিডিয়াম থাকে। আর্কিগোনিয়াম থেকে কি আসে? আর্কিগোনিয়াম যেহেতু স্ত্রীপ্রজননাঙ্গ কি আসে? যে ডিম্বাণু আসে। এবং এনথেরিডিয়াম যেহেতু পুংজননাঙ্গ থেকে কি শুক্রাণু আসে। শুক্রাণুর টাইপটা কিরকম? শুক্রাণুর টাইপটা কিরকম? দ্বিফাজাল বিশিষ্ট। এটা যখন জনন ঘটে উগ্যামাস টাইপের, এগুলো তো সব পড়ে ফেলছি না? তাহলে আমাদের জনন কিন্তু আগে পড়ে ফেলছি আমরা। তাহলে শেষ, ব্রায়োফাইটা সম্পূর্ণ শেষ। ব্রায়োফাইটা শেষ, টাটা। ব্রায়োফাইটা টাটা দিয়ে দিলাম। হাইডা, ইয়েস হাইডা, ইয়েস হাইডা। তাহলে এতটুকু বুঝছো কিনা বলো, এবং মনে রাখতে পারবা কিনা? তোমার কাছে কিছুটা মানসিক শান্তি লাগতেছে কিনা, যে ভাই পারবো। ব্রায়োফাইটার সব বৈশিষ্ট্য দেয়া শেষ। তুমি যখন কদিন পরে দেখো তোমার কেন ভালো লাগবে, কেন তোমার ভালো লাগবে আমি তোমার বলি। তুমি যখন কদিন পরে রিভিশন দিতে যাবা, অনেক পড়া জমে যাবে না? অনেক পড়া না, তখন রিভিশন দিতে গেলে তখন মনে হবে আরে ভাই প্যারা নাই, চিল। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য সব দেয়া শেষ। রিক্সার বৈশিষ্ট্য অনেক কিছু দিয়ে মিলে গেছে, বস দিয়ে মিলে গেছে, শেষ। তুমি যখন বইয়ের 3-4 পেজ তুমি বস দিয়ে শেষ করে ফেলতে পারলা, তখন তোমার মনে একটা শান্তি কাজ লাগবে না, পারবো কি এত প্যারা নেই আর কি আছে, ঠিক না? তাহলে এই বিভাগে পড়া কমাইতে হয়, একটু টেনশন মুক্ত হইতে হয়, কারণ তুমি সব পড়া তো একই সাথে মনে রাখতে পারবা না, টেকনিক্যালি মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা শুরু করবো টেরিস। নাম কি? টেরিস। বইয়ের পাতা সিটা উল্টো পাল্টা গেছে। কত পেজ রে? নাম হলো 229, 238 পেজ। ঠিক আছে, এখন কি? টেরিডোফাইটা। অঙ্গজনন হচ্ছে গিমা এবং টিউবার দ্বারা হয়। এই দুটো শব্দ মনে রাখবা, না মনে থাকলে বাদ। অঙ্গজনন গিমা এবং টিউবার দ্বারা হয়, জনজনন তো পড়িয়ে ফেলছি। কথা ক্লিয়ার কিনা? ঠিক আছে, তাহলে আমরা টেরিডোফাইটা শুরু করবো এখন। পানি খাও, তোমরা সবাই পানি খাও, বুঝছো? পানির অপর নাম জীবন। তবে মনে রাখবা অতিরিক্ত কোনো কিছু ভালো না। যেমন তুমি যদি অতিরিক্ত পানির মধ্যে কি করো, কাজ করতে যাও, তখন দেখবা যে হয়তো পানিতে ডুবে যাবে, এরকম মতো হয়। তোমরা বলতে পারো যে পানির অপর নাম জীবন, তো অনেকে তো পানিতে ডুবে মারা যায়, তাহলে জীবনের মধ্যে জীবন মারা যায় কেমনে? তো এই জন্য এটা থেকে মনে রাখবা অতিরিক্ত কোনো কিছু ভালো না। পানির অপর নাম জীবন, ওকে, কিন্তু তুমি যখন অনেক পানির মধ্যে নেমে যাবা, অতিরিক্ত কিছু হয়ে যাবে, তখন তুমি মারা যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই জন্য অতিরিক্ত কোনো কিছু ভালো না। পানির বন্ধন কোণ কত? কমেন্ট করো, পানির বন্ধন কোণ কত? রুবাইয়াত ইসলাম, কারেন্ট এখনো যায় না? আচ্ছা, মুস্তাফিজ আমরা স্ক্রিনশট নিতে পারো, 1, 2, 3। এবার আমরা শুরু করবো আমাদের সেকেন্ড পার্ট, নাম হলো টেরিস। নাম কি? টেরিস। বেশি জীবন ভালো না। আর জীবনের ভৌত ভিত্তি বলে কাকে বলতো? এবার বলবো টেরিস। টেরিস বানানটা পি দিয়ে শুরু, কিন্তু খেয়াল রেখো। তো টেরিস থেকে তুমি যেটা মনে রাখবা, নাম্বার 1, টেরিসের একটা অপর নাম আছে। টেরিস আসলে কোনগুলা? টেরিস আসলে কোনগুলা? তুমি আবার ঢেকি শাক দেখছো অনেকে, ঢেকি শাক। আমি নিজেও দেখি না বেশি একটা। ঢেকি শাকরে কি বলা হয়? বলা হয় টেরিস। তাহলে এরা হলো ঢেকি শাক। ঢেকি শাক, ঠিক আছে? আর এটা ইংরেজি আছে ডায়োপটেরিস। নাম কি? বই থেকে দেখতে হবে। ডায়োপটেরিস নাম কি? ঢেকি টেরিসের কি? ডায়োপটেরিস। ডায়োপটেরিস, ঠিক আছে? ডায়োপটেরিস মানে ঢেকি শাক। ঢেকি শাক আসলে কি? টেরিস। এটা একটা তুমি মনে রাখবা, নাম্বার 1। নাম্বার 2 হলো এদের ইয়া কত, কি বলে, সংখ্যা কত? সংখ্যা তুমি কিভাবে খেয়াল রাখবা, যে আমাদের পৃথিবীতে থাকে হলো 250টি। 250টি, কিন্তু বাংলাদেশে থাকে কয়টা? যে 45টি। 45টি, ঠিক আছে? সেম একটু মিলে গেছে। 45 মিলে গেছে নাকি? মিলে গেছে, দাঁড়াও তো দেখি তো, মিলে গেছে না? এখনো 45টি, ওখানে 45টি, মিলছে নাকি? 245, আর এখন হলো ওখানে হচ্ছে 245। একটু বই দেখো তো, টেরিসের পদার্থী কয়টি? 41 গুত্রের 195টি, তাই না? পৃথিবীতে কয়টি? পৃথিবীতে হলো অনেক আছে। সরি, এখানে মনে হয় একটু ভুল লিখছে, 195 হবে। 100 কত হবে? 195।
ঠিক আছে, যাই হোক না কেন সংখ্যা আমাদের মনে থাকে না এবং পরীক্ষা বেশি আসে না, টেনশনের কোনো কারণ নাই। তবে তোমার যেটা মনে রাখতে হবে, এর আগে একটা গুরুত্বপূর্ণ পড়া পড়ছিলাম কিনা রিক্সার ক্ষেত্রে, যে জলজ কোনটা, রিক্সা ফ্লুইডান্স। এখানে একটা কথা মনে রাখতে হবে যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা। টেরিস তো অনেকগুলো পদ্ধতি আছে, সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা এটা মনে রাখতে হবে। সবচেয়ে বেশি পাওয়া যায় বৃত্তাতা, বেশি পাওয়া যায় কোনটা, এটার নামের মধ্যে উত্তর আছে টেরিস বৃত্তাতা, বৃত্তাতা। এই যে বৃত্তা, বৃত্তা মানে বেশি, বৃত্তা মানে বেশি মনে রাখবা, বিতে বেশি, তো বেশি পাওয়া যায় কোনটা, বৃত্তাতা। শেষ। এবং টেরিসের একটা অপর নাম কি, সান ফার্ম। দেখো টেরিস, টেরিসের শেষে স আছে, স দিয়ে মনে পাবা সান, সান মানে কি সূর্য না, তো এটার পরে সান ফার্ম, অপর নাম কি, সান ফার্ম। কি বলা হয়, সান ফার্ম। তাহলে এটার অপর নাম মনে রাখবা কি, সান ফার্ম। তাহলে আরেকটা নাম, অপর নাম, অপর নাম, ঠিক আছে, অপর নাম হলো কি, সান ফার্ম, সান ফার্ম, সান ফার্ম, সান ফার্ন, কারণ সূর্যের আলোতে এরা ভারতময় আর কি। তবে আরেকটা কথা মনে রাখবা, এটা কিন্তু যদিও বলা যায় সান ফার্ন, যদিও বলে সান ফার্ন, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই যে টেরিস ব্রায়োফাইটা এবং নগ্নবীজের মাঝখানে কিনা, নগ্নবীজ আবৃতবীজ মাঝখানে না, মাঝখান দিয়ে তুমি দেখো ব্রায়োফাইটা তো মোটামুটি উন্নত বুঝলাম, আর উন্নত কারা, নগ্নবীজ আবৃতবীজ, এর মাঝখানে টেরিডোফাইটা কিনা, তুমি মিলিয়ে পড়ো যে এটা আছে মাঝখানে থাকে যেন সাব এরিয়াল বা অর্ধবায়বীয়, ঠিক আছে। সান ফার্ন ঠিক আছে, কিন্তু এদের কি বলা হয়, এদেরকে বলা হয় অর্ধবায়বীয়, অর্ধবায়বীয়, ঠিক আছে, বায়ুর সংস্পর্শে পুরোপুরি আসে না এরা, ঠিক আছে। ইংরেজি মনে রাখতে হবে সাব এরিয়াল, সাব এরিয়াল, এরিয়াল মানে এয়ার। ইংরেজিটা কিরকম, ইংরেজিটা সাব এরিয়াল ইংরেজি কি রে, বা ইংরেজিটা কিভাবে লেখে, সাব এরিয়াল। তো বইয়ের মধ্যে কি করছে জানো, তো এরিয়ালটা তুমি একটু বানানটা বইতে দেখে নিও, বইয়ের মধ্যে ওইভাবে নাই। এরিয়াল মানে কি এয়ার, এয়ার মানে কি এয়ার, এয়ার মানে তো বায়ু, আর সাব মানে কি অর্ধেক, সাব মানে কি নিচে, পুরা বায়ুর মতো না, পুরা বায়বীয় না, সাব এরিয়াল, বায়বীয়র থেকে একটু নিচে। এরিয়াল বলে কি বুঝতা, বায়বীয়, বায়বীয় সাব মানে যেহেতু নিচে, বায়বীয়র নিচে মানে কি অর্ধবায়বীয়, ঠিক আছে না। তাহলে এটা একটু মনে রাখো, এটা কি বলা হয়, অর্ধবায়বীয় বলা হয়, এটা তোমার খেয়াল রাখতে হবে। গেল, ঠিক আছে, গেল। এবার আসলে খুব মজার একটা জিনিস পড়বো, যদি বলে কয়েকটা জিনিস, দেখো এখানে একটু কয়েকটা জিনিস একটু পড়তে হবে তোমার, কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, টেরিডোফাইটার বৈশিষ্ট্য, টেরিসের বৈশিষ্ট্য পড়তে হবে, তোমার টেরিসের বৈশিষ্ট্য পড়তে হবে। দেখো নাম্বার ওয়ান, ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো উল্টা দিলে তুমি টেরিডোফাইটার বৈশিষ্ট্য পাই যাবে, নাম্বার ওয়ান কথা, ঠিক আছে। ব্রায়োফাইটার এবং ব্রায়োফাইটার একটা কথা বললো যে সুস্পষ্ট জনক্রম নাই, ঠিক আছে। এরা যত অনন্য যেহেতু সুস্পষ্ট জনক্রম নাই, জনক্রম কি একটু পরে ভালো করে বোঝানো, ঠিক আছে। সুস্পষ্ট কোনো জনক্রম নাই, কিন্তু টেরিডোফাইটার কিন্তু একটা জনক্রম আছে, স্পষ্ট জনক্রম আছে, আমি এখন পড়বো। যেহেতু অনুন্নত, সুস্পষ্ট জনক্রম নাই, ঠিক আছে। তো বৈশিষ্ট্য কয়েকটা তুমি খেয়াল রাখবা, কয়েকটা পয়েন্ট তোমার এখান থেকে প্রশ্ন আসে। যদি বলে এদের ভাস্কুলার বান্ডাল কিরকম, বলো তো টেরিডোফাইটার ভাস্কুলার বান্ডাল আছে নাকি নাই, তো শিখেছিলাম কিনা প্রথম দিকে, টেরিডোফাইটার কিন্তু ভাস্কুলার বান্ডাল আছে, কিন্তু শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটার কি নাই, ভাস্কুলার বান্ডাল নাই। তাহলে এদের ভাস্কুলার বান্ডাল আছে, নাম্বার ওয়ান কি, এদের ভাস্কুলার বান্ডাল আছে, ভাস্কুলার বান্ডেল আছে, ভাস্কুলার বান্ডেল আছে, এবং আছে যে, এবার তুমি বলো তো টিস্যু তন্ত্রে ভাস্কুলার বান্ডেল প্রকারভেদ ছিল কিনা, ছিল। সেখানে মনে পড়ে হেড্রোসেন্ট্রিক ল্যাপ্টোসেন্ট্রিক পড়ছিলা, মনে পড়ে তোমাদেরকে তো উদাহরণগুলো লেখো তো, সেখানে লেখা ছিল কিনা টেরিস ছিল কি হেড্রোসেন্ট্রিক, মনে করে দেখো টেরিস কি হেড্রোসেন্ট্রিক, আর ল্যাপ্টোসেন্ট্রিক কোনটা, হেড্রোসেন্ট্রিক মানে হচ্ছে জাইলেম কেন্দ্রিক, মানে কি আমাদের যদি ভাস্কুলার বান্ডেলের মধ্যে কে কে আছে, জাইলেম আর ফ্লোয়েম, তো মাঝখানে যদি জাইলেম থাকে এবং চারপাশে যদি কি থাকে, ফ্লোয়েম থাকে, তাহলে বলে কি জাইলেম কেন্দ্রিক, ঠিক না। আর মাঝখানে যদি ফ্লোয়েম থাকে, চারপাশে যদি জাইলেম থাকে, তাহলে বলে যে কি বলে ফ্লোয়েম কেন্দ্রিক, ঠিক না, বা ল্যাপ্টোসেন্ট্রিক। তাহলে মনে রাখো ভাস্কুলার বান্ডেল তো আছে বুঝছি, তাহলে কিরকম তুমি মনে রাখবো যে এদের হেড্রোসেন্ট্রিক, নাম কি হেড্রোসেন্ট্রিক, ঠিক আছে। বা বাংলাতে কি, বাংলাতে হলো জাইলেম কেন্দ্রিক, এটা তোমার মনে রাখা লাগবে, ঠিক আছে। যা বললি তা মনে রাখো, তাহলে পরীক্ষা পারবা। এদের আছে কি নাই, আছে, কিরকম হেড্রোসেন্ট্রিক, কিরকম মনে রাখতে হবে, ঠিক আছে। দুই নাম্বার যেটা পড়তে হবে সেটা এদের স্পোর্টটা কিরকম, স্পোর্ট কিরকম। তো একটা জিনিস মনে রাখো যে আমি ব্রায়োফাইটার ক্ষেত্রেও বলছি কি হোমোস্পোরাস, এখানেও হোমোস্পোরাস, এটা একটু অনেকে ফ্যাস লেগে যেতে পারে, ঠিক আছে। ব্রায়োফাইটার ক্ষেত্রে বলছি কি হোমোস্পোরাস, তো মনে রাখো যে, তো আমি যদি বলি যে ব্রায়োফাইটার ক্ষেত্রে প্রধান দশা কোনটা, তুমি বলবা যে গ্যাপ বাই গ্যাপ, গেমেটোফাইটিক প্রধান, তাহলে এখানে প্রধান কোনটা, স্পোরোফাইটিক। তাহলে এখানে জিনিসগুলো উল্টা দিলে কিন্তু এখানে আনসার পেয়ে যাবে অনেকগুলা, ঠিক আছে না। আচ্ছা, যদি বলি যে ভাই এখানে কোনটা, স্পোর গুলা কিরকম, তাহলে তুমি এখানে বলবা স্পোর হোমোস্পোরাস, তো অনেকে এটা ফেসলা যেতে পারে, এটা একটু খেয়াল রাখো, এখানেও কি হোমোস্পোরাস, তাহলে এটা একটু মিল আছে আর কি, এটা ফেসলা কেউ না যে বায়োফিটার ক্ষেত্রে হোমোস্পোরাস বলছি, এখানে কিন্তু হোমোস্পোরাস, এটা অনেকে ফেসলা দিতে পারো, একটু খেয়াল রাখো আর কি, একটু খেয়াল রাখো, ঠিক আছে। আরেকটা পয়েন্ট তুমি খেয়াল রাখবা, যে সেটা হলো যে ভাই জনক্রম নিয়ে যে কথাটা, জনক্রম, এর নাম কি জনক্রম, জনক্রম।
তো আমি ব্রায়োফাইটার ক্ষেত্রে কি বলছি বলতো, ব্রায়োফাইটার ক্ষেত্রে বলছি যে এদের অস্পষ্ট, কিন্তু এখানে কিন্তু স্পষ্ট। তাহলে মনে রাখবা নাম্বার 1, এদের কিন্তু স্পষ্ট যৌনক্রম দেখা যায়, স্পষ্ট। তো কিরকম দেখা যায়? যৌনক্রম দুই রকমের হয়, বুঝছো? যৌনক্রম মানে কি, যে এই যে স্পোরোফাইটিক দশা, এই যে গেমেটোফাইটিক দশা, এগুলা ক্রমে ক্রমে চলে আসে জীবনের একটা দশায়। জীবনের একটা দশায় থাকে স্পোরোফাইটিক, আর একটা দশা থাকে গেমেটোফাইটিক। একবার থাকে এন, একবার থাকে 2n। এই যে ক্রমে ক্রমে পাল্টানো, বিভিন্ন দশা পাল্টানো, এটা বলে যৌনক্রম। তো জেনারেশন, অল্টারনেশন অফ জেনারেশন, ইংরেজিতে কি বলে? অল্টারনেশন অফ জেনারেশন, মানে জেনারেশনের একটা ক্রমে ক্রমে পাল্টানো, অল্টারনেশন, অল্টার হয়ে যাওয়া, এটা বলে কি? ক্রমাগত জেনারেশনের একটা পাল্টানো, এটা বলে যৌনক্রম। ঠিক আছে? যৌন মানে জেনারেশন, ক্রম মানে ক্রমাগত, ক্রমাগত বা সিরিয়ালি অল্টারনেট করা। ঠিক আছে? এটা বলে যৌনক্রম। তো যৌনক্রমের মধ্যে একবার আসে হ্যাপ্লয়েড দশা, একবার আসে ডিপ্লয়েড দশা। আমরা জানি হ্যাপ্লয়েড দশারে বলা হয় গেমেটোফাইটিক, আর ডিপ্লয়েড দশারে বলা হয় স্পোরোফাইটিক। ঠিক আছে না? এই যে ক্রমে ক্রমে একটা ঘূর্ণন, একটা চক্র, এটা বলে কি? যৌনক্রম। ঠিক আছে না? এদেরকে যৌনক্রম থাকে, তবে কিরকম যৌনক্রম? হেটারোমরফিক। নাম কি? হেটারোমরফিক, এটা মনে রাখতে হবে। হেটারোমরফিক মানে কি আমি তোমরা বুঝাইতেছি। এই ভাস্কুলার বান্ডাল নাই, এই গাদা রাবিয়া খাতুন, কোনটা কথা বলছো? হ্যাঁ, আরো আরো আছে, টেরিস, লাইপোকোডিয়াম, সেলাজিনেলা, একটু মনে রাখতে হবে। ঠিক আছে না? স্পষ্ট। হেটারোমরফিক, হেটারোমরফিক, হেটারোমরফিক। এটা কথাটা মানে কি ভাই? দেখো, হেটারো মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, মরফিক মানে হচ্ছে আকৃতি। মর্ফ কথাটা মানে কিন্তু আকৃতি বোঝায়। মর্ফ কথাটা মানে কি? আকৃতি। তো বলো, আবারও আগে একবার প্রশ্ন করছিলাম, পলিমরফিজম দেখা যায় কার ক্ষেত্রে বলো? কোন পর্বের পানিতে পলিমরফিজম দেখা যায়? পরিফেরাল রেডিয়া প্লাটিহেলমিনথ দেখা যায় পলিমরফিজম। এটা পারা উচিত। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলতে মেটামরফোসিস। পলিমরফিজম, মর্ফ আছে কিনা? আছে। তারপরে মেটামরফোসিস কোথায় দেখা যায় বলো, দেখিয়ে পারো। তাহলে হেটারোমরফিক মানে কি? ভিন্ন ভিন্ন। এখানে আসলে যেটা হয়, আমি বলছিলাম কিনা যে বায়োফাইটার ক্ষেত্রে প্রধান দশা কোনটি? গেমেটোফাইটিক মানে এন, এই ক্ষেত্রে প্রধান দশা হইলো 2n। তাহলে এখানে যেটা হয় যে এন আর 2n ক্রমাগত পরিবর্তন হয়। এই যে একবার হয় জীবনে এন, একবার হয় 2n, একবার হয় এন, একবার হয় 2n। এই যে ক্রমাগত একটা চক্রাকার পরিবর্তন, এটা বলে কি? যৌনক্রম। এটা কি? যৌনক্রম। একবার হয় এন, 2n, এন, 2n, এভাবে একটা ক্রমাগত পরিবর্তন করতেছে, এটা বলে কি? যৌনক্রম। তো এখানে আসলে 2n যে দশাটা, অর্থাৎ স্পোরোফাইটিক যে দশাটা, যেটা প্রধান দশা, এটা বেশি এখানে, অর্থাৎ বেশি জীবনের বেশিরভাগ কি এই দশাটা থাকে, এবং এনটা একটু কম থাকে। মানে হচ্ছে কি, 2n মানে যদি স্পোরোফাইটিক হয়, স্পোরোফাইটিক দশাটা এখানে লম্বা, এবং গেমেটোফাইটিক দশাটা বা এনটা হচ্ছে এখানে ক্ষুদ্র। যেহেতু এই যে একটা কম বেশি হইলো, হেটারো বা ভিন্ন ভিন্ন হইলো, এটা বলে হেটারোমরফিক যৌনক্রম। জীবনের মধ্যে যৌনক্রম মানে কি? জীবনের একটা পর্যায়ে হ্যাপ্লয়েড দশা থাকবে, ডিপ্লয়েড দশা থাকবে। যেহেতু তার জীবনের মাঝখানে যে ডিপ্লয়েড দশাটা একটু বেশি থাকে বা স্পোরোফাইটিক দশাটা একটু বেশি থাকে, এজন্য তারা বলা হয় যে মেইনলি হলো সেই স্পোরোফাইটিক। এবং যেহেতু একটু ভিন্ন ভিন্ন থাকে, একবার বেশি থাকবে, কম থাকে, এটা বলে কি? হেটারোমরফিক। মানে কি? এটার আকৃতি একবার 2n দশার আকৃতি একটু বেশি, n দশার আকৃতি একটু কম। এই যে একটু কম বেশি, এটা বলে হেটারোমরফিক। হেটারো মানে ভিন্ন, মর্ফ মানে আকৃতি। 2n এর মর্ফটা বেশি বা আকৃতিটা বেশি, n এর মুভটা কম। ঠিক আছে না? অর্থাৎ আমরা যদি বলি 100%, 100%-এর মধ্যে তারা তো 60 বা 70% সময় কি 2n দশায় থাকে, আর n থাকে কি, বা হ্যাপ্লয়েড দশায় থাকে অথবা 30 বা 40%। এই যে 2n দশাটা বেশি থাকে, এটা যে কম থাকে, এটা বলে হেটারোমরফিক। সবাই বুঝছো কিনা বলো? তাহলে বলো কেন হেটারোমরফিক বললাম? কিন্তু আমাদের আমাদের এই যে বায়োফাইটার ক্ষেত্রে হেটারো কি বলে, স্পোরোফাইটিক, গেমেটোফাইটিক আছে, কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় না যে কখন তাদের স্পোরোফাইটিক, কখন গেমেটোফাইটিক, বোঝা যায় না। বোঝা যায় না দেখে অস্পষ্ট জনকম বলে। বুঝছো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার করলে আরেকটা সেরা জিনিস পড়াবো এখন, সেরা জিনিস, সেরা একটা জিনিস পড়াবো। এটা চিত্র আঁকবো আমরা। ঠিক আছে? এই ধরো এখানে কাণ্ড আছে, এখানে মনে করো মূল আছে। এটা এখন আমরা যেটা পড়তেছি সেটা হলো যে টেরিসের দৈহিক গঠন। টেরিসের দৈহিক গঠন একটা আমরা এখানে একটা কাণ্ডের মতো আঁকতে পারি। কাণ্ডের মাথায় একটা পাতা এঁকে দিলাম, কাণ্ডের মাথায়। ঠিক আছে? কাণ্ডের মাথায় একটা কি এঁকে দিলাম? পাতা এঁকে দিলাম। আচ্ছা, আমি একটু ওই পাশ করে আঁকলে মনে ভালো হইতো জিনিসটা। একটু ওই পাশ করে আঁকি, আমি একটু ওই পাশ করে আঁকি, তাহলে সুন্দর হইব। এদিকে আঁকি, এই ধরো এটা। আমি জানি না কেমনি আঁকো, দেখবে সব শেষ, পড়া বই শেষ হয়ে দেবে, তোমার এমনি কেউ পড়াবে না। কাণ্ডের এই যে এটা, এই যে চূড়ার মধ্যে একটা পাতা আছে, চূড়ার মধ্যে একটা পাতা আছে, এটার একটা নাম ডাকে হয়, আমি পরে বলবো। ঠিক আছে? তো এই একটা কথা। হ্যাঁ, এবার পাতাগুলা কিরকম? এখানে পাতাগুলো হচ্ছে এরকম।
আমি শর্টকাটে আঁকতেছি আর কি, ঠিক আছে, শর্টকাটে আঁকতেছি আমি। ধরো এরকম কিছু একটা, ঠিক আছে না, আঁকো একটা পাতা আঁকো, এটা হলো মেন কথা, ঠিক আছে, একটা পাতা আঁকো। পরে বলতেছি, দেখো তো এই পাতাগুলো কি দুই পাশে পাখার মতো কিনা, পাখার মতো, এজন্য বলে পক্ষল। যেহেতু 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 একটা একটা রেখিস থেকে দুই রকমের জিনিস বাইরে যাচ্ছে, এটা বলে কি পক্ষল যৌগিক। সরল পত্র আছে, যৌগিক পত্র আছে, সরল পত্র আছে, যৌগিক পত্র আছে। যদি একটা কাণ্ডের থেকে একটা পাতা বাইর হয় তখন তা বলে সরল পত্র। আর এখান থেকে বলতো একাধিক পাতা বাইরেছে কিনা, একটা জায়গা থেকে একাধিক পাতা বাইরেছে, এটা হলো যৌগিক পত্র। যৌগ মানে তো বেশি, মৌল মানে কি কম, একটা জিনিস সিঙ্গেল, আর যৌগ মানে কি বেশি জিনিসটা, এখানে যৌগিক পত্র বলে। তাহলে এই এখানে পাতার ধরন কি, পাতার ধরন হলো যৌগিক পত্র। যেহেতু দুই পাশে পাখার মতো আছে বলে পক্ষল যৌগিক। পক্ষল মানে কি পাখা আছে, বুঝছো? তাহলে এবার ধরো তো এই পাতাগুলোর নাম দিতে পারে কি, নাম দিতে পারে কি, দেখো তো, বলো তো এই পাতাগুলা কি চূড়ার মধ্যে কি পাতা আছে নাকি নাই? তুমি বলো ভাই চূড়ার মধ্যে পাতা আছে, তাহলে আমি সচূড় পক্ষল বলবো নাকি অচূড় পক্ষল বলবো? অচূড় মানে হচ্ছে চূড়ার মধ্যে পাকা নাই, পাতা নাই। আর সচূড় পক্ষল মানে হচ্ছে চূড়ার মধ্যে কি আছে, পাতা আছে। তাহলে এই যে ঘটনাটা, এই যে ঘটনাটা দেখো, আমি যদি তোমার বলি যে ভাই এই জিনিসটার নাম কি, তোমরা যদি জিজ্ঞাসা করি ভাই এই জিনিসটার নাম কি, এটার নাম হলো পত্রক। এর নাম কি, পত্রক। এই ফার্ন বা টেরিডোফাইটার পত্রকে বলা হয় পিনা। কি বলা হয়? পিনা বলা হয়। তাহলে ফার্নের পত্রকটা কি বলে? পত্রকার পাতা কিন্তু এক না, মনে রাখো, মনে রাখো ঘটনা আছে। এই সবগুলা জিনিস নিয়ে, সবগুলা পত্রক নিয়ে হয়েছে পাতা তৈরি হয়। তাহলে মনে রাখো যে এখানে এই যে সবগুলা পাতা আছে, সবগুলা পাতা একসাথে একসাথে কি বলে, একসাথে এটা বলে কি, সবগুলা পাতা একসাথে বলে সবগুলা পত্রকে বলে পাতা। মনে রাখো, তাহলে অনেকগুলা পত্রক নিয়ে কিন্তু পাতা তৈরি হয়। আর ফানের পত্রকে বলা হয় পিনা, পতে পত্রক পতে পিনা, মনে রাখবা, ঠিক আছে? তাহলে মনে রাখবা এসবগুলা জিনিসটা একসাথে কি বলা হয়, পাতা বলা হয়, ঠিক আছে? পাতা কি টাইপের? তুমি বলবো যে এটা যে যেহেতু চূড়ার মধ্যে পাতা আছে, সচূড় পক্ষল। আমার চিত্র দিয়ে সব শেষ করে ফেলবো। সচূড় এবং পক্ষল মানে তো বুঝতে, দুই পাশে পাখার মতো আছে, সচূড় পক্ষল যৌগিক পাতা, সচূড় পক্ষল যৌগিক। তাহলে এর পাতার ধরন কি, সচূড় পক্ষল যৌগিক, বলা যায় কিনা বলো? বই খুললে বাইক করবা, সাইমা আক্তার, আর্থ পড়া হবে সম্ভবত। এটা টেকনিক্যালি মনে রাখা যায়, চাইলে মেটামরফোসিস করে রাখা যায়, বুঝে বুঝে মনে রাখা যায়। আচ্ছা দেখো, তাহলে অনেকগুলা পত্রক মিললা, তাহলে এক সিঙ্গেল হলো পত্রক, আর পত্রক সবগুলো একসাথে নাম হলো কি, পাতা, বুঝছো? আর এই ফোনের পত্রককে বলা হয় পিনা। আর পাতাটা কি টাইপের, তুমি মনে রাখবে যে সচূড় পক্ষল, চূড়ার মধ্যে আছে, এবং কি পাতা। এই যে মাঝখানে যে আমি একটা আঁকলাম কিনা বলতো, এটার নাম রেকিস। এটার নাম কি, রেকিস। এই জিনিসটার নাম কি, রেকিস। এবং তুমি মনে রাখবা এর নাম তো সুন্দর সুন্দর পাতা, এর নাম কি, সুন্দর সুন্দর পত্র। তো কচি অবস্থায় কিন্তু পাতাগুলো এরকম থাকে না, কচি অবস্থায় এই পাতাগুলো এরকম পেঁচানো থাকে, বুঝছো? তাহলে মনে রাখো যে এখানে কি কি আছে, মূলকাণ্ড পাতা আলাদা করা যায়, কিন্তু মনে রাখো যে টেরিডোফাইটার মধ্যে যে ভাস্কুলার বান্ডল আছে, কেন আছে? কারণ মূলকাণ্ড পাতা আলাদা করা যায়, বুঝছো? কিন্তু ওই যে শৈবাল ছত্রাক এবং বায়োফাইটারের মূলকাণ্ড পাতা আলাদা করা যায় না। তাও কি বললাম, তাহলে কি বললাম বলো? তাহলে মূলকাণ্ড পাতা আলাদা করতে পারতেছো? এটার নাম মূল, এ হলো কাণ্ড, এ হলো পাতা। মূল কাণ্ড পাতা, মূল কাণ্ড পাতা আলাদা করা যায়, যায় কিন্তু। এবং মূল কাণ্ড পাতা আলাদা করা যায় দেখে কিন্তু তাদের ভাস্কুলার বান্ডল আছে, ঠিক না? আচ্ছা, এবং কি টাইপের, হেড্রোসেন্ট্রিক, এটাও পড়ছি, ঠিক না? আচ্ছা, তাহলে মোটামুটি পাতা নিয়ে পড়ে ফেলছি, এবার মূল নিয়ে পড়ি, কাণ্ড নিয়ে পড়ি। এবং এই যে পাতাগুলা, এই যে বললাম পাতা, পাতাটা যদি কচি অবস্থায় থাকে তখন তার নাম কি? এখানে অনেকের একটা কনফিউশন আছে, আমি ক্লিয়ার করি জিনিসটা। মুকুল অবস্থায়, মুকুল মানে কি, কচি অবস্থায়। বলবো যে এই পাতাগুলা মুকুল অবস্থায়, তার নাম কি? মুকুল অবস্থায়, মুকুল অবস্থায়। তোমরা কে এরকম চিত্র এঁকে পড়াবো এডমিশনের ক্লাসে? কে চিত্র এঁকে পড়াইবো? আসলেই কেউ আছে? তুমি দেখবা যে বই থেকে দাগা দাগা দিয়ে চলে গেছে, এরকমই। কিন্তু চিত্র এঁকে পড়াইলে তোমার মাথার মধ্যে জিনিসটা বেশি থাকবে, ঠিক আছে না? মুকুল অবস্থায় পাতা গলায় কুণ্ডলিত অবস্থা থাকে, কি থাকে মনে রাখবা? মুকুল অবস্থায় কি থাকে? এটা পেঁচানো অবস্থায় থাকে। পেঁচানো অবস্থা কিনা বলো? এটা বলে কুণ্ডলিত অবস্থা। মুকুল অবস্থায় কুণ্ডলিত থাকে। এই কুণ্ডলিত কচি পাতা, কুণ্ডলিত কচি পাতাটা কি বলে? কুণ্ডলিত, এটা কি কচি পাতা না? কচি পাতা মুকুল অবস্থায় কুণ্ডলিত থাকে এবং তারা বলে কচি পাতা। এই মুকুল অবস্থায় কুণ্ডলিত কচি পাতাটা মনে রাখবে যে এটা তো ক্রেজি মানুষ, যারা দেখবে একটু পাগল টাইপ আছে, তুমি এভাবে খেয়াল রাখো। যারা মনে করো যে পাগল, পাগল মানুষের দেখবে রাস্তাঘাটে অনেক পাগল দেখো না, পাগলের চুল দেখবে যে পেছানো থাকে। ক্রেজি মানুষ কিনা, ক্রেজি। আমরা বলি না আরো ক্রেজি, বলি না?
ক্রেজি মানুষ মানে কি, চুলগুলো একটু পেছানো মেছানো থাকবে, একটু এলোমেলো থাকবে, এরকমই তো। তাহলে বলো তো এই পাতাগুলো একটু এলোমেলো কিনা, একটু পেছানো কিনা? তো এন তেমন রাখবা, যেহেতু কুণ্ডলিত আছে, মুকুল অবস্থায় পেছানো আছে পাতাগুলো, এটা বলে ক্রোজিয়ার। ক্রেজিতে কি মনে রাখবা? ক্রোজিয়ার। টেকনিক কতটা লাগবে আমার কাছে খালি আইব, ঠিক আছে না? এটার নাম কি? ক্রোজিয়ার। ক্রোজিয়ার, ক্রোজিয়ার। কিন্তু এই যে ক্রোজিয়ার আছে, এই যে ক্রোজিয়ার অবস্থায় আছে, এটা বলে সার্সিনিয়ার ভার্নেশন। তাহলে মনে রাখো, তার এই জিনিসটার নাম হলো ক্রোজিয়ার, কিন্তু তার যে অবস্থাটা আছে, অবস্থার নাম হলো সার্সিনিয়ার ভার্নেশন। তাহলে মনে রাখবা, যে ব্যক্তি গরিব তারে বলে দরিদ্র, তার অবস্থানে বলে দারিদ্র, বুঝছো কিনা? তাহলে এই হলো দরিদ্র, তার অবস্থার নাম কিন্তু সার্সিনিয়ার ভার্নেশন। সম্মানে কিন্তু একটা প্রক্রিয়া। তাহলে দরিদ্র দারিদ্র পার্থক্য বুঝো? যে মনে করো গরিব, তারে বলে দরিদ্র, আর তার যে দরিদ্র অবস্থাটা, তারে বলে দারিদ্র। তাহলে অবস্থার নাম দারিদ্র। দরিদ্র হয়েছে নাউন, আর দারিদ্র কিন্তু আমাদের এডজেক্টিভ, বুঝছো? অবস্থার নাম হলো দারিদ্র। তাহলে এখানে এই যে ক্রুজিয়ার, এই অবস্থার নাম নাকি? এই অবস্থার নাম হলো সার্সিনিয়ার ভার্নেশন। তো অবস্থাটার নাম কি? সার্সিনিয়ার ভার্নেশন অবস্থা। তাহলে যদি তোমরা যদি জিজ্ঞাসা করে যে কচি পাতায় যে কুণ্ডলিত আছে, এটার অবস্থার নাম কি, তুমি বলো সার্সিনিয়ার ভার্নেশন। যদি বলো যে তার নাম কি, তার নাম হলো ক্রুজিয়ার। তার নাম হলো ক্রুজিয়ার, আর তার অবস্থার নাম হলো সার্সিনিয়ার ভার্নেশন। তাহলে আশা করি কনফিউশনটা ক্লিয়ার। তার অবস্থার নাম কি? সার্সিনিয়ার ভার্নেশন। সার্সিনেট, সার্সি। কেন সার্সিনেট ভার্নেশন? কারণ মানে ভাই সন মানে একটা প্রক্রিয়া। সন মানে কি? প্রক্রিয়া। সার্সিনেট মানে সার্কেল আকার। সার্কেল আকার কিনা বলো এগুলা? এগুলা কি গোলাকার বা বৃত্তাকারে পেঁচাই আছে কিনা? সার্সিনেট মানে কি? সার্কেল আকার। সার্কেল থেকে কথাটা সার্সিনেট কথা আসছে, বুঝছো? সার্কেল আকারে পেঁচাই আছে, এটা একটা অবস্থা, এই জন্য তার নাম হলো সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে না? সার্সিনেট ভার্নেশন। ভিনেশন আর ভিনেশন আর ভার্নেশন কিন্তু এক না। ভিনেশন মানে কি জানো? শিরাবিন্যাস। ভেন মানে কি? শিরা না? শিরা থেকে শিরা মানে ভেন, ভেন থেকে কথাটা চলে আসছে কি? ভিনেশন। তো এটা কিন্তু আবৃত বীজের মধ্যেই করবা। শিরাবিন্যাস, সমান্তরাল শ্রেণীবিন্যাস, আর এটা কি? জালিকাকার শ্রেণীবিন্যাস। এটা কিন্তু দুটো টপিক আছে, উদাহরণ আমাদের পড়তে হয়। সমান্তরাল শ্রেণীবিন্যাস এবং জালিকাকার শ্রেণীবিন্যাস, এটা উদাহরণ আমাদের পড়তে হয় একটু পরে, এই আবৃত বীজের অধ্যায় আছে। তো ভার্নেশন আর ভিনেশন কিন্তু এক না। ভিনেশন হলো শ্রেণীবিন্যাস, আর ভার্নেশন মানে কিন্তু এখানে। কথা ক্লিয়ার কিনা? এই বিচিত্র একে পড়ায় না। এই আনিকা, তাসনিম, নুহা, অপু ভাইয়ের ক্লাস কি আমি করি নাই? তুমি কি অপু ভাই সম্পর্কে বেশি জানো নাকি আমি জানি? বলো তো। তুমি জানো না? আমি, তুমি অবশ্যই স্বীকার করবে আমি জানি, কারণ আমি তোমার 2 বছর সিনিয়র, এবং অপু ভাইয়ের সাথে আমার সম্পর্ক আরো ভালো। তো অপু ভাই কতটুকু লিখে পড়ায় এটা তো আমি জানি ভালো, ঠিক না? লিখে পড়াই, বাট আমার মতো না। এটা ক্লিয়ার? আমি আগে বলছি যে আমি ভালো পড়াই, এটা তোমার, আমি তোমার বুঝাতে চাই না। আমি আমি তোমাকে এটা বুঝাতে চাই যে তোমার যার কাছে পড়ো তার কাছে খারাপ পড়ো না, তোমার ভালো কারোর কাছে পড়তেছো, এটা তোমার বুঝাতে চাইছি, ঠিক আছে? কারণ অনেকে মনে করে যে অনেক সেলিব্রিটি প্ল্যাটফর্ম আছে, অনেক ভালো ভালো টাকাওয়ালা, বেশি বেশি টাকাওয়ালা প্ল্যাটফর্ম আছে, কোর্স আছে, তো সেখানে না পড়ে আমি এখানে পড়ে কি লাভ? অনেকে পাত্তা দিতে চায় না, বুঝছো কিনা? এই জন্য বললাম যে তোমরা যার কাছে পড়তেছো তার কাছে খারাপ পড়তেছো না, বেস্ট কিছুই পড়তেছো, এটা বোঝানোর জন্য বারবার আমি বলি। কথা ক্লিয়ার? তাহলে আমরা পাতা নিয়ে পড়ে ফেলছি, তারপর হচ্ছে পাতা নিয়ে পড়ে ফেলছি, শেষ। এবার হচ্ছে মূল এবং কাণ্ড নিয়ে পড়ি। মূল এবং কাণ্ড নিয়ে পড়ি, ঠিক আছে? মূল কাণ্ড। তাহলে এই এসো আমাদের কি আছে? এই হচ্ছে আমাদের কাণ্ড, এই হলো আমাদের কাণ্ড। কাণ্ড অনলাইনে আমি তোমাদেরকে যে পড়াই, বা অনলাইনে যত রকম টিচার আছে, ঠিক কে কেমনে পড়ায় আমি সবচেয়ে ভালো জানি। তোমরা হয়তো আমার কলেজের লাইফের রেকর্ড জানো না। পোলাপাইন, সারা হোস্টেলের পোলাপাইন আমার কাছে চলে আসতো যে ভাই অনলাইনে কার, মানে ভাই না বলতো, বন্ধু বন্ধু কার ক্লাসটা করব, এই জাস্ট এই সাজেশনের জন্য আমার রুমে আইসা ভিড় করে থাকতো, বুঝছো? যে ভাই বন্ধু কোন ক্লাসটা করবো, কোন ক্লাসটা করবো। কারণ কেন আসতো জানো? কারণ সবাই জানতো যে ইউটিউবের বা অনলাইন সম্পর্কে আমার ধারণা সবচেয়ে বেশি। ইউটিউবের ক্লাস, কার ক্লাস, কোন সিফাই, কোন বেস্ট ক্লাসটা আছে, এই সম্পর্কে আমার ধারণা বেশি থাকতো, বুঝছো? তো অনলাইনে তুমি অপু ভাইয়ের কথা বলো, মেডিকেলের হাফিজ ভাইয়ের কথা বলো, মেডিকেল আওয়ার ড্রিমের আফসানা ইসলাম আরিফা আপুর কথা বলো, এছাড়া যে আরো ছোটখাটো প্ল্যাটফর্ম আছে তাদের ক্লাসের কথা বলো, তারপরে মেডিকুর ক্লাসের কথা বলো, উন্মেষের ক্লাসের কথা বলো, তুমি তারপরে তোমার কি বলে যে রেটিনার ক্লাসের কথা বলো, সব ক্লাস কি আমি করি নাই? সব ক্লাস আমি করছি। এই জন্য আমি বলতে পারি যে কার ক্লাস কিরকম, বুঝছো?
এই জন্য কলেজ লাইফে কোলাপান আমার কাছে সাজেশন দিতে আসতো, এখনো আসে, অনেক জিনিয়র আসে যে ভাইয়া এই চ্যাপ্টারের এই টপিকের ক্লাস কার ক্লাসটা করবো, কার ক্লাসটা বেস্ট হবে, বুঝছো? যে কোনো সাবজেক্ট, বাংলা, ইংরেজি, বায়োলজি, ম্যাথ আসে আমার কাছে, বুঝছো? কারণ জানে এখানে আসলে বেস্ট একটা সলিউশন পাবে। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, কাণ্ড কিরকম, আরেকটা পড়বো মূল নিয়ে, আরেকটা পড়বো কি নিয়ে, মূল নিয়ে পড়বো। কথা হচ্ছে ভাই আপনি কি কারো স্টাইল ফলো করে পড়ান? জি না, আমি আমার মতো করে পড়াই। তুমি আমার স্টাইলের সাথে কারোর সাথে মিল পাবা না। ও ভাই লিখে পড়ায় কিন্তু আমার মতো লিখে পড়ায় না। ও ভাই শর্টকাটে অনেক ছেড়ে দিয়ে চলা যায় অনেক কিছু। তো কারোর সাথে তুলনা করা এটা আমার একদমই পছন্দ না। আমি আমার মতো বেস্ট জায়গায় আছি। আচ্ছা, ওদিন একজন কমেন্ট করছিল, কি জানি একটা কমেন্ট করছিল, এটা না বলি বাধ্য। কাণ্ড কিরকম? কাণ্ড হচ্ছে রাইজোম। কাণ্ড কি টাইপের? রাইজোম জাতীয়। সামনাসামনি যদি কোনদিন দেখা হয় তো হয়তো অনেক কথা বলা যাবে, কিন্তু অনলাইনে অনেক কথা বলা যায় না। ঠিক আছে, তোমরা জানো না অনলাইন সম্পর্কে, তোমরা কিছুই জানো না। আমরা যারা অনলাইনে থাকি বা গ্রুপ চালাই তারা ইন্টারনাল অনেক কিছু জানি, যেটা তোমাদের ধারণাই নেই, কোনো ধারণাই নেই তোমাদের। তো মূল হচ্ছে অস্থানিক মূল। নাম কি? অস্থানিক মূল। তুমি এই কথা মনে রাখবা। তাহলে ভাইয়া তুমি এভাবে খেয়াল রাখবা যে ভাই আমাদের টেরোডোফাইটা তো মূল কাণ্ড পাতা আলাদা করা যায়। তুমি রিভিশনের সময় এভাবে চিন্তা করবা, মূল দিকে তো কি টাইপের মূল? অস্থানিক মূল। অস্থানিক মানে যেটা স্থানে তৈরি হয় না, তো অন্য জায়গায় উল্লাপাল্লা তৈরি হয়ে যায়। তো যেটা জায়গা মতো তৈরি হয় এটা বলে প্রধান মূল বা স্থানিক মূল। আর যেটা জায়গা মতো তৈরি হয় না, অন্য অন্য জায়গা মতো তৈরি হয়ে যায়, কোনো রকমের তৈরি হয়, এটা বলে অস্থানিক মূল। এটা যেহেতু অনুন্নত বা একটু মোটামুটি এতটা উন্নত না, তাহলে চিন্তা করবো এটা অস্থানিক মূল। কাণ্ড কিরকম? কাণ্ড মনে হবে রাইজম জাতীয়। পাতা কিরকম? মনে হবে পাতা থেকে মনে হবে এটা পত্র বলে পিনা, এবং কচি অবস্থায় পাতাগুলো পেঁচাইয়া থাকে, এটা বলে কেজি অবস্থা থাকে, কেজিয়ার। এবং এই যে অবস্থার নাম বলে সার্সিনের ভার্নেশন। আর সবগুলা পত্র একসাথে বলে পাতা। পাতা কি টাইপের? তুমি বলবা যে পাতা হচ্ছে সচর পক্ষল যৌগিক। ঠিক আছে না? পাখা আছে দুই পাশে, পক্ষল, চূড়ার মধ্যে কি আছে? পাতা আছে, সচুরও বলবা। আর যৌগিক মানে কি? দুই পাশে যেহেতু আছে অনেকগুলো পাতা তৈরি হয়েছে এই জন্য। আর যে জায়গা থেকে পাতাগুলো তৈরি হয় তার হলো রেকিস। তাহলে এই জায়গায় এটা কি বলবা? রেকিস বলবা। কি বলবা? রেকিস। ঠিক আছে, ক্লিয়ার? দেখো ওই যে এটাই ইকরা জাহান একটা পারফেক্ট কথা বলছে। ইকরা জাহান একটা কথা বলছে যে মিডিয়াম তোমাকে ক্লাস করাইয়া দেখাই দিবে এটা লাগবে, আর আমি তোমার লাগবে সাথে গুছাইয়া নোট করে দিয়ে দিতেছি। বুঝছো কিনা? তাহলে কে বেশি, কোনটা বেশি ইফেক্টিভ? যেটা তোমার একটা হচ্ছে তোমার রান্না করছে, খেয়াল করো, একটা হচ্ছে তোমার রান্না করে দিছে, তুমি খাইয়া নিবা। একটা হচ্ছে কি তোমার রান্না করে দিছে, তুমি খাইয়া নিবা। একটা হচ্ছে তোমার রান্না করে তোমার মুখের মধ্যে আইন না, বলছে বাবা তুমি খাইয়া নাও। যেটা একটু খাইয়া নাও, এটা কি আর একটু আপডেট না? আপডেট। তো তোমার আমার ভাই বোনদের জন্য পড়াইতাম, তোমার এমনি পড়াই। এটা নিয়ে কোনো আফসোস বা কোনো কথা বলার কোনো জায়গা নেই। গেল। তাহলে আশা করি তুমি এই একটা চিত্র দিয়া তুমি এখানে সবকিছু শেষ। ঠিক আছে না? আচ্ছা, রাইজোম নিয়ে আর একটা কথা আছে যদি আমি বলতে চাই, এটা হলো যে ভাই এই দেখো, রাইজোমের বাইরে একটা আবরণ আছে। রাইজোমের বাইরে কি আছে? একটা আবরণ আছে। রাইজোমের বাইরে কি আছে? আবরণ আছে। আবরণটা বলে রেমেন্টা। কি বলে? রেমেন্টা। রাইজোম বাদামি কালারের রেমেন্টা বলা আছে, দেখে নিবা। ঠিক আছে না? বাদামি কালার, বাদামি। তো রেমেন্টা কি বা স্বল্পপত্র কি? এই যে আমাদের কি আছে, এই যে আমাদের কাণ্ড আছে, কাণ্ডের বাইরে একটা আবরণ, আবরণটা বলে কি? রেমেন্ডা। তাহলে কাণ্ডের বাইরে আবরণটা কি বলতেছি? এই যে একটা আবরণ দিলাম, আবরণটার নাম কি? রেমেন্টা। রেমেন্টা। এবং যারা তোমরা এখানে ক্লাস করো, আমি ইউটিউবে আরো 3টা ক্লাসের সাথে কম্পেয়ার করার মতো ক্লাস, নোট, কন্টেন্ট রেডি করে তোমাদেরকে পড়াই। বুঝছো? কেউ মনে করো 3টা ক্লাস করলো আর এখানে ক্লাস করলো, সে কম্পেয়ার করার মতো ক্ষমতা আমাদের ক্লাসের আছে। বুঝছো? আমরা হয়তো একটু একটু সেলিব্রিটি কম, কিন্তু কোয়ালিটি আছে, এটা টেনশন করো না। ঠিক আছে? বিগত যারা যারা পড়ে গেছে বা পরে, কোনোটাই খারাপ বলে নাই। তো রেমেন্টার অপর নাম হলো শল্কপত্র। শল্কপত্র। তোমাদেরকে বলবো এটাই যে জাস্ট বর্ষা রাখো। ঠিক আছে? বর্ষা রাখো, ক্লাসগুলোতে রেগুলার থাকো। ঠিক আছে? তাহলেই ভালো করবা। তাহলে বলো এতটুকু পারবা কিনা বলো? তাহলে আমরা টেরিসের দৈহিক গঠন পড়ে ফেলি, টেরিস সম্পর্কে তথ্যগুলো পারি, তাহলে আমরা এবার চলে যাবো টেরিসের জননে, জননে চলে যাবো, প্রজননে চলে যাবো। টেরিসের জনন শেষ করে ফেলতে পারলে চ্যাপ্টার শেষ। আমাদের ক্লাস কতটুকু সেটা দেখো তো, আমি ফেসবুক লাইভে দেখতে পারতেছি না। স্ক্রিনশট দিতে পারো, আমি দ্রুত সামনে চলে যাব। হ্যাঁ, ক্লাস যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ করে ফেলবো। হ্যাঁ, যদি মাঝখানে কারেন্ট চলে যায় তাহলে আমরা বাকিটা রেকর্ড দিয়ে দিব। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই, আমরা অনেক দূর শেষ করে ফেলছি।
দেখো কতক্ষণ কাজ হয়েছে। তাহলে 1 2 3 শেষ কিনা বলো? শেষ। 1 ঘন্টার মতো হয়েছে, অনেক কিছু পড়ছি আমরা। মুছে ফেলি। Yes. এবার চলে আসো টেরেসের জনন। টেরেসের জনন। স্লাইড দেখায় পড়াইলে এটা আধা ঘন্টার চ্যাপ্টার, বেশি না, বুঝছো? কিন্তু আমরা তো মনে রাখতে চাই, আমাদের কোয়ালিটিফুল পড়াশোনা করতে চাই, যেটা ম্যাক্সিমাম করে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করতে পারে না। আমরা কোয়ালিটিফুল স্টুডেন্ট বা কোয়ালিটিফুল স্টুডেন্ট হতে চাই, পড়াকে স্মার্টলি পড়াশোনা করতে চাই, ঠিক আছে না? কালার মতো না। জনন, জনন নিয়ে কয়েকটা কথা, যেমন অঙ্গ জনন আছে, জনজনন আছে, অজন জনন আছে, 3 রকম জনন কিন্তু আছে, ঠিক আছে? তো জনজনন নিয়ে আমরা একটা নাম শুনবো, সেটা হলো প্রোথ্যালাস। আগে শুনছিলাম কি থ্যালাস, এখন শুনবো কি প্রোথ্যালাস। তো এবার চলে আসো যে আমরা 3টা জনন নিয়ে পড়ি। 3 রকমের জনন আছে, জনন 3 রকমের আছে। নাম হলো অঙ্গজ জনন। নাম কি? অঙ্গজ জনন। তো অঙ্গজ জনন একটা শব্দই মনে রাখতে পারো, হাইস্ট, যে রাইজম যেটা আছে না, রাইজম, রাইজম কি একটা অঙ্গ কিনা বলো? দেহের একটা অংশ কিনা? রাইজম দিয়া যে জননটা হয়, এটা আবার কি? অঙ্গজ জনন। এরপর আছে কি? এরপর আছে তোমাদের অজন জনন। নাম কি? ওজন। ওজনের পরে জনন নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? ওজন জনন। তো ওজন জননে অবশ্যই আমরা জানি স্পোর দ্বারা কিছু একটা হবে। তো স্পোর যে পাত্রে থাকে তার নাম হলো স্পোরাঞ্জিয়াম। তাহলে আমরা একটা চিত্র আঁকবো এই জায়গায়, একটু শুরু করে চিত্র আঁকতে চাই এখানে, যে একটু এই পাশে নিয়ে যাই ওজন জননটারে, একটা চিত্র আগে আগে। তো আমি আগে কি আঁকছিলাম বলতো? একটা মূল আঁকছিলাম, মূল টুল কাণ্ড আঁকছিলাম, ঠিক না? এখানে আমরা কি আঁকছিলাম, যে এরকম আঁকছিলাম, যেটা পাতা টাতা আছে, ঠিক আছে না? পাতা আছে এখানে। আমরা সিম্পল চিত্র আঁকতেছি এখানে, সিম্পল চিত্র। এখানে যেটা হয় যে এই পাতাগুলো আছে না, মূলত পাতার যে মাথা আছে, মাথাটা এরকম পেছানো থাকে। মাথাটা কি থাকে? পেছানো থাকে, বুঝছো? এই পেছানো জায়গার মধ্যে কিছু না কিছু একটা জিনিস আছে, নাম হলো স্পোর। কি আছে? স্পোর। তাহলে এখানে কি আছে? স্পোর আছে। স্পোর আছে। এই লাল গোলার নাম কি? স্পোর। তাহলে পাতাটা একটু পেছানো থাকে, এটা বলে কি? স্পোর আছে এই জায়গায়। তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম স্পোরাঞ্জিয়াম। আঞ্জিয়াম মানে পাত্র, মনে রাখো। স্পোর থাকার পাত্র, তার নাম হলো স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে না? তাহলে আমি এখন এখন লিখবো ওজন জনন নিয়ে। ওজন জনন। তো মনে রাখবা, ওজন জনন অবশ্যই স্পোর দিয়ে হবে। স্পোর যে পাত্র থাকবে তার নাম কি? স্পোরাঞ্জিয়াম। স্পোর আঞ্জিয়াম। তুমি দেখবা যে বইয়ের পড়া সব গোছানো হয়ে গেছে, জাস্ট তুমি মনোযোগ দিয়ে শোনো। স্পোরাঞ্জিয়াম পাত্র থাকবে। তো স্পোরাঞ্জিয়ামের আরেকটু কথা, সরি একটু কথা অ্যাড করি, যে এখানে তো স্পোরাঞ্জিয়াম কর্তৃক উৎপন্ন হয়, মনে রাখবা। অমরা আছে না, অমরা, অমরা থেকে উৎপন্ন হয়। আমি একটু অ্যাড করি এই জায়গায়, অমরা বা প্লাসেন্টা, অমরা বা প্লাসেন্টা, ঠিক আছে? প্লাসেন্টা। প্লাসেন্টা থেকে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে? কি উৎপন্ন হয়? স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম। তো স্পোরাঞ্জিয়াম থেকে, স্পোরাঞ্জিয়ামের একটা গুচ্ছ আছে এই জায়গায়, ঠিক আছে? অনেকগুলো গুচ্ছ আছে। এই যে আমি যদি এখানে দেখা যায় স্পোরাঞ্জিয়াম, 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 তো অনেকগুলো স্পোরাঞ্জিয়াম আছে। তো এই জায়গাটা বলে প্লাসেন্টা। তাহলে এখানে এখানে স্পোরাঞ্জিয়ামটা কোথা থেকে উৎপন্ন হয়? এখানে একটা প্লাসেন্টা আছে। কি আছে? প্লাসেন্টা। প্লাসেন্টা থেকে কি উৎপন্ন হয়? একটা স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়। স্পোরাঞ্জিয়ামের যে একটা গুচ্ছ আছে, এই গুচ্ছের একটা নাম আছে। স্পোরাঞ্জিয়াম গুচ্ছের নাম হলো সোরাস। এটা আমরা যখন নগ্নবীজির জনন পর্ব, নগ্নবীজির জনন, সাইকাসের জনন, তখনও দেখবো এই কথাটা। তাহলে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছটা কি বলে? সোরাস বলে, ঠিক আছে? এই সোরাস কি করে? পাতা উৎপন্ন করে মাঝে মাঝে। পাতা উৎপন্ন করলে তখন তার বলে স্পোরোফিল। কি বলে? সোরাস যদি পাতায় থাকে তখন তার নাম কি? পাতায় উৎপন্ন করা সোরাসটা কি বলে? সোরাসটা বলে স্পোরোফিল। 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 আচ্ছা, এটা বুঝলাম। ওকে, এখন কথা হলো যে ভাই, এই যে ফিল, দেখো এই ফিল বানানো আছে এরকম। এই ফিল শব্দের অর্থই পাতা। ফিল শব্দের অর্থ কি? পাতা। তোমরা বলছো কিনা মেসোফিল, মানে পাতার মাঝখানের স্তর যে আছে এটা বলে কি? মেসোফিল। দুই পাশে এপিডার্মিস, মাঝখানে যেটা আছে এটা কি বলে? মেসোফিল। তাহলে এটা যদি পাতা হয়, পাতার যদি পাতাটা যদি আমি একটু সাইড দিয়ে দেখি, সাইড দিয়ে দেখার সময় দেখবো যে এখানে এপিডার্মিস আছে, এপিডার্মিস বহিতক আছে, মাঝখানের অংশটা কি বলবো? মাঝখানের অংশটা বলবো যে মেসোফিল। ফিল শব্দের অর্থ কি? পাতা। তাহলে যদি বলে যে কখনো সোরাস উৎপন্নকারী পাতা, আর কি বলে? বলবা মেসোফিল। পাতা শব্দটা শুনলে তুমি ফিল লাগাই দিবা, শেষ, ঠিক আছে না? শেষ। আচ্ছা, তাহলে আমরা জানি পাতার গ্রাউন্ড টিস্যুরে কি বলে? মেসোফিল বলে। গ্রাউন্ড মানে কি? ভিত্তি প্রদানকারী। বলতো যে এই যে বললাম পাতা আঁকছিলাম, পাতার মাঝখানে না, এটা মাঝখানে একটা ভিত্তি প্রদান করতেছে কিনা, এই জন্য বলে যে পাতার গ্রাউন্ড টিস্যুরে বলে কি? মেসোফিল। মেডিকেল না ডান্ডালে জানা আসছিল, ঠিক না?
আর এই যে সুরাস এটা ঢাকনারে কি বলে? তাহলে সুরাস উৎপন্ন করে পাতারে কি বলে? পাতা বলে তুমি জায়গা দিবা স্পোরোফিল। আর যদি বলে সুরাসের ঢাকনা, কি ঢাকনা, এই সুরাস আছে না এখানে? এই সুরাস আছে কিনা? এই যে একটা, এই যে একটা, এটা একটা সুরাস। সুরাসের ঢাকনারে বলে ফলস ইন্ডোসিয়াম। তাহলে বলো তো এই যে একটা ঢাকনা আছে কিনা বলো? মনে করো এখানে কি আছে? মনে করো বিভিন্ন কি আছে? সুরাস আছে। এটা স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ, যেগুলোর মধ্যে স্পোর ধারণকারী বিভিন্ন পাত্র আছে। পাত্রগুলোর নাম স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামের একটা গুচ্ছ আছে, এটা কি বলে? সুরাস বলে। সুরাসটা একটা আবরণ দিয়ে আবৃত, খেয়াল করছো? এটা আবরণ দিয়ে আবৃত। এই যে একটা আবরণ দিয়ে আবৃত, এটা বলে ফলস ইন্ডোসিয়াম। কি বলে? ফলস ইন্ডোসিয়াম। ফলস মানে কি? অপ্রকৃত বা ভণ্ড, ঠিক না? ইন্ডোসিয়াম একটা নকল, একটা আবরণ আছে, নকল আবরণ। নকল আবরণ, এই নকল আবরণটা কি বলে? ফলস ইন্ডোসিয়াম। ঠিক আছে? তাহলে বলো এই কথাগুলো খেয়াল রাখতে পারবে কিনা? যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন করে কে? অমরা। স্পোরাঞ্জিয়াম কি? যে স্পোর উৎপন্নকারী পাত্র। স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ কি বলে? সুরাস। সুরাস উৎপন্নকারী পাতারে কি বলে? স্পোরোফিল। সুরাসের ঢাকনারে কি বলে? ফলস ইন্ডোসিয়াম। সবগুলো একটা এমসিকিউ, এক একটা এমসিকিউ। হ্যাঁ, এটাই মন থাকতো না, বাদামি কালার না কি কালার মন নাও থাকতে পারে। শেষের দিকে ব্রায়োফাইটা, টাইলোফাইটা শেষের দিকে। এরপর নগ্নবীজি নিয়ে একটু পড়াশোনা আছে, তারপরে শেষ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে বলো এই সিরিয়ালটা তুমি মনে রাখতে পারবে কিনা? এবার আসলে যে স্পোরাঞ্জিয়াম বললাম, এটা একটু পড়া আছে বইয়ের মধ্যে, একটু পড়া আছে। তাহলে এই যে একটা স্পোরাঞ্জিয়াম নিয়ে আমরা পড়ি, একটা স্পোরাঞ্জিয়াম নিয়ে পড়ি। স্পোরাঞ্জিয়াম গুলা কি বলতো? এই জিনিসটা হচ্ছে এরকম, খেয়াল করো, আমি আরেকটা সুন্দর করে দেখাই। এই ধরনের একটা ডাকনা আছে, ডাকনার মধ্যে কি আছে? এরকম ভাবে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ আছে। তাহলে এই একটা স্পোরাঞ্জিয়াম নিয়ে পড়বো আমরা, একটা স্পোরাঞ্জিয়াম আঁকবো এবার। ঠিক আছে? তো এখানে কি আছে? বৃন্ত আছে, এটার নামে বৃন্ত বলতে পারি, বৃন্ত। তো এখানে এরকম আছে আর কি, এখানে কি আছে? এরকম আছে। এটার মধ্যে স্পোরাঞ্জিয়াম, যেটা এটার মধ্যে স্পোর উৎপন্ন হবে আমরা বুঝতে পারতেছি। তো সবার উপরে যেটা আছে এর নাম অ্যানোলাস। নাম কি? অ্যানোলাস। তাহলে আমরা একটা স্পোরাঞ্জিয়ামের কয়টা অংশ আছে পড়তেছি আমরা? অ্যানোলাস। অ্যানোলাসের পরে যে এই যে জায়গাটা, উপরের জায়গাগুলো বলে অ্যানোলাস, আর নিচের যে এই অংশটা, এই অংশটা যে এই বাইরের জিনিসগুলো আছে, এটা বলে যে এস দিয়া নাম, নাম কি? নাম হলো যে স্টোমিয়াম। নাম কি? স্টোমিয়াম। স্টোমিয়াম। ঠিক আছে? এই একটা স্টোমিয়াম। আর স্টোমিয়ামের নিচে কি আছে? বৃন্ত আছে, এটার নাম বৃন্ত বা বুটা, যেটার মধ্যে আমি ধরে রাখতে পারি। এটা ফুলের মতো না? এটা ফুলের মতো, ঠিক আছে না? তো এটার মধ্যে অবশ্যই স্পোর থাকে, আমরা বুঝতে পারতেছি। স্পোর থাকে, আমরা বুঝতে পারতেছি। তো স্পোর উৎপন্নকারী টিস্যুরে কি বলবো? স্পোরোজেনাস টিস্যু। জেনাস মানে কি? যে জেনেসিস করে, ঠিক না? আমরা বলবো যে এখানে কি উৎপন্ন হয়? এখানে আছে স্পোরোজেনাস টিস্যু। নাম কি? স্পোরোজেনাস। স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস থেকে টিস্যুতে কি উৎপন্ন হয়? স্পোর মাতৃকোষ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? স্পোর মাতৃকোষ। আমরা জানি মা থেকে তো আমরা তৈরি হই, তাই না? স্পোর মাতৃকোষ, মাতৃকোষ আছে, স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ থেকে অবশ্যই স্পোর উৎপন্ন হবে। তো মাতৃকোষ কিন্তু টু এন হয়, আমরা সবাই জানি। দেখো মিউসিস কোথায় হয়? জনন কোষে নাকি জনন মাতৃকোষে? আনসার কিন্তু জনন মাতৃকোষে হয়, ঠিক আছে না? এই স্পোর মাতৃকোষ থেকে অবশ্যই স্পোর উৎপন্ন হবে, ঠিক না? স্পোর উৎপন্ন হবে। প্লিজ স্পোর উৎপন্ন করতে পারছে কিনা বলো? ওজন উদরণে, ওজন উদরণে কি করছি? শেষ পর্যন্ত স্পোর উৎপন্ন করছি। ঠিক আছে? তুমি এই সিরিয়ালটা খেয়াল রাখবা, দেখবে যে পড়া সহজ হয়ে গেছে। বইয়ের অনেকগুলো লাইন তোমার দেখবে সহজ হয়ে গেছে। এবং দেখা আছে যে এখানে যদি 64টা হয়, এখানে 16টা যদি হয়, এখানে করা হবে 64টা। কারণ এখানে কি করছে? মিউসিস করছে। কি করছে? মিউসিস ঘটেছে। আমরা জানি একটা মিউসিস থেকে, একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন হয়, তাহলে 16টা থেকে কটা উৎপন্ন হবে? 64টা। এমনি করতে পারো, ঠিক আছে? তাহলে বলো ওজন উদরণ পড়াটা বুঝছো কিনা বলো? তাহলে বলো যে পুরো ওজন উদরণটা বুঝছো কিনা? বইয়ের মধ্যে এগুলাই লেখা আছে, অনেকগুলা প্যারায় প্যারায় কঠিন করে লেখা আছে। তুমি বলো এই জিনিসগুলো বুঝছো কিনা? বুঝছো? স্ক্রিনশট নিতে পারো, 1 2 3। তুমি বই পড়ে দেখবে যেগুলো পড়া হয়ে গেছে। ডান। এবার আসো যৌন জনন নিয়ে পড়ি, এরপরেই আমাদের প্রায় শেষ, এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আর একটু যৌন জনন, যৌন জনন নিয়ে তুমি যেটা পড়বা সেটা হলো, দেখো ভাইয়া এই যে
একটু একটু আগে স্পোর উৎপন্ন করছে কিনা, একটু আগে স্পোর। তার মনে রাখো এখানে আসলে একটু আগে স্পোর উৎপন্ন করছি না, স্পোর একটু আগে কি উৎপন্ন করছি, স্পোর উৎপন্ন করছি, শেষ পর্যন্ত স্পোর উৎপন্ন করছি না। তাহলে এই স্পোরগুলা অঙ্কুরিত হয়ে উৎপন্ন যেটা করে সেটার নাম হলো প্রোথ্যালাস। তাহলে ব্রায়োফাইটার ক্ষেত্রে স্পোর অঙ্কুরিত হয়ে কি তৈরি করে, থ্যালাস। আর এখানে উৎপন্ন করে কি, প্রোথ্যালাস। তো থ্যালাস আর প্রোথ্যালাস কিন্তু এক না, এটা অনেকে ব্যাস লাগে গেল। এতবার বলার পরও যদি ভুল করো, তোমার মতো গাধা স্টুডেন্ট আর নাই। মনে রাখো স্পোরে কিন্তু কি করবে, মাইটোসিস ঘটবে। মাইটোসিস ঘটার মাধ্যমে এটা অনেক বড় জিনিস হবে, বড় জিনিসটার নাম হলো প্রোথ্যালাস। প্রোথ্যালাস, এই প্রোথ্যালাসের বৈশিষ্ট্য আসে পরীক্ষায়, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি প্রোথ্যালাস সম্পর্কিত সত্য নয়। অনেকগুলো বৈশিষ্ট্য আছে প্রোথ্যালাসের, তো আমরা এগুলো সহজ করে পড়বো ইনশাল্লাহ। তো প্রোথ্যালাস বৈশিষ্ট্যগুলো কিন্তু সহজে পড়ে ফেলবো আমরা, কিন্তু সহজে পড়ে ফেলবো। ঠিক আছে, দেখে তো মিলে কিনা। আমি মিলাইছি আর কি, জোর করে মিলাইছি, যে আমি অনেকক্ষণ বসে বসে মিলাইছি যে কিভাবে মিলানো যায়, কিভাবে এটারে সহজ করে আনা যায়। কারণ আমাদের তো কদিন পরে মনে থাকে না, আমরা সহজ করে মনে রাখা যায় কিভাবে, এটা হচ্ছে আমার টার্গেট। তো মনে রাখবে যে এটার আকৃতি হচ্ছে এরকম আর কি, হৃৎপিণ্ড। এটা তুমি যদি চিত্র দেখো দেখবে এটা এরকম হৃৎপিণ্ডের মতো, বুঝো। বা যদিও বলছে এটা লাভ আকৃতি, কিন্তু আসলে হৃৎপিণ্ড বলা হয়েছে। যাই হোক, সতে মানে বা সবুজ, কত কি সবুজ। এমনি মনে রাখো যারা হচ্ছে মনে করো যে যারা কি করে না, ধূমপান করে না, তাদের হাতটা সবুজ থাকে, তাদের হার্ট কি থাকে, সবুজ শ্যামল থাকে, এমনি মনে রাখো। যারা ধূমপান করে তাদের হার্ট গুলো ভালো করে কাজ করে না, সবুজ শ্যামল থাকে না। এমনি মনে রাখো যে যেহেতু সতে সবুজ, এরা হচ্ছে হার্ট আকৃতি বা হৃৎপিণ্ড আকৃতি। ঠিক আছে, একটু কইরো। তো তাদের সবুজ যেহেতু মনে রাখো যে যারা ধূমপান করে না তাদের সবুজ শ্যামল থাকে তাদের হার্ট। ঠিক আছে, হার্ট বা এরপর হৃৎপিণ্ড আকৃতি, হৃৎপিণ্ড আকৃতি। ঠিক আছে, আচ্ছা। সতে সবুজ, সতে মনে রাখবা যে এরা হচ্ছে স্বতন্ত্র, যেহেতু সবুজ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এটা স্বতন্ত্র হবে। ঠিক না, এবং স্বভুজি হবে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, স্বভুজি। ঠিক না, সতে মনে রাখবা যে জনজনের কাজ করে, এটা মনে রাখবা যে সফলভাবে জনজন করতে পারে, সফলভাবে জনজন করতে পারে। সতে আরেকটা কথা মনে রাখবা যে হলে উভলিঙ্গ হয় কিন্তু। ঠিক আছে, একই দেহে, দেখো নর্মালি মানুষ কয় লিঙ্গি, মানুষ কিন্তু এক লিঙ্গি, কিন্তু এরা কি উভলিঙ্গি। খেয়াল করছো যে একই দেহে শুক্রাণু এবং ডিম্বাণু একই দেহে উৎপন্ন হয়, এজন্য কি বলে উভলিঙ্গি। তাহলে স দিয়ে কিন্তু অনেক কিছু মিলাই ফেলছি, স দিয়া তুমি মনে রাখবে উভলিঙ্গি। স দিয়ে আসলে উভলিঙ্গি মিলান যায় না, তুমি স দিয়ে এই কথাগুলো মনে রাখো। ঠিক আছে, উভলিঙ্গি, উভলিঙ্গি। অত লিঙ্গ, দুইটা লিঙ্গ একই দেহে আছে। কারণ এই যে উভলিঙ্গ একই দেহে আছে, বলতো একই দেহে বাস করতেছে কিনা। উভলিঙ্গি মানে কি, একই দেহে কি আছে, উভয় ধরনের লিঙ্গ আছে। মানে কি, স্ত্রী জনন কোষ এবং মাতৃ জনন, পুরুষ জনন কোষ দুইটাই আছে দেহের মধ্যে, একই দেহে বসবাস করতেছে কিনা, এজন্য বলে সহবাসী। কি বলে, সফর কি মনে রাখবা, সহবাসী উদ্ভিদেরা। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি প্রোথ্যালাস সম্পর্কিত সত্য নয়, তখন তুমি একটু টেকনিক্যালি আনসার করতে হবে, একটু বুদ্ধি বুঝে আনসার করতে হবে। ঠিক আছে, এই যে বললাম ভাই উভলিঙ্গ, তাহলে চিত্র একা দেখাই কিরকম উভলিঙ্গ, কি রকম উভলিঙ্গ একটু চিত্র একা দেখাই। তো দেখো এদের চিত্রটা হচ্ছে এরকম কিছুটা, হয় নাই, চিত্রটা হয় নাই, কিছুটা এরকম। ঠিক আছে, হৃৎপিণ্ডের আকৃতি নাকি বলছে, হৃৎপিণ্ডের আকৃতি। ঠিক আছে, তো এখানে কি থাকে, উপরের দিকে থাকে যে এরকম, হ্যাঁ, নিচের দিকে থাকে যে এরকম। তো ঠিক আছে, এটা যদি একটু সুন্দর করে আমি নিজে করে আঁকি, নিজের মতো করে যদি আঁকি, একটু খাড়া করে দিই, এটা শুয়ে রয়েছে ঠিক না, একটু খাড়া করে দিই, খাড়া করে দিয়ে আমি আঁকতে পারি। সরি, এটা আঁকলাম কিভাবে, একটু আগে আঁকবো আসলটা, আগে আঁকবো আসলটা, আসলটাই ভেবে না, আসলটা হচ্ছে এরকম, আসলটা হচ্ছে এরকম। দেখো এই এটা নাকি হৃৎপিণ্ডের মতো আর কি। হ্যাঁ, তো উপরে থাকে লেডিসটা, মনে রাখবা লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। নিচে দিকে থাকে পুরুষটা, পুরুষদেরকে নির্যাতন করতে করতে নিচের দিকে নামাই দিছে। তাহলে মনে রাখবা যে উপরের দিকে থাকে স্ত্রী জননাঙ্গ গুলা, নিচের দিকে থাকে কি পুরুষ জননাঙ্গ। তো এটা যদি একটু যদি একটু নতুন করে আঁকি, এইভাবে আঁকবো আর কি, একটু আগে যেটা আঁকছিলাম এরকম আর কি। ঠিক আছে, তো এটা যদি এরকম ভাবে আঁকি তাহলে কি দেখবো, এরকম ভাবে স্ত্রী জননাঙ্গ গুলো উপরের দিকে আছে, পুরুষগুলো নিচের দিকে আছে। ঠিক না, ঠিক আছে না। তো এখান থেকে কেন আমি এইভাবে আঁকলাম, কারণ আমার নিজের সুবিধার জন্য। সুবিধার নাম হলো এই যে এগুলো হচ্ছে পুরুষ জননকোষ, নাম হলো এনথেরিডিয়াম। নাম কি, এনথেরিডিয়াম। ঠিক আছে, এনথেরিডিয়াম। আর এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম। ঠিক আছে, আর্কিগোনিয়াম। তো এনথেরিডিয়াম থেকে কি উৎপন্ন, শুক্রাণু উৎপন্ন হবে, অবশ্যই শুক্রাণু উৎপন্ন হবে। আর এনথেরিডিয়াম থেকে আর্কিগোনিয়াম থেকে কি উৎপন্ন হবে, ডিম্বাণু উৎপন্ন হবে। ডিম্বাণু কি মেয়ে কিনা বলো, ডিম্বাণু কি মেয়ে কিনা। তো মনে রাখবা এখানে একটা কথা আছে যে একটা অ্যাসিড ক্ষরণ করে, যে অ্যাসিড দ্বারা একজনকে আরেকজন আকৃষ্ট করে, বুঝছো কিনা, সেই অ্যাসিডটার নাম কি।
মনে রাখবা সেই অ্যাসিডটার নাম হলো মেলিক অ্যাসিড। নাম কি? মেলিক অ্যাসিড। তাহলে শুক্রাণু ডিম্বাণুর কাছে চলে যায়, খেয়াল করো, শুক্রাণু ডিম্বাণুর কাছে চলে যায় বা ডিম্বাণু কাছে চলে আসে। তাহলে কার থেকে মেলিক অ্যাসিড ক্ষরিত হয়? একটা প্রশ্ন আসে। কি অ্যাসিড এবং কে ক্ষরণ করে? কি অ্যাসিড এবং কে ক্ষরণ করে? পরীক্ষা আসে। তোর এত হ্যাঁ, কি অ্যাসিড এবং কে ক্ষরণ করে? মনে রাখবা মেলিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকে হচ্ছে মেয়েরা। মনে রাখবা মতে মেলিক অ্যাসিড, মতে মনে রাখবা মেয়ে, তার মানে আর কি গুণিয়ামে কি থাকে? মেলিক অ্যাসিড থাকে। ঠিক আছে, তুমি এবার মেল দিয়া পুরুষ লাগাই দিও না, তাহলে তাহলে লেগে দেবো। মনে রাখবা যে আর কি গুণিয়াম মানে মেয়ে, বা স্ত্রীজনাঙ্গ মানে মেয়ে, মেয়ে থেকে মনে রাখবা মেলিক অ্যাসিড। মেলিক অ্যাসিড, তাহলে মেলিক অ্যাসিড কার থেকে ক্ষরিত হয়? মনে রাখবা মেলিক অ্যাসিড ক্ষরিত হয় স্ত্রীজনাঙ্গর কাছে। ঠিক আছে, তাহলে আর কি গুণিয়াম থেকে কি ক্ষরিত হয়? মেলিক অ্যাসিড। তাহলে আর কি গুণিয়াম থেকে কি ক্ষরিত হয়? মেলিক অ্যাসিড ক্ষরিত হয়। মেলিক অ্যাসিড ক্ষরিত হয়, MA মানে মেলিক অ্যাসিড। আর মেলিক অ্যাসিড ক্ষরণ হইলে, মেলিক অ্যাসিড ক্ষরিত হইলে শুক্রাণু ডিম্বাণুর কাছে চলে যায় আকৃষ্ট হয়ে, এবং সাঁতার কেটে কেটে চলে যায়, সাঁতার কেটে কেটে চলে যায়, যেহেতু ফ্লাজেলা আছে, ঠিক না? ফ্লাজেলা দিয়ে কি সাঁতার কেটে কেটে চলে যায়। ঠিক আছে, এবং এরা কিন্তু বহু ফাজলা বিশিষ্ট, শুক্রাণুগুলা কি বহু ফাজলা বিশিষ্ট, মনে রাখো। কারণ আমরা ব্রায়োফাইটার মধ্যে পড়ছি অনুন্নত, দ্বি ফাজলা বিশিষ্ট, এবং এই যে টেরিডোফাইটা পড়তেছে এটা বহু ফাজলা বিশিষ্ট। এরপরে যখন তুমি নগ্নবীজি করবা তখন দেখবে যে বহু ফাজলা বিশিষ্ট, বুঝছো? এখন কি উন্নত কাছাকাছি চলে আসছে না? তাহলে মনে হয় এটা কি বহু ফাজলা বিশিষ্ট, বহু ফাজলা বিশিষ্ট। ঠিক আছে, তাহলে ডিম্বাণু থেকে বা আর্কিগোনিয়াম থেকে ক্ষরিত হয়েছে মেলিক অ্যাসিড, এটার টানে, এটার ভালোবাসায় শুক্রাণু ডিম্বাণুর কাছে চলে গেছে সাঁতার কেটে কেটে, বুঝছো? এমন রাখবা। ঠিক আছে কিনা বলো? তাহলে জনজনন বুঝছো? প্রোথ্যালাসের বৈশিষ্ট্য পারবা? প্রোথ্যালাসের বৈশিষ্ট্য, তারপরে তোমার কি বলে এই যে এই কথাগুলা পারবা কিনা বলো? আমার বই পৃষ্ঠা আলাদা হয়ে গেছে, পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে মেলিক অ্যাসিড কোথা থেকে ক্ষরিত হয়? কমেন্ট করো তো, মেলিক অ্যাসিড কোথা থেকে ক্ষরিত হয়? আর্কিগোনিয়াম না ক্যান্থেরিডিয়াম? পারবা এই কথাগুলা? এই কথাগুলো যদি পারো, তোমার আমি কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন লিখে দেই, কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন। ভাইয়া যদি বলি এই যে স্পোরোফাইটিক মানে এসপি লিখলাম, আবার মনে করো গ্যামেটোফাইটিক মানে এখানে জিপি লিখলাম, ঠিক আছে না? স্পোরোফাইটের প্রথম কোষ কি আর গ্যামেটোফাইটিক দশার প্রথম কোষ কি? পরীক্ষা আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এসপি মানে কি? স্পোরোফাইটিক। জিপি মানে কি? গ্যামেটোফাইটিক। স্পোরোফাইটিক দশার প্রথম কোষ কি আর গ্যামেটোফাইটিক দশার প্রথম কোষ কি? দেখো তো, এই যে আমার যৌনজনন হইলো, গ্যামেট উৎপন্ন হচ্ছে, গ্যামেট উৎপন্ন হচ্ছে কার থেকে? আমাদের প্রোথ্যালাস থেকে না? তো এই প্রোথ্যালাসটা কোথেকে উৎপন্ন হয়েছে বলতো? স্পুর থেকে প্রথম উৎপন্ন হয়েছে না? স্পুরটা অঙ্কুরিত হয়ে উৎপন্ন হয়েছে না? এই যে স্পুরটা অঙ্কুরিত হয়ে প্রথম প্রোথ্যালাস উৎপন্ন হয়েছে না? তাহলে বলতো এই যে আমার যৌনজনন হচ্ছে বা এই যে আমার যৌনজনন হচ্ছে বা প্রোথ্যালাসটা উৎপন্ন হয়েছে, এখানে প্রথম কোষ কোনটা? স্পোর না? তো তুমি ভেবে মনে রাখবা যে এই যে গ্যামেটোফাইটিক দশা, গ্যামেট উৎপন্ন হয়েছে কিনা? গ্যামেট উৎপন্ন হয়েছে না? এই যে গ্যামেটোফাইটিক দশা, এই যে গ্যামেটোফাইটিক দশার প্রথম কোষটা কে ছিল? স্পোর। মনে রাখবা গ্যামেটোফাইটিক দশার প্রথম কোষের নাম কি? স্পোর বা রেণু, স্পোর বা রেণু। তবে যদি বলে যে ভাই শুক্রাণু ডিম্বাণু একসাথে হয়ে গেলে কি উৎপন্ন হবে বলতো? জাইগোট উৎপন্ন হয়ে যাবে। কি উৎপন্ন হয়ে যাবে? জাইগোট। এই জাইগোট দিয়ে কি আর পরবর্তী দশা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরবর্তী দশার নাম কি? এটা যদি গ্যামেটোফাইটিক হয়, খেয়াল করো, একটু বুঝে খেয়াল রাখতে পারো যে এটা যদি গ্যামেটোফাইটিক দশা হয়, এটার প্রথম কোষ ছিল কি? স্পোর। আর এটা সর্বশেষ কোষের নাম কি? জাইগোট না? এটা দ্বারা একটু পরবর্তী জায়গাটা শুরু হয়ে যাবে। তাহলে এটা যদি গ্যামেটোফাইটিক হয়, এরপর একটা কি স্পোরোফাইটিক না? স্পোরোফাইটিকের প্রথম কোষটার নাম কি? জাইগোট না? তাহলে দেখো, এই যে গ্যামেটোফাইটিক দশাটা শুরু হয়েছে কার দ্বারা? স্পোর দ্বারা। আর সর্বশেষে উৎপন্ন করছে কি? জাইগোট। তো এই জাইগোট দ্বারা কি পরবর্তী স্পোরোফাইটিকটা শুরু হবে না? এজন্য বলা হয় কি যে স্পোরোফাইটিক দশার প্রথম কোষের নাম কি? জাইগোট বলা হয়। ঠিক আছে, তুমি বুঝ যেমন রাখতে পারো, না বুঝ যেমন রাখতে পারো, তোমার ইচ্ছা। এই জাইগোটের একটা নাম হলো উ স্পোর। নাম কি? উ স্পোর। এটা পরীক্ষা আসে কিন্তু, এটা অনেকে ভুল করে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্পোরোফাইটিক দশার প্রথম কোষের নাম কি? গ্যামেটোফাইটিক দশার প্রথম কোষের নাম কি? পরীক্ষা আসবে, ঠিক আছে, পরীক্ষা আসবে। এবং এই যে স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক এর মধ্যে আমরা বলছিলাম যে হেটারোমরফিক জনকম দেখা যায়, এগুলো তোমার পড়তে হবে। ঠিক আছে, তাহলে তোমরা যদি বলি গ্যামেটোফাইটিক দশা বা হ্যাপ্লয়েড দশার প্রথম কোষের নাম কি? তুমি বলবা যে স্পোর। আর যদি বলি স্পোরোফাইটিক দশা বা ডিপ্লয়েড দশার প্রথম কোষের নাম কি? তুমি বলবা যে জাইগোট। এটা প্যাচ লাগাও না প্লিজ, বারবার বলে দিতেছি, এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন আসতে পারে। এতবার বলে দেওয়ার পরও এটা ভুল করো না। তুমি লাগলে এভাবে পড়ো, ঘাস, গ্যামেটোফাইটিক স্পোর, ঠিক আছে না?
সোজা 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 মানে কি স্পোরোফাইটিক জাইগোট, সোজা সোজা স্পোরোফাইটিক জাইগোট, ঘাস ঘাস ঘাস, লাগলে যেমন ইচ্ছে এমনি করো, কিন্তু ভুল করো না প্লিজ, পরীক্ষা আসবে। ঠিক আছে, তাহলে বলো শেষ কিনা? শেষ। আমাদের ব্রায়োফাইটার এটা শেষ। তবে এখানে আরেকটা পড়া পড়তে হবে, সেটা হলো টেরিসের ব্যবহার, অর্থনৈতিক গুরুত্ব। টেরিসের অর্থনৈতিক গুরুত্ব পরীক্ষা দরকার, এটা এবং আলিম সাথে মিলিয়ে পড়তে হবে জিনিসটা। ঠিক আছে, টেরিসের অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, আমি তারপর তোমার একটু পড়াই দিই। তাহলে বলো একটু বুঝছো কিনা? তাহলে বলো এতটুকু বুঝছো কিনা? এবার বলবো অর্থনৈতিক গুরুত্ব। কি বলবো? টেনিসের অর্থনৈতিক গুরুত্ব। টেনিসের অর্থনৈতিক গুরুত্ব সোজা আছে। ঠিক আছে, এই যে বললাম ঢেকি শাক, বুঝছিলাম না? ঢেকি শাক, ঢেকি শাক কি? ঢেকি শাক সার হিসেবে, খাবার হিসেবে খাওয়া যায়, বলা যায় কিনা বলো? এখানে তুমি দন্ত স দিয়ে অনেক কিছু মিলাই দিচ্ছি আমি, দেখো একটু বলে দিই কিভাবে মিলাইছি, একটু সহজ করে দিই। তোমার আমি না পড়াইলে পারি এগুলা। ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার আপন ভাই বোন হইতা তাহলে তোমার ঠিকই পড়াইতাম। তোমার তো এখন ভাই বোন চিন্তা করি, এই জন্য পড়াবো। শাক হিসেবে ব্যবহার করে, শাক সতে মনে রাখবো, শাক হিসেবে, শাক হিসেবে ব্যবহার করে। সতে সাজানো, সতে সাজানো, ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে না? সতে মনে রাখবা সার হিসেবে ব্যবহার করতে পারি। সতে মনে রাখবা যে এরা বিভিন্ন কি বলতে পারে, যে শুরু করে, শুরু মানে কি উৎপাদক না, তো মনে রাখবা যে এরা উৎপাদক হিসেবে কাজ করে। ঠিক আছে, এছাড়া স্নায়ু রোগের কাজ করে কিন্তু সদে, এরকম ভাবে আরো যে ব্যবহার আছে এগুলো আলিম সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে কিনা কথা বলো? তাহলে কিন্তু সদে এইসব কাজ মিলে গেছে, শেষ। সবাই বলো বুঝছো কিনা? চ্যাপ্টার শেষ, আর কিছুই বাকি নেই, সত্যি কথা। এতটুকুর বাইরে প্রশ্ন আসতে দেখি নাই আমি, তোমার আর কাটানো সম্ভব না। ঠিক আছে, আমি ভার্সিটির কোশ্চেন দেখছি, মেডিকেল এয়ার কোশ্চেন দেখছি, আর কাটানো সম্ভব না। তোমার একটু সময় দিয়ে পড়ছো না, আধা ঘন্টা বাড়াই পড়ছো না, কাজে লাগবে দেখবা। স্ক্রিনশট নিতে পারো। 1 2 3। ঠিক আছে, আমরা নগ্নবীজি শুরু করে দিব। নগ্নবীজির যে অল্প একটু পার্ট আছে পড়ে ফেলবো, এবং নগ্নবীজি জায়গাটা বুঝে পড়তে হবে। তুমি যদি নগ্নবীজি ভালো করে বুঝে পড়ো তাহলে তোমার আবৃত্তি বীজি তোমার অটোমেটিক বৈশিষ্ট্য হয়ে যাবে, অর্থাৎ উল্টাই দিবা বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, একবার গুছাই পড়তে হবে। শর্ত কি? শর্ত হলে একবার গুছাই পড়তে হবে, বারবার কাদার মতো পইরা ভুলে যাওয়ার থেকে একবার যদি কষ্ট করে গুছাই করে ফেলি, এটা আমাকে, আমি যতবার রিভিশন দেবো ততবার আমার ব্যাকআপ দিবে। বুঝছো কিনা? তাহলে বেশিবার রিভিশন দেওয়া ইম্পর্টেন্ট না, বারবার বলি এই কথাটা আমি, ভালো করে পড়া ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে তুমি লং টাইমে গিয়ে মারাটা খাইবা। বুঝছো? হ্যাঁ, নগ্নবীজ আছে তো, আমাদের নগ্নবীজ আছে, জিমনোস্পার্ম, মুছে ফেলি। যাক, আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম ব্যাপারটা, ভালো লাগতেছে। নগ্নবীজ এখন যদি কারেন্ট চলেও যায়, বাকি রেকর্ড দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। এই চ্যাপ্টারটা শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম, ভালো লাগতেছে।